হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আপনারা এই মুহূর্তে দেখছেন রেডিওধনী 91.2 FM। সঙ্গে আছে আমি আরজে শোভা। আর আজ চলে এলাম একটা সুন্দর প্রোগ্রাম নিয়ে, বিকজ আজকে আমাদের সাথে একটা যে লাইভে আছেন, লাইভটা একটা অসাধারণ বিষয় নিয়ে হবে। সো সবাই প্লিজ সঙ্গেই থাকবেন, এবং এই মুহূর্তে যারা যারা আমাদের লাইভটা দেখছেন রেডিওধনী 91.2 FM, তারা চাইলে লাইভটা শেয়ার করে দিতে পারেন, বিকজ আমাদের আজকের লাইভের যে বিষয়টা সেটা খুবই খুবই ইউনিক এবং স্পেশাল। তো আমাদের আজকে একটা ট্যাগলাইন আছে, আপনারা একটু দেখেন ফেসবুকের পেজে, দেখবেন যে আমাদের লাইভের বিষয়টা এটা এখনকার জেনারেশনের জন্য আসলে খুবই জরুরি। যারা যারা ইয়াং জেনারেশন আছেন তারা একটু কাইন্ডলি লাইভটা দেখবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকে তাদের সাথে। দেখেন, আনলকিং অপরচুনিটিস, দ্য পাওয়ার অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্রফেশনাল নেটওয়ার্কিং। আমরা অবশ্যই সবাই জানি যে প্রফেশনাল নেটওয়ার্কিংটা এখন কত জরুরি হয়ে গেছে এখনকার জীবনে। যে আমাদের অ্যাকচুয়ালি এডুকেশন যেমনই হোক না কেন, আমাদের ইনস্টিটিউশন যেখানেই হোক না কেন, আমাদের প্রফেশনাল নেটওয়ার্কিং এবং স্কিলটা এই মুহূর্তে আমাদের জন্য ঠিক কতটুকু জরুরি হয়ে দাঁড়িয়েছে, বিকজ এই স্কিল এবং কমিউনিকেশন ছাড়া আসলে কোনো কিছুই পসিবল না। সো এটার জন্য আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে খুব দারুণ একটা প্রতিষ্ঠান, তারা হচ্ছে আইআইবি, ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটার নাম হয়তো আপনারা নতুন শুনেছেন, অনেকে হয়তো শুনেছেন। তো সবার জ্ঞাতার্থেই বলছি, আজকে আমরা প্রতিষ্ঠানটা সম্পর্কে জানবো, যারা কিনা তাদের একটা নতুন একটা কার্যক্রম লঞ্চ করছেন, আনলকিং অপরচুনিটিস, দ্য পাওয়ার অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্রফেশনাল নেটওয়ার্কিং। সো আমার সঙ্গে আজকে আছেন মোহাম্মদ আব্দুল্লাল কবির ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শোভা আপু কেমন আছেন? খুব ভালো আছি ভাইয়া, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং সেই সাথে আছেন মোহাম্মদ জামিলুর রহমান স্যার, সিওও ইনসাইডার ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেডের ম্যানেজার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। হ্যালো আপু, ভালো আছেন? হ্যাঁ, একটু মনে হয় ভুল বলেছি। না ঠিক আছে, আচ্ছা, ঠিক ইটস আছে। ওকে, নো প্রবলেম। আর আমাদের সাথে আজকে যুক্ত হবার কথা ছিল মোহাম্মদ রাসেল শিকদার ভাইয়ার, কিন্তু অ্যাকচুয়ালি উনি অসুস্থ হয়ে গেছেন, তো যার কারণে হসপিটালাইজড, যার কারণে আসলে ওনাকে আমরা মিস করছি। উনি হচ্ছেন যে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার, ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেডের। তো কারেন্ট নাও হি ইজ ইন হসপিটাল, সবাই ওনার জন্য প্রার্থনা করবেন। শুরুতেই চলে যাচ্ছি মোহাম্মদ আব্দুল্লাল কবির, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ আইআইবি। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আসি, যে ফাউন্ডার এবং সিইও যিনি, তার সবচাইতে বেশি একটা ভালোবাসা থাকে প্রতিষ্ঠানের প্রতি, এটা বলতেই হয়। সো এই যে একটা প্রতিষ্ঠান আইআইবি, একটু কাইন্ডলি যদি এক্সপ্লেইন করেন যে হোয়াট ইজ আইআইবি। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ শোভা আপু আমাদেরকে রেডিও ধ্বনিতে আমন্ত্রণ করার জন্য। ইটস মাই প্লেজার। আর একটু বিষয় আমি একটু অ্যাড করে নিই। রাসেল ভাই এক্স্যাক্টলি হসপিটালাইজ না, রাসেল ভাই অনেক বেশি সিক, হসপিটালে ছিল, বাট আজকে উনি আমাদের সাথে জয়েন করার কথা ছিল। অ্যান্ড হি ইজ দ্য আমাদের আইআইবির হচ্ছে কি ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আর কি। তো উনি আমাদের কনস্ট্রাকশনটা সেক্টরটা দেখে। আচ্ছা, তো এই আর কি। আর আমাদের আইআইবি ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেডের মূল উদ্দেশ্য বা মিশন ভিশন বা অবজেক্টিভস যাই বলি না কেন, আমাদের মিশন হচ্ছে গিয়ে, আপনি জেনে থাকবেন বর্তমান সময়ে আমাদের আজকে যে ট্যাগলাইন বা যে আমাদের আইআইবি দ্য পাওয়ার অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য প্রফেশনাল নেটওয়ার্কিং। তো আমরা সবাই জানি, বিশেষ করে প্রফেশনাল সেক্টরে যারা যারা আমরা কাজ করছি বা সিনিয়র লেভেলে যারা আছে, এন্ট্রি টু টপ লেভেলে যারা আছে, বর্তমান আমাদের এই সেক্টরে হচ্ছে গিয়ে প্রফেশনাল নেটওয়ার্কিং কোনো বিকল্প নাই। রাইট। সেটা আপনি জব সেক্টরে যে কোনো সেক্টরের কথাই বলেন না কেন, যে কোনো ইন্ডাস্ট্রির কথাই বলেন না কেন, প্রফেশনাল নেটওয়ার্কটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। তো ওইটা আমাদের আজকে টপিক করার মূল কারণ হচ্ছে গিয়ে, কারণ আমাদের যেই কমিউনিটি, আমাদের আইআইবি ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড, ইটস এ কমিউনিটি, অ্যান্ড ইন ফিউচারে এটাকে একটা প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা আমাদের আছে, বাট এটা ইন ফিউচারে। বাট আপাতত আমরা এটা কমিউনিটি হিসাবে আমরা আমাদের টিমটাকে বা আমাদের যেই প্ল্যানিংগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি, আন্ডার কনস্ট্রাকশনে আছে। এবং আজকে রেডিও ধ্বনিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা ভালো কাজ বা একটা ভালো উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেটাকে এক্সপ্লেইন করার জন্য সবার সামনে, যারা প্রফেশনাল আছে। আজকে আমাদের শোটা বেসিক্যালি যারা প্রফেশনাল আছে তাদের জন্য। আচ্ছা, সরি, আইআইবির অ্যাকচুয়ালি টার্গেট অডিয়েন্স বলেন বা মেম্বার বলেন কারা? ওকে, আইআইবি বা ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেডের আমরাই বাংলাদেশের ফার্স্ট টাইম, যেটা কিনা বাংলাদেশের সবগুলো ইন্ডাস্ট্রি, আপনি জেনে থাকবেন, এমএনসি বলি, এফএনসি বলি, বা যে যে ইন্ডাস্ট্রি বা যে যে সেক্টরগুলো আছে সবগুলো সেক্টরকে একটা হাবে নিয়ে আসার চেষ্টা আমরা করছি, যেটা আমরাই ফার্স্ট টাইম এবং আমরাই চেষ্টা করছি।
আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে মার্কেটিং সেক্টরে যারা জব করে তাদের জন্য মার্কেটিং এর বেশ কিছু ভালো ভালো রেপুটেড কমিউনিটি আছে। তার মধ্যে আমি যদি নাম বলি সেলস লিডার বিডি আছে, আরো বেশ কিছু আছে, মার্কেটার্স অ্যাসোসিয়েশন আছে, তারা কাজ করে যাচ্ছে। কিন্তু তারা বিশেষ করে মার্কেটিং সেক্টরে যারা জব করছে তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। বাট আমরা যেটা ভাবলাম যে না, আমরা মাল্টিপল ইন্ডাস্ট্রি পিপল দিয়ে নিয়ে কাজ করব। এতে করে কি হবে, এতে করে সুবিধাটা হচ্ছে গিয়ে এখানে মাল্টিপল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করলে আমাদের কমিউনিটির মাধ্যমে মাল্টিপল গ্রুপ অফ পিপল, ইন্ডাস্ট্রি পিপলরা এখানে সবাই এখানে ইনফরমেশনগুলো একসাথে পাবে। আচ্ছা। এবং আপনি জানেন যে বর্তমান কম্পিটিটিভ এই ওয়ার্ল্ডের মধ্যে আপনি যত বেশি নিজেকে এক্সপ্যান্ড করতে পারেন, নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, তত বেশি কিন্তু আপনি প্রফেশনাল সেক্টরে নিজের অবস্থান জানান দিতে পারবেন। রাইট? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমি যদি একটু কবির ভাইকে বলি যে অনেকে এখন বলে যে নিজের ঢোল নিজে পেটাতে হয়। হ্যাঁ, কথাটা কিন্তু আসলে নিজের ব্র্যান্ডিংটা নিজে না করলে অ্যাকচুয়ালি যতটা প্রতিভা নিয়েই কেউ থাকুক না কেন তাকে কিন্তু কেউ চিনতে পারে না। এবং যেটা হচ্ছে প্রতিভা অ্যাকচুয়ালি লুকিয়ে রাখা জিনিস নয়। সো এটাকে আপনারা সামনে নিয়ে আসার জন্য ধরেন যারা নিউ কামার আছে অথবা যারা খুব ভালো করছে, মানে হাউ ডু ইউ সিলেক্ট ইউর মেম্বার্স? ওকে, আমরা মেম্বারগুলো যেভাবে সিলেক্ট করতেছি, আমরা প্রথমত আমাদের কিছু পরিকল্পনা আছে মেম্বারশিপের। আমরা একেবারেই নতুন, আমি বলে রাখি, লাস্ট 6 মান্থ আমরা রান করেছি আইআইবি, সে অনুযায়ী আমরা কাজ করছি। আমরা আমাদের আইআইবির মধ্যে কি কি থাকবে, কোন কোন বিষয়গুলো থাকবে, যেহেতু আমাদের একটা প্রফেশনাল নেটওয়ার্কিং এর একটা কমিউনিটি আইআইবি, তো সেই জায়গা থেকে আমরা প্রথমত 2টা শো আমরা রান করছি খুব শিগগিরই। নাম্বার 1 হচ্ছে গিয়ে আমাদের শোর নাম হচ্ছে গিয়ে আইআইবি লিডারশিপ স্পটলাইট। আইআইবি লিডারশিপ স্পটলাইটের কাজটা কি থাকবে? আইআইবি লিডারশিপ স্পটলাইটের কাজ থাকবে ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি যে এক্সপার্ট বা ইন্ডাস্ট্রির গুরু যারা আছে বা প্রফেশনাল লিডার যাদেরকে আমরা ফলো করি সব সময় যার যার সেক্টরে, তো এই মানুষগুলোর সাথে আমরা কোলাপ করব, এই মানুষগুলোর কাছে আমরা যাব, তাদের অভিজ্ঞতা, তাদের অবস্থান কিভাবে এক্সিকিউটিভ পর্যায়ে থেকে একটা কোনো প্রতিষ্ঠানের এমডি হোক, সি হোক, সেই পজিশনে তার যে জার্নিটা ছিল সেই জার্নিটা জানার চেষ্টা করব। পাশাপাশি ওনাদের মাধ্যমে, এই ইন্ডাস্ট্রি লিডারদের মাধ্যমে ইয়ং ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছে এবং পাশাপাশি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি লেভেলে যারা যারা আছে তারা কিভাবে বেনিফিটেড হবে, কিভাবে হবে, তো সেই জায়গা থেকে বেনিফিটেড হবে। যে ধরেন আমাদের যে শোটা আমরা করবো যে ইন্ডাস্ট্রি, এটা আমাদের খুব শীঘ্র আগামী মাস থেকে আমরা লঞ্চ করতে যাচ্ছি। আমাদের ফার্স্ট শো আমাদের এইচআর ইন্ডাস্ট্রি নিয়ে হবে। বাংলাদেশের রেপুটেড একটা ডেভেলপমেন্ট সেক্টরের একজন হেড অফ এইচআর এর সাথে আমরা ইন্টারভিউ সেশন করব। ওইখানে আমরা তাদের সাথে ডিরেক্টলি সেশন করব হচ্ছে গিয়ে কিভাবে আইআইবিটাকে ডেভেলপ করা যায় এবং কিভাবে এইচআর সেক্টরে যেসব স্টুডেন্টরা আছে বা এইচআর নিয়ে যারা পড়াশোনা করতেছে তারা এইচআর ফিল্ডে যখন আসবে আফটার গ্রাজুয়েশন, হ্যাঁ, তারা কিভাবে নিজেকে তৈরি করবে, তারা কিভাবে নিজেকে ডেভেলপ করবে বা এইচআর এর নিজের অবস্থানটাকে কিভাবে সে তুলে ধরতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এন্ড পাশাপাশি আমরা আরেকটা শো করব, সেটার কাজও চলছে। যে আপনি জানেন যে বর্তমান সময়ে পডকাস্টের বেশ একটা হাইপ আছে। নট অনলি হাইপ, কারণ পডকাস্ট আসলে কিন্তু একটা ইনফরমেটিভ একটা বিষয়। ঠিক আছে, আমরা ওয়ান একজনের সাথে বসে ইন ডিটেলস কথা বলা হচ্ছে, একদম একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টের মধ্যে অনেক কিছু জানা যাচ্ছে, ওপেন ডিসকাশন হচ্ছে। তো এটাও করবো আমরা। অ্যান্ড সেখান থেকে তাদের সাথে আমরা কি আসলে শোভাপু যে আমরা গতানুগতিক ধরেন একটা কমিউনিটি করলাম, কিছুদিন অ্যাক্টিভিশন থাকলো, বা যেটা হয় আমাদের দেশের ট্রেন্ডে, সত্যি কথা, একদম ট্রু ফ্যাক্ট, যে করলাম, করে একটা পর্যায়ে নিজেদের মতো করে ব্র্যান্ডিং করে নিজেদের পরিচিত যারা আছে সার্কেল একটা বিল্ড আপ করে, নিজেদের একটা মানে সার্কেল ক্রিয়েট করে অথবা হাব ক্রিয়েট করে, এদের মধ্যে থেকেই দেখা যায় যে ম্যাক্সিমাম সময় রিক্রুটমেন্ট বলেন, এইচআর তো খুব ওতপ্রোতভাবে জড়িত রিক্রুটমেন্টের সাথে অথবা সিলেকশনের সাথে। এবং আমাদের কান্ট্রি যে ট্যালেন্ট যারা আছে, ট্যালেন্ট বলতে কি, একজন স্টুডেন্ট যখন তার লেখাপড়া শেষ করে বের হয় তখন কিন্তু তার ফিউচারটা ডিপেন্ড করে এইচআর এর হাতে, যে আমি অ্যাকচুয়ালি একটা জায়গায় জবের জন্য ট্রাই করছি বা একটা জায়গায় যাচ্ছে একটা স্টুডেন্ট, হ্যাঁ, লেখাপড়া শেষ করে সে একটা ভালো রেজাল্ট করেছে অথবা সে একটা মিডিয়াম রেজাল্ট করেছে, কিন্তু তার ট্যালেন্ট আছে। যেমন যেটা আমরা আসলে সেলস এর ক্ষেত্রে দেখি অথবা আমরা যেটা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখি যে রেজাল্ট অলওয়েজ ম্যাটার করে না। তো সেই ক্ষেত্রে এইচআর এর সিলেকশনটা যখন খুব পারফেক্ট হয় তখন কিন্তু একটা পারফেক্ট এমপ্লয় কিন্তু অফিসে
এমপ্লয়েড হয়, রাইট। বাট এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা এই পর্যন্ত যেটা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কোরাম সৃষ্টি হয়ে যায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে, এবং সেই কোরামের মাধ্যমে যেটা হয় যে অমুকের রিলেটিভ অথবা পরিচিত যারা আছে এরাই আস্তে আস্তে সামনে চলে আসে, এবং মাঝখান থেকে দেখা যায় যে যারা হচ্ছে কিনা প্রতিভাবান, যার কারণে আমাদের বাংলাদেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি, সুইসাইডের সংখ্যা অনেক বেশি। আমাকে বলতেই হচ্ছে যেহেতু আইআইবি কাজ করছে একটা ব্রিগেড হিসেবে, তারা নিশ্চয়ই একটা ইয়াং জেনারেশনকে নেতৃত্ব দিবে, বিকজ তাদের উপর ভরসা করতে পারবে। সো এটা আমাদের আশা, এক্সপেকটেশনস। সো সেক্ষেত্রে বলছি যে আইআইবি কিভাবে আদার নেটওয়ার্কিং মানে প্ল্যাটফর্ম থেকে ডিফারেন্ট হবে, এইরকম একটা সিন্ডিকেট কিভাবে তারা ভাঙবে, যে এই যে স্বজন প্রীতির যে একটা সিন্ডিকেট হুইচ ইজ ভেরি মাচ মানে এই মুহূর্তে এটা আসলে খুব মানে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, যে কোনোখানে গেলে একটা সিভি অ্যাকচুয়ালি দিলে সেই সিভিগুলো অ্যাকচুয়ালি কেউ নেয় না, নেয় হচ্ছে যে পরিচিত যে মাধ্যমে সিভিগুলো আসছে সেটাই নেয়। তো এই সিন্ডিকেটটা ভেঙে আপনারা কিভাবে অ্যাকচুয়াল যারা পিপল আছে, অ্যাকচুয়াল যারা পোটেনশিয়াল, হাউ ইউ উইল ওয়ার্ক উইথ দেম, হাউ ইউ উইল সিলেক্ট দেম, পিক দেম? ওকে, নাইস, ভালো একটা টপিক আপনি উঠাইছেন। এই জায়গার মধ্যে আমরা যেটা করতেছি, আমরা একদম এন্ট্রি থেকে যদি শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথম পরিকল্পনা, আমরা যখন আইআইবি ফর্ম করতে যাই, আমাদের টিম মেম্বার, আমরা 10 জনের টিম নিয়ে কাজ করছি, তখন আমরা বিষয়গুলো নিয়ে যে সবাই তো শো করতেছে বা সবাই তো কমিউনিটি নিয়ে কাজ করতেছে, কিন্তু কমিউনিটি একসময় গেট টুগেদার আর সেলফ ব্র্যান্ডিং এর উপর ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। বাট আমার দেশের যদি আনএমপ্লয়মেন্টের বিষয় যদি আমি আসি, তাহলে কিন্তু এটা খুব মানে রেপিডেডলি বাড়তেছে ডে বাই ডে। তো সেখানে কিন্তু কোনো ফ্রুটফুল কোনো কিছু হচ্ছে না, যে জব সোর্সিং এর কথা বলেন আর যাই বলেন না কেন, যে একটা ছেলে, একটা ফ্রেশ গ্রাজুয়েট পড়াশোনা শেষ করার পর সে নিজে কিন্তু একাডেমিক্যালি কিন্তু সে আগায় থাকে, যে পড়াশোনা করে আসছে, দ্যাটস ফাইন, কিন্তু সে যখন প্রফেশনাল সেক্টরটা কিন্তু একাডেমিক সেক্টর থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। সে একাডেমিক থেকে একটা ছেলে পড়াশোনা শেষ করে যখন প্রফেশনাল সেক্টরে আসতেছে, তার অনেক এক্সপেকটেশন থাকতেছে বা অনেক ডিজায়ারনেস থাকতেছে, আমি এটা করতে চাই, ওটা করতে, তার কিন্তু ড্রিম থাকে। ওই ড্রিমটাকে আপনার প্র্যাকটিক্যাল পর্যায়ে নিয়ে যাওয়ার মতো তার কিন্তু সেই নলেজটা থাকে না। আমাদের প্রথম টার্গেট হচ্ছে আইআইবির যে ইয়ং ফ্রেশ গ্রাজুয়েট, আমাদের এজেন্ডার মধ্যে প্রথম হচ্ছে আমরা ফ্রেশ গ্রাজুয়েটদের নিয়ে কাজ করব। হ্যাঁ, যারা ধরেন পড়াশোনা শেষ করার পর এই ভাই অমুক ভাইয়ের কাছে যাচ্ছে জবের জন্য, কিন্তু এটা কিন্তু আসলে প্রফেশনাল ওয়ে না। প্রফেশনাল হচ্ছে গিয়ে আগে আমাকে জানতে হবে আমি যে নতুন একটা ফিল্ডে যাচ্ছি, নতুন একটা ওয়ার্ল্ডে যাচ্ছি, প্রফেশনাল সেক্টরে যাচ্ছি, এই জায়গাতে আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করব, ওই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। কিভাবে কাজ করব সেটা হচ্ছে কি, ধরেন এটা মার্কেটিং এর ডিপার্টমেন্টের স্টুডেন্ট গ্রাজুয়েট শেষ করে আসলো, বা সে তাকে কোন কোন সেক্টরগুলোতে তাকে নিজেকে গ্রুম করতে হবে, সেখানে আমরা যেটা করব, আমরা সবগুলো ইন্ডাস্ট্রির লিডাররা, টপ এন্ট্রি টু টপ লেভেলে যারা আছে সবার সাথে কিন্তু আমরা কোলাপ করবো বা কানেক্টেড থাকবো, অলরেডি কানেক্টেড আছি, বা সামনে সবাইকে নিয়ে একটা কমিউনিটি ডেভেলপ আরো করতেছে, স্ট্রঙ্গার করতেছে। যেই সেক্টরের যে ডিপার্টমেন্টের ওই সেক্টরের মানুষগুলোকে এনে আমরা হচ্ছে গিয়ে ওয়ান সেটা অনলাইন হতে পারে, সেটা অফলাইন হতে পারে, তাদেরকে ওয়ান মেন্টরশিপ এবং ফ্রি অফ কস্ট। আমি আরেকটা কথা আমি আবারও বলে দিতে চাই শুভা আপু, যে আমরা যারা প্রফেশনাল আছি বর্তমান সময়ে কিন্তু সবকিছুই কিন্তু গিভ এন্ড টেকের বিষয় এসে পড়ে, যেটা একদমই আনপ্রফেশনালিজমের মধ্যে পড়ে। আপনি সবকিছু গিভ এন্ড টেকে কিন্তু পাবেন না, আপনি নলেজটাকে গিভ এন্ড টেকে দিতে পারেন না। আপনি নলেজ যদি আপনার থাকে, ধরেন আপনি একটা কোম্পানির ভালো পর্যায়ে আছেন, আপনি চাইলেই মানে সেটা বুদ্ধি পরামর্শ হোক বা প্রফেশনাল লার্নিং হোক বা হোয়াট এভার ইট ইজ, আপনি তাকে কিন্তু গ্রুমিং করতেই পারেন। এখানে কিন্তু আপনি নলেজ দিবেন মানে আপনার নলেজটাও শেয়ার হলো, আপনার নলেজটাও বাড়লো। তো এই ক্ষেত্রে একটা ফ্রেশ গ্রাজুয়েট বের হওয়ার পর সে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকে, ভাই আমি কি করব, অমুক বন্ধু বলছে যে ওইখানে তো এই একাডেমিক না থাকে, সার্টিফিকেট থাকলে হবে না, বা একদম ফ্রেশ তো ওরা নেয় না। কিন্তু বিষয়টা কমপ্লিটলি একটা ভুল ধারণা। বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, আপনি এমএনসি বলেন, আপনি এফএমসিজি বলেন, বা লোকাল গ্রুপ অফ কোম্পানিজ গুলোর কথা যদি বলেন, জব কিন্তু আছে, বাট প্রপার এবং কোয়ালিফাইড পিপল কিন্তু নাই। কিন্তু আশ্চর্য হলো সত্য যে আমাদের রাইট নাও জেনারেশন বলেন বা তার আগে জেনারেশন বলেন, যথেষ্ট কোয়ালিফাইড পিপলস আর রোমিং ইন বাংলাদেশ, যারা কিনা প্রপারলি এলিজিবল ফর এডুকেশন, মানে ফর জব অর এনিথিং। তাদের যে অনেকের কিন্তু এক্সপিরিয়েন্সও আছে, যেমন অনেকের কিছু না কিছু হলেও এক্সপিরিয়েন্স আছে, কেউ হয়তো জব সুইচ করতে গিয়ে পরবর্তীতে আর জব পাচ্ছে না। হ্যাঁ, এবং অনেকে হয়তো নিউ কামার, যারা এই যে বললেন যে ফ্রেশের কথা, ফ্রেশদের মধ্যে একটা দুর্ভিক্ষ আছে যে আমি তো নতুন, আমাকে কে চাকরি দিবে। হ্যাঁ, এটা একটা তাদের মধ্যে একটা ভীষণ রকমের হতাশা যে আমি তো নতুন, আমার তো কোনো অভিজ্ঞতা নাই। রাইট।
সো এটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। এখন ইদানিং যে জব সার্কুলার গুলো আসছে সেখানে কিন্তু প্রায় সময় দেখা যায় যে ফ্রেশার খুঁজছে, এটা ভেরি পজিটিভ সাইড যে ফ্রেশার খুঁজছে। এটা কিন্তু কিছুদিন আগেও এটা ছিল না, যে দেখা গেছে এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড, ইফ ইউ আর নট এক্সপিরিয়েন্স প্লিজ ডোন্ট অ্যাপ্লাই। সো দিস ইজ ভেরি রুড, বিকজ একটা পার্সন, একটা ছেলে বা একটা মেয়ে, সে যখন এডুকেশন শেষ করে সে কোথা থেকে এক্সপিরিয়েন্স নেবে? মেবি হি ক্যান গেট সাম ট্রেনিং, or he can get some skill, but actually ওই জব লাইনে তো সেই সেক্টরে তো অভিজ্ঞতা নিতে গেলে তার সেখানে জব পেতে হবে। সো এক্ষেত্রে যেটা বলছিলেন যে আপনারা লিডারদেরকে, যেই বড় বড় লিডাররা আছেন এইচআর সেক্টরে, হ্যাঁ, ওনাদেরকে নিয়ে একটা কোরাম করবেন। তো সেক্ষেত্রে এখানে কি কোনো ব্যাপার আছে যে যারা যারা কিনা আপনাদের সাথে জয়েন করবে তাদের তাদের যে গ্রুমিংটা হবে, এই গ্রুমিং এর ক্ষেত্রে তারা কিভাবে লাভবান হবে? ওকে, মানে আপনি বলতে চাচ্ছেন যে ইন্ডাস্ট্রি লিডার বা পিপল যারা আছে আমাদের সাথে, কমিউনিটিতে যারা আছে এবং আমাদের কমিউনিটি আন্ডারে যারা আসবে, তারা কিভাবে? ভালো কথা বলছেন। এই জায়গা থেকে আমরা যাদের সাথে কানেক্টেড হচ্ছি বা যারা আমাদের কমিউনিটির সাথে কলাপ হবে বা আসবে আমাদের সাথে কাজ করতে, তাদের সাথে আমরা কথাই বলে নিচ্ছি। বিষয়টা কিন্তু আমরা প্রথমত হচ্ছে গিয়ে আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসছি, নট বিজনেস, নন ফাইন্যান্সিয়াল ফার্স্ট অফ অল। কারণ আমাকে আগে হচ্ছে গিয়ে আমার যে উদ্দেশ্য, আমার যে মোটো, যে হচ্ছে কি ইয়ং ফ্রেশ গ্রাজুয়েট, আজকের ইয়ং ফ্রেশ গ্রাজুয়েট পরশুদিন বা একটা সার্টেন টাইম পর সে কিন্তু একটা প্রতিষ্ঠানের, আপনারা চাচ্ছেন যে ট্যালেন্টেড পিপলরা যেন লাইমলাইটে আসে, দোজ হু আর ট্যালেন্টেড তারা যেন বাসায় বসে বেকারত্বের যে একটা অভিশাপ, এখানে যেন তারা পড়ে না থাকে। এক্স্যাক্টলি, ইজন্ট দ্যাট? যদি আমি ভুল না করি। না, ইউ আর রাইট, ইউ আর রাইট। আমি যেটা বলছিলাম শোভা আপু, সেটা হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রি পিপল যারা আছে, যারা ইন্ডাস্ট্রিতে একটা পর্যায়ে আছে, সেটা ধরুন মিড লেভেলে আছে বা টপ লেভেলে আছে, এই মানুষগুলো অনেক বিজি। হ্যাঁ, কিন্তু এই মানুষগুলোর কাছে যখন আপনি যাবেন না, তারা কিন্তু অনেক হেল্পফুল। আমাদের একটা ভুল ধারণা আছে যে উনি তো টপ লেভেলে আছে, ওর সাথে কথা বলা যাবে কিনা। এটাও কিন্তু আমার একটা মাইনাস পয়েন্ট, যে আমি পড়াশোনা করলাম একাডেমিক্যালি, আমি নিজেকে প্রিপেয়ার করার কাজটা আমার নিজের। আমি কিভাবে শোভাপুর সাথে কানেক্ট হবো, কিভাবে শোভাপুর সাথে কানেক্ট হয়ে রেডিও ধ্বনিতে গিয়ে আমি আমার একটা প্ল্যান শেয়ার করব, সেটা কিন্তু আমার নিজের করে নিতে হবে, আরেকজন কিন্তু আমাকে করে দিবে না। সো এই জিনিসটাকে বুঝতে হবে। ফ্রেশ গ্রাজুয়েট এখন কিন্তু, ওকে ফাইন, আমি আসতেছি এই বিষয়টাতে। ওই পাথের বিষয়টা, একটা ছেলে যখন ফ্রেশ গ্রাজুয়েট যখন পড়াশোনা শেষ করে বের হবে, সে তো এখন পাতলেস থাকে, খুব স্বাভাবিক। দেখা যায় যে সে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি কি, এখন একটা ট্রেন্ড আছে যে আমি দেশের বাইরে চলে যাব বা এটা করছে, অথচ সে কিন্তু পড়াশোনা করছে এটা সাবজেক্টে, ঠিক আছে, হায়ার এডুকেশনের বিষয়টা থাকেই, কিন্তু এখন আমি কি করব, ওই সার্টেন টাইমে কি করব ভাবতে ভাবতেই কিন্তু তার লাইফের গুরুত্বপূর্ণ সময়টা চলে যায়। কিন্তু এই ভাবনাটা আসলে হওয়া উচিত হচ্ছে মানে এডুকেশন শুরু করার আগেই, তখন থেকেই কিন্তু ট্র্যাকটা ঠিক করা উচিত, যে আমি আগামী 4 বছর পরে আমার অনার্সটা শেষ হবে, 4 বছরের মধ্যে আমি আমার ট্র্যাকে যে কাজগুলো করা দরকার আমি সেই দিকে আগাবো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই গাইডলাইনগুলো থাকে না। আসলে আমরা ফ্রেশারদের এই গাইডলাইনগুলো তাদেরকে দোষ দিয়ে আসলে লাভ নাই, তাদেরকে আসলে তাদের সাইকোলজি অনুযায়ী তাদেরকে নিয়ে আসতে হবে। যেমন আমি যদি বলি, আমাদের এই উদ্দেশ্যের মধ্যে হচ্ছে, আমি যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, যে অফলাইন এন্ড অনলাইন মেন্টরশিপ, সেটা কিভাবে হতে পারে। সে আমার মার্কেটিং সেক্টরের আমাদের এই কমিউনিটি যারা আছে, টপ লেভেলের কেউ থাকলে, যে ভাই আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করতেছি, এখানে 40 থেকে 50 জন ফ্রেশ গ্রাজুয়েট থাকবে, দে আর রিয়েলি মাচ ইন্টারেস্টেড। বাট আপনি যদি দেখেন সেখানে 40 থেকে 50 না এসে 40 থেকে 50,000 চলে আসলো, দেন হোয়াট ইউ আর গোনা ডু? সেটা আমরা সর্টিং করব। ডেফিনেটলি অবশ্যই চাহিদা আছে বাংলাদেশের স্বভাবত, যে পরিমাণে প্রাইভেট ইউনিভার্সিটি, যে পরিমাণে গ্রাজুয়েট বের হচ্ছে, সেই পরিমাণে কি মার্কেটে চাকরি আছে? নাই তো। যেহেতু নাই, হ্যাঁ জামিল একটু বলবেন। হ্যাঁ, আপনি যদি দেখেন যে বিডি জব পোর্টাল, বর্তমানে বাংলাদেশের যে জব পোর্টালগুলো, ওখানে 15+ জব পোর্টাল, এগুলো কি কাজ? কিছু হচ্ছে না, সবাই কিন্তু সিভি ওখানে ফেলছে এবং কয়জনে ডাক পড়তেছে। সো আমাদের আইআইবি তে যারা জয়েন করবে তারা প্রপার গ্রুমিং হবে, কিভাবে আমরা কাউন্সেলিং সিস্টেম করে দিব, আমরা আমাদের বিভিন্ন জায়ান্ট যারা আছে তাদেরকে নিয়ে আমরা তাদের সাথে মেন্টরশিপ আয়োজন করব, যার ফলে সে নিজে গ্রুম হতে পারবে এবং সে কম্পিট করতে পারবে তার প্রফেশনাল লাইফে। এবং আরেকটা জিনিস যদি দেখেন, গ্রাজুয়েট রেট যদি দেখেন 2021 সালে, আপনি দেখবেন যে 3,44,000, আর এখন আপনি দেখেন 10 লাখ ছেড়ে গেছে। এই গ্রাজুয়েটেড আপনার স্টুডেন্টরা কোথায় যাচ্ছে? এরা কিন্তু জবলেস হয়ে যাচ্ছে আলটিমেটলি। সেক্ষেত্রে আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম তো রয়ে গেছে।
সো আমরা এইসব জিনিস স্ট্যাটিক্যালি আমরা এইসব জিনিস চিন্তা করে আমরা এই কমিউনিটিটা বিল্ড আপ করার চেষ্টা করতেছি, যাতে করে আমরা সবাই একটা হাবের মধ্যে থাকতে পারি। যে কেউ যদি কাউন্সিলিং চায় সে পারবে আমাদের আইআইবি থেকে। সো আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, প্রাইভেট ইউনিভার্সিটি দিনকে দিন কিন্তু বেড়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক ইয়া পাচ্ছে, মানে অনেক স্টুডেন্ট বের করে দিচ্ছে, কিন্তু তারা জবলেস হয়ে যাচ্ছে। সো সেইখান থেকে আমরা এইসব মেন্টরশিপটা দিয়ে থাকবো, যে আমাদের আইআরবি কাজটা কি, এবং এইচআর লিডারদের নিয়ে আমরা এইসব কাজ করব, যাতে তারা ইভেন দো তাদেরকে আমরা একটা প্রপোজাল দিব যে আমাদের সিভি গুলা, আমাদের মেম্বারের সিভি গুলা যারা আছে তারা যেন এটা সর্ট আউট করে তাদের মতো করে। হ্যাঁ, অনেক বড় ঘাপলা থেকে যায়, ওখানেই ঘাপলা থেকে যায়। তো বাকিটা শুরু ভাই বলুন। নাইস। আমি যদি খুব সিম্পলি মানে আইআইবির উদ্দেশ্যটা বা মিশন ভিশনের কথা বলি, আইআইবির আমাদের যে মিশন যেটা আছে সেটার প্রথম হচ্ছে গিয়ে যে একটা ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম গ্রো করা, ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম থাকবে, যেটা বাংলাদেশে আমরা ফার্স্ট এখন পর্যন্ত নেই। সবাই যার যার ইন্ডাস্ট্রি নিয়ে বিজি, কিন্তু আমরা সব ইন্ডাস্ট্রি নিয়ে বিজি হতে চাচ্ছি কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের কোনো ইন্ডাস্ট্রিতেই কোনো ইকোসিস্টেম নেই, যদি আমি ভুল না বলে থাকি। আমাদের গার্মেন্টস সেক্টর বলেন, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, আমাদের মিডিয়া সেক্টর বলেন, আমাদের এডুকেশনাল সেক্টর বলেন, জব লাইফ গুলো যেগুলো আছে, কোনোখানে কিন্তু কোনো অ্যাকচুয়ালি যেটা বলে যে ভাইয়া যেটা বলছিলেন যে স্ট্রাকচার অথবা এরকম কিছু কিন্তু এখনো আসে নাই। হ্যাঁ, আমরা কিন্তু সবকিছু খুব মেস আপ। প্রথম সকল ইন্ডাস্ট্রি নিয়ে আমরা রিসার্চ করব, এবং অদূর ভবিষ্যতে আমরা চিন্তা করেছি আগামী 2028 সালের মধ্যে আমরা আমাদের এই ইয়াটা হবে রিসার্চ সেন্টার, ইন্ডাস্ট্রি রিসার্চ সেন্টার। সবাই ইন্ডাস্ট্রি নিয়ে ইন্টারাপশন করি, যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন তারা একটু বলবেন আমাদের সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা। একরামুল শিবলু ভাইয়া ট্যাগ করেছেন ফশিউর রহমান ভাইয়াকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ট্যাগিং। মোহাম্মদ ইমরান হোসেনকে ট্যাগ করেছেন, থ্যাংক ইউ ফর ট্যাগিং। হামজা সত্তার ভাইয়া একটা ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ হামজা সত্তার ভাইয়া। ফারিয়া বিনতে সাত্তা লিখেছেন গুড ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ সো মাচ আপু, অবশ্যই ভেরি গুড ইনিশিয়েটিভ। একটু কষ্ট করে যদি জানাবেন যে লাইভটা সাউন্ড ক্লিয়ার আসছে। অনেক ধন্যবাদ, সে আমার বাল্যকালের ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ তাকে। শিবলু ভাই একটু কষ্ট করে জানাবেন আমাদের লাইভের সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা বা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে খুব থ্যাংক ইউ, মানে থ্যাঙ্কস দিতে পারবো আপনাকে। তো যাই হোক, আমরা যেটা ডিসকাশন করছিলাম ভাইয়া, হ্যাঁ আমি আপনাকে মাঝপথে আসলে কনভারসেশন এটা হয়, কারণ আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি না, এটা আসলে ব্রড একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অ্যাজ ইউজুয়াল কোনো বিষয় না যে আমরা কথা বলে ফেলতে পারবো, কারণ এটা অনেক বিশাল একটা জায়গা। আমি যখন জামিলকে ফার্স্ট অফার করি যে জামিল এটা করা যায় কিনা, মানে আমরা যে যার প্রফেশনে অনেক বেশি বিজি, 9 to 5 অফিস, তারপরে ফ্যামিলি, এই সেই থাকে, এটার ভিতরে কিন্তু আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি এবং কাজ করে যাচ্ছি। আর কর্পোরেট লাইফ ইজ টু মাচ হ্যাজার্ডাস নাওয়াডেজ। এক্স্যাক্টলি আপনি ভালো জানেন। তো আইআইবির মিশন হচ্ছে গিয়ে যেটা বললাম, যে একটা ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম হবে যেখানে সকল ইন্ডাস্ট্রির অ্যাক্সেস থাকবে, সকল ইন্ডাস্ট্রি পিপল এখানে আসবে, এবং এটা হবে একটা লার্নিং সেন্টার, ইন্ডাস্ট্রিয়াল লার্নিং সেন্টার, যেখানে যে ইন্ডাস্ট্রি সেন্টার বলা যায়, রিসার্চ সবাই যার যার ইন্ডাস্ট্রির বিষয়গুলো এখানে শেয়ার করবে, জানতে চাইবে, কোনো কোয়ারিজ থাকলে আসবে, উই আর ওপেন ফর অল, ঠিক আছে। এন্ড ভেরি ইম্পর্টেন্টলি আমাদের ভিশন হচ্ছে গিয়ে, আমাদের একটা ভিশন আছে 2028 এর মধ্যে আমরা এই আইআইবিটাকে একটা এমন একটা শেপে নিতে চাই যেটা একটা ট্রাস্টেড, রিলায়েবল এবং একটা নেটওয়ার্কিং এর একটা ট্রু একটা সেক্টর হয়। অ্যাজ ইউজুয়াল সবার মতো না যে আমি করলাম নিজের মতো করলাম, একটা সাডেন টেম্পোরারি ভ্যানিশ হয়ে গেল। বাট এই ইনিশিয়েটিভের মূল কারণটা হচ্ছে যে আমরা যেন কিছু দিতে পারি। নাম্বার 1, ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য কিছু দিতে পারি, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনার ইন্ডাস্ট্রিতে যারা অলরেডি আছে, এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল, আমি টপ লেভেলের কথা বলবো কারণ তারা তাদের অবস্থানে ঠিক আছে, তাদেরকে আমাদের লাগবে, আমাদের কিন্তু তাদের কাছে, তারা কিন্তু আমাদের লাগবে, আমরা তাদের কাছে যেতে হবে। অল অ্যাবাউট নেটওয়ার্কিং, রাইট? তো সেই জায়গার মধ্যে আমরা ফ্রেশদের নিয়ে প্রথম আমাদের ইনিশিয়েটিভটা থাকবে। ফ্রেশারদের হচ্ছে গিয়া 1-1 তাদের গ্রুমিং করা, মেন্টরশিপ করা, তাদের সিবি ডেভেলপমেন্ট বলেন, সর্টিং করা, বা তাদের বিভিন্ন, আপনি জানেন শোভা আপু যে আপনি
একাডেমিক সেক্টর থেকে যখন প্রফেশনাল সেক্টরে পা দিবেন, আপনার বেশ কিছু জিনিস গোছানো থাকতে হবে। লাইক আমি যদি বলি, আপনার সিবিটা প্রপার থাকতে হবে। আপনি জানেন যে বর্তমান সময়ে সিবি কিন্তু অনেকেই করে, কিন্তু সিবির কিন্তু মাথা এবং লেজ খুঁজে পাওয়া যায় না। আমি মজা করে বললাম, সরি টু সে, আসলে এত এলোমেলো সিভি এবং এত বড় বড় সিভি আসে, দেখা যায় যে অ্যাকচুয়ালি যেটা ইম্পর্টেন্ট দরকার এমপ্লয়ারের, উনি সেই ইনফরমেশনটাই পাচ্ছেন। তাহলে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট যদি প্রাইমারি অবস্থায় সে তার কারিকুলাম এটা বা রেজিউমিটা যদি সে প্রপারলি না করতে পারে, সে যে আরেকজনের দ্বারস্থ হয়, তার মানে আপনি ধরে নিতে পারবেন তার চেষ্টার এখানে কমতি আছে। এছাড়া আমরা অনেক সময় কি দেখতে পাই, স্পেশালি যারা হচ্ছে ফ্রেশার, ওনারা অনেক সময় ইন্টারভিউ দিতে আসলে পার্পল কালারের কোট, তারপর হচ্ছে গ্রুমিং এন্ড আদার্স, গ্রিন রঙের শু, হ্যাঁ, তারপরে হচ্ছে যে রেড কালারের স্নিকার পরে ওনারা ইন্টারভিউ চলে আসে। অড টাইপের মানে মিনিমাম আপনি একটা মানুষের কাছে ইমপ্রেশন ফার্স্ট। একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমরা সবাই জানি ইমপ্রেশন কিন্তু ম্যাটার করে। একটা ছেলে যখন ইন্টারভিউ বোর্ডে যায়, একটা ফ্রেশ গ্র্যাজুয়েট বা একজন এমপ্লয়ি যখন যায় অফার পেয়ে, সে কিন্তু আগে নিজেকে আয়নাতে ভালো করে দেখা উচিত যে আমাকে ঠিকঠাক লাগতেছে কিনা ওই জায়গার জন্য। ঠিকঠাকের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেকে বুঝতে পারে না। ওনার কাছে মনে হয় যে ও আচ্ছা, দিস পার্পল কোট ইজ ভেরি ট্রেন্ডি, এটা এখন খুব ভালো যাচ্ছে, সো এটা দেখতে খুব কালারফুল। মানে ক্যাজুয়াল থেকে বের হয়ে আসতে হবে। আপনি প্রফেশনাল লাইফে আপনার ক্যাজুয়ালিটি চলবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝাটা। এক্স্যাক্টলি, এক্সেপ্ট ক্রিয়েটিভ সেক্টর, ঠিক আছে, ওদের বিষয়টা একদম আলাদা, কারণ তারা মানুষগুলি ক্রিয়েটিভ। আমি কমপ্লিট যদি কর্পোরেট সেক্টরের কথা বলি, এখানে আপনার ওয়েল গ্রুম না হয়ে গেলে আপনি ফার্স্ট ইমপ্রেশনই আপনি বাদ, মানে বাংলা কথায় যেটা। আমরা শুধু দোষ দিই যে আমাকে চাকরিতে নিল না, আমার কিন্তু আছে, কিন্তু সে বুঝতেছে না যে তার এখানে প্রবলেম ছিল, তার গেস্টারের প্রবলেম ছিল, আগে আপনাকে আপনি যে একাডেমিক থেকে আপনি সার্টিফিকেট এনে যে আপনি প্রফেশনাল লাইফটা, এটা আরেকটা ওয়ার্ল্ড। এই জায়গাতে নিজেকে কিভাবে গ্রহণ করতে, সেই যে কথা বলছিলাম, এই জায়গাতেই আমাদের এইচআর অথবা পিপল ম্যানেজমেন্ট যে এখন ডিপার্টমেন্টটা আছে, যারা পিপল ম্যানেজমেন্টে কাজ করে, তাদের সাথে প্রথম পর্ব তো এটাই আমার এইচআর ফেস করতে হবে। এইচআর ফেস করতে হলে আমি পড়াশোনা শেষ করলাম, আমি রেজিউমেটা রেডি করলাম। আপনি জানেন বর্তমান সময় গ্লোবালি টেকনোলজিক্যালি আমরা এখন অনেক সাউন্ড, রাইট? তো টেকনোলজিক্যালি এতটা সাউন্ড, কিন্তু আমরা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বা আমরা এই সাবকন্টিনেন্টের মধ্যে আমরা মনে হয় বাংলাদেশে অনেকটাই পিছিয়ে আছি কর্পোরেট এন্ড প্রফেশনাল সেক্টরে। কোথায় দেখেন, যে এআই কথা যদি আমি বলি, সারা ওয়ার্ল্ডে যখন এআই নিয়ে মাতামাতি অনেক আগেই হয়ে যাচ্ছে, এটার কাছে এত টুলস আছে আপনার সামনে, আপনি চাইলেই এখন আপনি ঘরে বসে নিজেকে গ্রুম করে ফেলতে, আপনার কাউকে লাগবে না, ঠিক আছে? থাকার পরে যদি আমি আমার সিভিটা রেডি করার জন্য আরেকজনের কাছে টাকা দিয়ে আমি আমার সিভি প্রিপেয়ার করি, তার মানে কি আমি নিজেকেই এখনো গ্রুম করতে পারি নাই, ঠিক আছে? তো সেই জায়গাগুলো ধরে ধরে আমাদের যে সেক্টরে মেন্টররা আছে, তারা ওয়ান তাদেরকে গ্রুম করবে, তাদেরকে মেন্টরশিপ করবে, যে তুমি তোমার লিঙ্কডইন প্রোফাইলটাকে কিভাবে সুন্দর করে সাজাবা, বা তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিশনে তুমি ছিলা, এই বিষয়গুলো তুমি নিয়ে আসো, আর সিভিটাকে তুমি এভাবে করতে পারো। বা সিভিতে বর্তমানে আপনি জানেন যে এআই এর যুগ, আপনি সিভি দিচ্ছেন, আপনার সিভিটাকে আপনি একটা জাস্ট নোট দিয়ে দিলেন যে আমি আমার সিভিটাকে কিভাবে আরো বেশি স্ট্যান্ডার্ড ওয়েতে করতে পারি, সাথে সাথে আপনার বেশ কয়েকটা টেমপ্লেট চলে আসতেছে। এখানে আমার স্টাডি করাও হইলো, তারপরে সেগমেন্ট অনুযায়ী বললেও হয় যে আমি অমুক সেক্টরে একটা সিভি দিব, আমার সিভিটা কেমন হবে, একদম সেগমেন্টেশন করা থাকে এখানে, একদম রেডি সিভি আপনি পেয়ে যাচ্ছেন। এতে করে কিন্তু আপনার একটা এআই থেকে আপনার বেনিফিটের জায়গাটা কি হচ্ছে, আপনি কিন্তু স্টাডি করার একটা সুযোগ পাচ্ছেন। আপনি বারবার যখন এটার সাথে মানে অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন, আপনি কিন্তু স্টাডি করতে হচ্ছে আপনাকে। এবং ওইখানে আমাদের যারা থাকবে এইচআর সেক্টরে, যে এইচআর এর মধ্যে সিভি গুলো, তারা বর্তমান এই সময়ে কোন ইন্ডাস্ট্রি কি ধরনের সিভি চাই, কি ধরনের এমপ্লয়ি চাই, নিজেকে কিভাবে প্রিপেয়ার করে, কোন এবং ভেরি ইম্পর্টেন্টলি কোন কোর্সেস গুলা, কোন ট্রেনিং প্রোগ্রাম গুলা, ঠিক আছে? আপনি অনার্স শেষ করলেন, করার পর এখন অনেক ইনস্টিটিউশন আছে, লাইক বিআইবিএম আছে ব্যাংকিং ক্ষেত্রে, বিআইএম আছে, ডিসিসিআই আছে, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আছে, তারপরে আপনার এবিপি আছে, আরো রেপুটেড বেশ অনেকগুলো ইনস্টিটিউশন আছে যারা কিনা খুব ভালো ভালো কোর্স অফার করতেছে। আপনি এটা করে নিতে পারেন, ওইখানে করে আপনি একটা এক্সট্রা একটা ট্রেনিং, একটা আপনার সার্টিফিকেট বা এখানে আপনি আপনার নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এটা আপনারই সিভিটাকে আরো বুম করবে, ঠিক আছে? তো ওই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আমি যদি আসি যে এই তো বলো মার্কেটিং সেক্টর নিয়ে কথা, আমি যদি বলি অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ব্যাংকিং
বা আদার্স যে ডিপার্টমেন্ট যেমন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি একটা আছে, টেলিকমিউনিকেশন আছে, হোটেল হসপিটালিটি এন্ড হোটেল ম্যানেজমেন্ট আছে, প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা। এখন আপনার নিশ্চয়ই একটা প্ল্যানিং আছে, আমি এই সাবজেক্টে পড়াশোনা করেছি, আমি এই সাবজেক্টে আমি কিছু করতে চাই। আপনার কিন্তু জানতে হবে, ধরেন আপনি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আপনি অ্যাকাউন্টিং অনার্স করার পর তারপরে আপনি কি কি কোর্সেস গুলো করলে আপনি এই কম্পিটিটিভ এই প্রফেশনাল সেক্টরে আপনি আগে থাকতে পারবেন। অথচ মোস্ট অফ দ্য কেসেস আমরা অনেকে কিন্তু জানি না যে কি করতে হবে। অথচ আসলে আমাদের জেনারেশনটা না খুব পাজলড, আমরা বিলিভ ইট অর নট, যে আমরা ক্লাস 9 এ ওঠার পর আমরা মানে বুঝতে পারি না যে আমি কি সায়েন্স নিব, আর্টস নিব না কমার্স নিব। তো আমাদেরকে বাসা থেকে বলা হয় যে না সায়েন্সেই পড়তে হবে, সায়েন্সে না পড়লে তুই কিসের স্টুডেন্ট হবি, হ্যাঁ সায়েন্সে না পড়লে তুই কি কোনো স্টুডেন্ট, এভাবে করে বাসায় কিন্তু প্রথমে হিউমিলেট করা হয়। তো প্রথমেই প্রবলেমটা কিন্তু এখানে, এখন যে পারুক আর নাই পারুক কিন্তু সায়েন্স নেওয়ার মতো মার্কস নিয়ে মোটামুটি সায়েন্সে ঢুকে যায়, পরবর্তী দেখা যায় সে স্টুডেন্ট আবার কমার্সে শিফট করে, সে কমার্স থেকে শিফট করার পরে আবার দেখা যায় যখন সে গ্রাজুয়েশন করতে যাচ্ছে, যদি সে পাবলিকে আসে হয়তো সে পাবলিকে এমন একটা কোর্স সাবজেক্ট নিচ্ছে যেটা কিনা আর্টস এর সাবজেক্ট, অথবা সে চলে যাচ্ছে অন্য একটা সাবজেক্টে, অথবা সায়েন্স থেকে পুরোপুরি পড়াশোনা করে সে অন্য একটা সাবজেক্টে চলে যাচ্ছে, বা কমার্স থেকে সে চলে যাচ্ছে কম্পিউটার এন্ড টেকে। সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানে ছোটবেলা থেকে কনস্ট্যান্ট না, যেমন বাইরের কান্ট্রিগুলোতে খুব ছোটবেলা থেকে কিন্তু সাজেশন দেওয়া হয় স্কুল থেকে যে তুমি কোন সাবজেক্টে পড়বা, তোমার অ্যাকচুয়ালি লাইফের টার্গেটটা কি, গোলটা কি, তাদের ইন্টারেস্টের সেক্টরগুলোকে না আলাদাভাবে বোঝানো হয় এবং টিচাররা সেখানে হেল্প করে। বাট আমাদের এখানে এরকম কোনো গাইডলাইন নেই যে একটা চিলড্রেন যখন সে স্কুলে আসে এই ছেলেটাকে দিয়ে বা এই মেয়েটাকে দিয়ে কি হবে, সে অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, কারণ সব বাচ্চা তো এক না। কোনো বাচ্চা অ্যাকাউন্টিং এ ভালো, ম্যাথসে খুব ভালো, আবার কোনো বাচ্চা ড্রয়িং করতে ভালো লাগছে, কোনো বাচ্চা আবার লিডারশিপে খুব ভালো। সো এক একটা মানুষের মধ্যে মানে আলাদা। সো এই জিনিসগুলোকে কিন্তু কোনো কিছুই হচ্ছে না, সব একসাথে করে বের হয়ে যাচ্ছে এবং বের হয়ে এরপরে সবাই অস্থির ভাবে ঘুরছে, যে যেখানে পাচ্ছে সে সেখানে সিভি দিচ্ছে। এবং সায়েন্স থেকে বের হওয়া স্টুডেন্ট দেখা যাচ্ছে কাস্টমার সার্ভিসে সিভি দিচ্ছে, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে আর্টস থেকে বের হওয়া স্টুডেন্ট হয়তো চিন্তা করছে আমি তাহলে লতে চলে যাই, হ্যাঁ। তো এইরকম ব্যাপারগুলো যে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাদের যে আইআইবি আপনারা যে ট্রেনিং প্রোভাইড করবেন, হ্যাঁ, এই ট্রেনিংটা কি তার আফটার গ্রাজুয়েশন নাকি বিফোর গ্রাজুয়েশন? ডেফিনেটলি আফটার গ্রাজুয়েশন, কারণ বিফোর গ্রাজুয়েশন আমরা বিফোর গ্রাজুয়েশন উই হ্যাভ সাম ইনিশিয়েটিভ, লাইক আমরা লাস্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছে বা লাস্ট সেমিস্টার যারা আছে, যারা একটা সার্টেন সেমিস্টারের পর যারা কর্মক্ষেত্রের জন্য তৈরি হবে নিজেকে, সেই ইউনিভার্সিটিগুলো বা সেই ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে আমাদের একটা প্ল্যানিং আছে। সেখানে আমরা সেমিনার বা ওয়ার্কশপ করা বা লিডারশিপ প্রোগ্রামের আয়োজন করা, এই ইন্ডাস্ট্রি যাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি ওই ইন্ডাস্ট্রি লিডারদের নিয়ে আমরা তাদের কাছে যাব। আচ্ছা, এখানে ধরেন এখানে আপনি একটু আগে বললেন যে গিভ এন্ড টেকের ব্যাপারটা থাকছে না, বাট একটা স্টুডেন্ট যখন আসবে তার কি এখানে কোনো চার্জেস আছে বা খরচ আছে যে সে যে ট্রেনিংটা আপনাদের কাছ থেকে নিচ্ছে এটা কি পরিমাণ এক্সপেন্সিভ হতে পারে? নো, আমরা ওই যে প্রথম যেটা বললাম যে আমরা এক্সপেন্সের আগে প্রথমে চেষ্টা করব হচ্ছে গিয়ে নিজেদের জায়গা থেকে কতটুকু তাদেরকে হেল্প করা যায়। আমি যেটা বললাম যে একটু আগে যে নন বেনিফিশিয়াল প্রাইমারি অবস্থায়, কারণ আমরা যখন আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, যখন আপনার অবস্থানটা তৈরি হবে, আলটিমেটলি কিন্তু আপনি আমাদের সাথে পরবর্তী সময় আবার আসবেন যে না আমি কমিউনিটির সাথে থাকতে চাই, এই কমিউনিটির সাথে থাকার কারণে আমি এই বেনিফিট গুলো পেয়েছি। আসলে আমি একটু বলতে বাধ্য হচ্ছি ডিয়ার লিসেনার্স যে বর্তমান সময়টা আমাদের এত খারাপ যাচ্ছে যে মানুষের উপকার কিন্তু মানুষ করে না বেসিক্যালি। সো দেখা যায় যে কারো স্বার্থ ছাড়া কিন্তু কেউ একটা সিভি ধরেও দেখে না। তো সেই জায়গায় হচ্ছে আইআইবি ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড, হ্যাঁ, যারা একটা ব্রিগেড তৈরি করছে ফিউচার জেনারেশনের জন্য একটা খুব প্রচন্ড স্ট্রং ম্যান পাওয়ার, যে এখান থেকে যারা বের হবে তারা যে যেই সেক্টরে যাবে সেই সেক্টরগুলো সেখানে শাইন করবে, এবং সেটা যে কোনো কোম্পানি হোক, যে কোনো কোম্পানি যে কোনো ডিপার্টমেন্ট হোক, সেই ডিপার্টমেন্টে অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে অ্যাপ্রোপ্রিয়েট পার্সনগুলো যেন রিক্রুটেড হয়, সেই জন্য কিন্তু ইনিশিয়েটিভগুলো। বিকজ এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না বলে কিন্তু আমাদের কোনো ইকোসিস্টেম নাই, ইকোসিস্টেমটা শুরু থেকে ধসে গেছে, বিকজ প্রপার জায়গায় প্রপার মানুষ নেই। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা আসলে আপনাদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল ফ্রম রেডিও 91.2 FM যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া। আপনারা শুনেছেন ভাই একটু আগে বলেছেন যে এটা নন বেনিফিশিয়াল, সো এখানে আসলে বলবার আর কিছু নেই, বিকজ আমাদের সাথে সিইও আছেন, আমাদের সাথে চিফ অপারেটিং অফিসার আছেন, সো এখানে আসলে বলবার কিছু নেই। যাই হোক আমরা একটু আগাই আলাপে। ওকে ফাইন। তো যেটা বলছিলাম শোভা আপু, মানে আপনি ভালো পয়েন্টটা নিয়ে কথা বলতেছিলেন, কারণ বর্তমান সময়ে প্রফেশনাল লাইফটা বিশেষ করে বাংলাদেশের কালচারে কর্পোরেট লাইফ মেনটেন করার পর আপনি ফ্যামিলি লাইফ মেনটেন করার পর আপনার সেই সময়টুকু থাকার কথা না যে আপনি অন্যদের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবেন। বাট আমরা সেটা চিন্তা করতেছি কেন জানেন? কারণ আমরা সেটা সাফার করতেছি অলরেডি।
আমরা কিন্তু টপ লেভেলে নাই, আমরা কিন্তু হয়তো মিড লেভেলে আছি বা কি এন্ট্রি লেভেলে আছি। কিভাবে সাফার করছেন? সাফার আসলে সাফার ওয়ার্ডটা বলে কাছ থেকে শুনবো না, সাফার কর্পোরেট লাইফটাই এমন। বাংলাদেশে আমি মনে করি এই বাংলাদেশের মতো একটা দেশে থাইকা এই দেশের অস্থিরতা অমুক তমুক বিষয় নিয়ে এবং জব মার্কেটের এত কম্পিটেন্সি নিয়ে টিকে থাকাটাই তো একটা চ্যালেঞ্জ, এর উপরে তো আর বড় চ্যালেঞ্জ হয় না। তো সেখানে জব মার্কেটের যেখানে একটা নর্মাল একটা সার্কুলারের জন্য হাজার হাজার ছেলে মেয়েরা আপনার হচ্ছে সিবি দিচ্ছে, তো সেই জায়গার মধ্যে নিজের অবস্থা জানান দেওয়া কিন্তু এটা বিশাল চ্যালেঞ্জের জায়গা। ইনফ্যাক্ট যারা জবেও আছেন মিড লেভেলে, তারাও কিন্তু দেখা যাচ্ছে উপরের লেভেলে যে প্রেসার, সেই প্রেসারে কিন্তু নিজের সাস্টেনেবিলিটি ধরে রাখাটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। মেবি হি ইজ আ ভেরি গুড পারফর্মার অর শি ইজ আ ভেরি গুড পারফর্মার, তারপরেও কিন্তু উনি যে মিড লেভেলে আছেন, ধরেন ইও অথবা পিও লেভেলে যারা আছেন, হ্যাঁ, বা ম্যানেজার সিনিয়র ম্যানেজার লেভেলে, ওনারাও কিন্তু একটা ভীষণ প্রেসারে থাকে যে কোনো সময় কিন্তু ওনার যে কোনো ইনসিকিউরিটি বিকজ উনি যদি চলে যায় সেই জায়গায় অবশ্যই ম্যানেজমেন্টের আরেকজন আসবে। তো এটাই হচ্ছে ব্যাপার রাইট নাও, বিকজ ওই যে ইকোসিস্টেমটা নাই। ইকোসিস্টেম না থাকার কারণে যেটা হয় যে মানে কোম্পানিগুলো একাধিক সোর্স পাচ্ছে, তারা ইকোসিস্টেম না থাকার কারণে কোম্পানিরা তার অল্টারনেটিভ পাচ্ছে। অথচ আপনি যদি নিজের জায়গাটাকে সেইভাবে তৈরি করতে পারেন, কোম্পানি কিন্তু আপনাকে খুঁজে নেবে এবং কোম্পানি কিন্তু আপনাকে রেখে দরকার হলে আরো কয়েকজনকে সরিয়ে দেবে, কিন্তু আপনার জায়গাটা কিন্তু ঠিকই আপনাকে দেবে, কারণ কোম্পানি জানে তা আপনাকে দ্বারা তার বেনিফিট হচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করব যে একটা ছেলে ফ্রেশ গ্রাজুয়েট বের হওয়ার পর সেজন্য একটা কমপ্লিট একটা বা ওয়েল গ্রুমড একটা প্রফেশনাল হিসেবে ইন্ডাস্ট্রিতে মানে পা রাখতে পারে, সেই ব্রিজটা আমরা করে দেবো। এখানে হচ্ছে গিয়ে কমিউনিকেশন ব্রিজটা আমরা বিল্ড আপ করার জন্য কাজ করব। এই জন্যই আমরা গ্রাজুয়েটদের থেকে শুরু করছি, তাহলে তো আমরা প্রফেশনাল সেক্টরে সবাইকে নিয়ে কাজ করতে পারতাম, আমাদের সে ওয়ে আছে। কারণ একটা ছেলে আজকে আমরাও তো কোনো গাইডলাইন পাইনি একটা সার্টেন টাইম পর। আমরা যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তারপর বের হওয়ার পর অমুক ভাই তমুক ভাই, একটা পরে দেখলাম কোনো ভাই কাজে আসে না। কেন গ্র্যাজুয়েশনে অমুক সাবজেক্ট নিলাম সেটা আমরা এখনো জানি না, অনেকেই আছে। এটা তো আমাদের একটা থাকে যে মা বাবা এই কোর্সে শখ করে পড়াই দিয়েছে, এই কোর্সে থাকতে হবে, কিন্তু মা বাবা শখ দিয়ে তো আসলে আমাকে প্যাথেটিকলি আমাকে বিবিএ তে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি বিবিএর পর এমবিএ করছি। আমার বিবিএ হচ্ছে মার্কেটিং এ, এমবিএ হচ্ছে এইচআর এ। তো আমি জানি না আমি কেন বিবিএটা করলাম, বিকজ আমি পুরোপুরি হচ্ছে ল বেসিস একটা পার্সন, মানে লিগ্যাল অথবা বলেন মিডিয়া বা এই ধরনের পার্সন। সেখানে আমাকে মার্কেটিং এবং এইচআর এর কম্বিনেশনে আমি একটা কম্বাইন্ড একটা ব্যাপার হলাম। সো এই জিনিসটা আমাকে মাঝে মাঝে ভাবায় যে আমি একটা বিবিএ করা স্টুডেন্ট, আমি কেন বিবিএ করলাম। আমার ইচ্ছা ছিল আমি ল করব, বাট আমাকে কিন্তু ল করতে দেয়নি, হ্যাঁ, বা আমাকে কিন্তু জার্নালিজমে পড়তে দেয়নি। সো এই জিনিসটা হচ্ছে একটা বিষয় যে বাবা মা মনে করে যে বিবিএ পাস করবি, তারপর ভালো একটা ব্যাংক ট্যাঙ্কে জব করবি, অনেক অনেক টাকা স্যালারি পাবি। তো এই জিনিসটা আসলে ঠিক না। কারণ হচ্ছে যে এটার কারণে যেটা হয় যে যেই ছেলেটা যেমন বা যেই মেয়েটা যেমন, তাকে কিন্তু সেই জায়গাটা আসতে দেওয়া উচিত। তাহলে সে যখন মন খুলে কাজ করতে পারবে, তার ভিতরে সেই ব্যাপারটা কিন্তু আসবে যে হ্যাঁ, আমি আমার মন খুশি করে কাজ করছি। আদারওয়াইজ কিন্তু সে খুব সাফোকেটেড হয়ে থাকবে। এটা গ্রুমিং এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একদম কারণ এই জায়গাটা নিয়ে আপনার যে সাবজেক্ট পড়তে চায় বা যে সেক্টরে যায় তাকে সেই সেক্টরে ছেড়ে দেওয়া উচিত। আমরা আসলে গ্লোবালি বা লোকালি যাই বলি না কেন, আমরা আসলে মানে এই সেক্টরগুলোতে পিছায় কেন, মানে কম্পারেটিভলি হচ্ছে গিয়ে উন্নত দেশগুলোর সাথে। কারণ উন্নত দেশের ছেলে মেয়েরা তারা যেই সেক্টরে যাইতে চায় তার ফ্যামিলির কোনো ইন্টারাকশন থাকে না, যে যাও তুমি যদি আমাদের বাবা মায়েরা তো বলে যে অমুক সেক্টরে ভাত নাই, গিয়ে কি করবি, স্ট্রেট বলে যে ওই সেক্টরে গেলে তো তোর সংসার চলবে না, ওই সেক্টরে গেলে তো ভাত পাবি না, বেতন পাবি না, গিয়ে কি করবি, স্ট্রেট বলে দেয়। না, এটা তো একটা আছে। সেই সিদ্ধান্তটা ছেলে মেয়ের উপর যদি চাপায় দেয় তাহলে তো ভালো, সে ক্যারিয়ারে অনেক ব্রাইটনেস হতে পারবে, কারণ সে তার কাজের পছন্দনীয় কাজ করে সে মানে ডেভেলপ করতেছে নিজের ক্যারিয়ারটা, তার আর খোঁজা লাগতেছে না যে কোথায় জব করব বা কি করব, সে নিজেরটা নিজে করে নিচ্ছে। এটা হওয়া উচিত আসলে। এখানে আমার আইআইবির কাছে আরেকটা কোশ্চেন আছে যে অমুক সেক্টরে যে ভাত নাই, হ্যাঁ, এটা কেন হচ্ছে? কারণ ওই সেক্টরগুলো, যে সেক্টরগুলোতে ভাত নাই, দেখা যায় সেই সেক্টরগুলোর উপর বেস করে কিন্তু আমাদের কান্ট্রির অনেক ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে। হ্যাঁ, দেখা যায় না, মনে করেন ব্যাপারটা এমন। হ্যাঁ, দেখা যাচ্ছে না। যেমন আমাদের বাসার এমন কিছু যেটা আমরা দেখতে পাই না, যেমন ধরেন বাতাসের কথাই বলি, বাতাস দেখা যাচ্ছে না, বাট বাতাস ছাড়া কিন্তু আমরা সাফোকেটেড মরে যাবো। সো সেরকম এরকম অনেক সেক্টর আছে। তো এই সেক্টরগুলোতে গেলে দেখা যায় যে
এই পিছনের মানুষগুলা বা এই সেক্টরগুলোতে হয়তো ওভাবে ইনকাম হয় না, কিন্তু এই সেক্টরগুলো ছাড়া আমাদের চলেও না। তো এই সেক্টরগুলোর যে অবস্থা ইন্ডাস্ট্রির, এটাও কিন্তু ইকোসিস্টেমের একটা পার্ট, যে এই ইন্ডাস্ট্রিগুলো এত পিছিয়ে আছে কেন, কেন ইন্ডাস্ট্রিগুলোতে এসে ঠিকমতো স্যালারি পাওয়া যাচ্ছে না, কেন ইন্ডাস্ট্রিগুলোতে ঠিকমতো রিক্রুটমেন্ট হচ্ছে না, কেন ইন্ডাস্ট্রিগুলোতে করাপশন বেশি, কেন এই ইন্ডাস্ট্রিগুলো ঠিকভাবে মানে তাদের ম্যান পাওয়ার গুলাকে ইউজ করতে পারছে না, অনেক সময় অ্যাবিউজও করছে। সো বাধ্য হয়ে অনেকে সেখান থেকে চলে আসছে। সো এই ব্যাপারগুলো কিন্তু এটার মধ্যে রিলেটেড। অবশ্যই অবশ্যই আপনি, কারণ এখন আপনাকে দেখতে হবে হচ্ছে যে আপনি এই ইন্ডাস্ট্রিতে ভাত নাই, অমুক ইন্ডাস্ট্রিতে ভাত নাই, আসলে নিজের ভাত যেটা নিজেকেই আসলে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? কারণ প্রফেশনাল বা কর্পোরেট এই ইন্ডাস্ট্রিটা বা এই সেক্টরটা অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি টাফ। আপনাকে কেউ রেডি করে দেবে না, আপনারটা নিজে রেডি করে নিতে হবে। হ্যাঁ, যে আপনি বললেন যে আমি দোস্ত অনেকদিনের বেকার আছি, আমার দেখিস তো আমার চাকরি আছে কিনা, আপনি শুয়ে সে চাকরি চলে হবে না। তো আপনাকে তার জন্য নিজেকে তৈরি করতে হবে, আপনাকে কমিউনিকেশন করতে হবে, আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, সোর্সিং করতে হবে, আপনার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে আপনার নিজেকে নিয়ে সর্ট করতে হবে। আমাদের জব সেক্টরে কিছু সেক্টর আছে যে সেক্টরগুলোকে আসলে অনেক বেশি পিছিয়ে থাকা বলা হয়, যেমন অ্যাকাউন্টিং এবং ফিনান্সে যারা লেখাপড়া করে তাদের ফিউচার অনেক হাই। যেমন একটা সিএসসি করা পারসন, উনি যেখানে দাঁড়াবে ওনার জবের কোনো অভাব নাই। সো কোথায় সিএসসি। আবার আরেকটা মানে সেক্টরে আমি কথা যদি বলি যে মিডিয়া এন্ড জার্নালিজম যেটা বলেন, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে সেই মানুষগুলো, হয়তো তাদের লাইফে শাইন করতে অনেক সময় লাগছে। বা চারুকলার একটা স্টুডেন্ট কিন্তু তার নিজের ক্যারিয়ার গঠন করতে চারুকলার পাশাপাশি গ্রাফিক্সও পড়তে হচ্ছে। সো সেখানে অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং। সো ওয়াই নট এই প্রত্যেকটা সেক্টর সমানভাবে অ্যাকচুয়ালি বাংলাদেশে স্থান পায়। এই কারণে কি যে ধরেন যারা কিনা কর্পোরেটে কাজ করছে, যারা কিনা অ্যাকাউন্টিং মানে ভালো ভালো কর্পোরেট প্রতিষ্ঠানে যাচ্ছে, কর্পোরেটরা অনেক বেশি মানসিকভাবে শক্ত, আর মিডিয়া পার্সন যারা আছে বা এই ধরনের সেক্টর যেগুলো আছে সেই মানুষগুলো হয়তো একটু ইমোশনাল অথবা এরকম বলে তারা একটু পিছিয়ে আছে। ব্যাপারটা কি এমন কিনা? অনেক সময় কিন্তু ব্যাপারটা এমনই হয়। এটা কিছুটা হয়, কিন্তু আমি যদি বলি আপনাকে ওভারঅল দেখতে হবে যে আপনি ইন্ডাস্ট্রির কথা, যে ঘুরে ফিরে ইন্ডাস্ট্রির বিষয়ে আসে, যে ধরেন আপনি যেটা বললেন যে ব্যাংকিং সেক্টরে এখন সবার মা বাবারও একটা ড্রিম থাকে যে ব্যাংকিং সেক্টর। কেন ব্যাংকিং সেক্টর বলে? কারণ ব্যাংকিং সেক্টরের আপনার হচ্ছে গিয়ে পারিশ্রমিক বেশি, সুযোগ সুবিধা বেশি, ব্যাংকিং সেক্টর গুলো আবার একটা হাইপে আছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে এত পরিমাণ ব্যাংক, অথচ এত পরিমাণ ব্যাংকের প্রয়োজন নাই। তো হোয়াট এভার, এই বিষয়ে আমি না যাই। বাংলাদেশের ছেলে মেয়েরা মূলত আমার ড্রিম জব মনে করে কোনগুলোকে? ব্যাংকিং জব, ফিনটেক সেক্টরে যে জবগুলো আছে, তারপরে আপনার ধরেন হচ্ছে যে এয়ারলাইন্স বা টেলিকমিউনিকেশনের জবগুলোকে। এখন এই সেক্টরে যারা এই সেক্টরগুলো যারা পরিচালনা করছে বা যারা চালাচ্ছে, তারা হয়তো বা ব্যবসা করে লাভবান হচ্ছে। কারণ আপনার যখন একটা কোম্পানি থাকবে, আপনার ব্যবসা যদি প্রপারলি, আপনি যদি আপনার বেনিফিটসের জায়গাটা বা আপনার ব্যবসায়িক যে জায়গাটা পাওয়ার কথা, মানে ব্যবসা রেডি করার পর আপনি না পেলে কিন্তু আপনি আলটিমেটলি কিন্তু ব্যবসা গুছিয়ে ফেলবেন। আপনাকে সেই এনভায়রনমেন্টটাও দিতে হবে। বাট এখানেও কিন্তু ভাইয়া একটা সিন্ডিকেট আছে, যেমন সিন্ডিকেট তো অবশ্যই সব জায়গায় থাকবে আপু। আসলে সিন্ডিকেট না ভাঙতে পারলে কিন্তু একটা সার্টেন গ্রুপ অফ মানে পিপল কিন্তু দেখা যাচ্ছে যে ওই জায়গাটা কুক্ষিগত করে রাখছে, এবং বাকিরা কিন্তু ম্যান পাওয়ার নিয়ে বসে আছে। যারা বলছেন যে আমি বললাম যে 40 জনের বদলে যদি 40,000 চলে আসে, এই 40,000 ছেলে যেখানে কাজ করবার কথা ছিল, সেই 40,000 জায়গার ধরেন 400টা অফিস, সেই 400টা অফিস কিন্তু ধরেন হাতে গোনা 4টা অফিসের কাছে জিম্মি, যে অমুক 4টা অফিসকেই কিন্তু হায়ার করা হচ্ছে বারবার, বাকি অফিসগুলোকে কিন্তু হায়ার করা হচ্ছে না। নট নেসেসারি তারা কোয়ালিফাইড না, বিকজ অফ দেন এই যে আপনাদের যেটা আসলে আসল জিনিস যেটা বলছিলাম যে কমিউনিকেশন, আমাদের আজকের যে টপিকটা ছিল যে প্রফেশনাল নেটওয়ার্কিং। হ্যাঁ, এখানে কর্পোরেট নেটওয়ার্কিং এর বিষয়টাও আছে, যে কর্পোরেট নেটওয়ার্কিং যখন খুব ভালো থাকে তখন ওই যে 4টা অফিস, ওই 4টা অফিস এসে বাকি অফিসগুলোর সাথে লিয়াজো করে, তখন বাকিরা কিন্তু চান্স পায় না। এখন শোভাপু, আমরা যদি ওটার পিছনে যাই তাহলে কিন্তু আমাদের সময় চলে যাবে, রেডিওর সময় না, আমাদের সময়টা চলে যাবে কোথায়? প্রফেশনাল লাইফের সময়টা চলে যাবে। না না না, আমি এই জন্যই বললাম যে রেডিওর সময় না, আমার রেডিওর সময় তো ধরা বাঁধার সময় দেওয়া আছে। আমি যদি প্রফেশনাল সময়ের কথা বলি, মানে ওই টাইম ফ্রেমটার কথা যদি বলি, থাকবেই। শুধুমাত্র বাংলাদেশে না, ওয়ার্ল্ডের কম্পিটিটিভ সব কান্ট্রি বা ডেভেলপড সব কান্ট্রিতে এই সমস্যাটা আছে। আপনি কর্পোরেট পলিটিক্স বলেন বা কর্পোরেট সিন্ডিকেট বলেন বা প্রফেশনাল এই হেজিনেসের যে বিষয়গুলো আছে, এগুলো থাকবেই। কিন্তু আপনাকে আপনার জায়গাটাকে তৈরি করে নিতে হবে। আদারওয়াইজ আপনি এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে আপনি টিকতে পারবেন না। ভেরি ট্রু, এটা অবশ্যই ঠিক আছে। আনডাউটেডলি এখন আমরা জাতিগতভাবে আমরা এমন একটা
ইয়াতে ভৌগোলিক ভাবে আছি যে সাবকন্টিনেন্টের মধ্যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা আছি, যে এখানে আমাদের সার্ভাইভ না করলে আপনার অবস্থা বেগতিক হয়ে যাবে। সেখানে আবার প্রফেশনাল সেক্টরে শাইন করতে হলে আপনাকে কি পরিমাণ রেসে থাকতে হবে সেটা সারাউন্ডিংসে দেখলেই বোঝা যাবে। মানে ডিপার্টমেন্টে যদি 20 জন মানুষ থাকে, সেই 20 জনের মধ্যে আমাকে 20 জনের চাইতে বেস্ট হতে হবে। এক্স্যাক্ট, আপনাকে ইউনিক হওয়া লাগবে। এবং আপনি নট অনলি ইউনিক, দেখেন শোভা আপু, আপনাকে ইউনিক হলে হবে না, আপনাকে এক্সট্রা অর্ডিনারি হইতে হবে। এক্সট্রা অর্ডিনারি কিভাবে হবে না, আপনি ধরেন একই ইউনিভার্সিটিতে শোভা আপু, আমি, জামিল সাহেব, আমরা সবাই বের হইলাম। বের হওয়ার পর এখন আপনি আপনার মতো করে একটা স্টাইলে চলতেছেন, কিন্তু আমি আবার কি করলাম না, শোভা এবং জামিল ওরা করতেছে, আমি একটু দেখি কি কি করা যায়, আমি নিজেকে একটু গুছাই নেই, যে আমি আমার সিভিটাকে একটু রিফ্যাব্রিক করে নেই, বা আমি আমার কিছু ট্রেনিং কোর্স করে নেই। হ্যাঁ, এবং আমাকে কিন্তু আবার এই নিউজগুলো শোভা এবং জামিলকে দিতে হবে, এই কমিউনিকেশনটা দরকার আছে আমার, আদারওয়াইজ কিন্তু আমি জিরো, আমি সামনে একটা পর্যায়ে গিয়ে আমি ফিরে আসতে হবে। কমিউনিকেশন ছাড়া আমার চলবে না। হু নোজ যে একটা সার্টেন টাইপের শোভা এবং জামিলের সাথে আমার দেখা হবে না প্রফেশনাল সেক্টরে। তো এই জায়গাগুলোর কথা যেটা বললাম, যে আমাকে যদি কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে আমাকে যদি টিকতে হয়, আমার নিজেকে গ্রুমিং আগে নিজেই করতে হবে। নিজের গ্রুমিং এর জায়গাটা নিজেকে আগে এনশিওর করতে হবে, যে আমাকে আমার পড়াশোনা শেষ, এখন আমি হচ্ছে কিছু কোর্সেস করব, এবং পড়াশোনা থাকা অবস্থায় এখন স্মার্টার পোলা পাইন, বা বিশেষ করে এখনকার এই যে জেনজির যে টিমটা আসতেছে বা যারা আসে, দে আর ভেরি ফার্স্ট। বাট তাদের একটা, আমি যেটা মনে করি, আমার একান্তই পার্সোনাল পারসেপশন, আপনি যদি বলেন যে জেনজিরা ডেফিনেটলি দে আর রিয়েলি ফার্স্ট টেকনোলজিক্যালি, কিন্তু আমার দেশে কিন্তু টেকনোলজির পাশাপাশি শারীরিক শ্রম এবং আপনার কিছু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের বিষয় করে না। আমি সেটাই বলছি, আমি সেই পয়েন্টটাই বলতেছি। পিসিতে বসে বা মোবাইলে বসে তারা গ্রাফিক্সের যে কাজগুলো করতে পারে, এটা আমরা ভাবতে পারি না। তারা গ্রাফিক্সের যে ম্যাটেরিয়াল গুলো বানাতে পারে, অথবা কন্টেন্ট গুলো ক্রিয়েট করতে পারে, অথবা তারা যে পয়েন্টে সার্কাস্টিক ভাবে চিন্তা করতে পারে, লাইক ব্র্যান্ডিং অর মার্কেটিং, সেটাকে একটা পজিটিভ মার্কেটিং বলেন বা নেগেটিভ মার্কেটিং বলেন, অথবা যে কোনো পিক তারা করতে পারে। কিন্তু তারা বাসা থেকে, মানে যে শ্রম দেওয়া, আমাদের জেনারেশনে যেটা ছিল 90s-এ, যে হ্যাঁ বাসা থেকে বেরোচ্ছি, বাসে করে আমরা যাচ্ছি ইয়েতে ইউনিভার্সিটিতে, বাসে ঘামতে ঘামতে যাচ্ছি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ধাক্কা খেতে খেতে যাচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু ওদের ভিতরে খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করে। প্র্যাকটিক্যাল বিষয় বা রিয়েলিটির বিষয়টা তারা একটু কম দেখছে, বা তারা কম দেখতে চায়, বা তারা এগুলো থেকে দূরে থাকতে চায়। জেনজির এটা ক্যারেক্টারটা এমন, বাট জেনজিরা ডেফিনেটলি দে আর টেকনোলজিক্যালি সাউন্ড, এটা ধরলাম। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কোন দেশে আছেন। যে দেশের মধ্যে হচ্ছে গিয়ে হাজার হাজার লাখ লাখ পোলা পয়েন্ট হচ্ছে কি আপনার গ্রাজুয়েট করে করে ঘুরতেছে, সার্টিফিকেট নিয়ে পায়ের জুতা খুলে যেতেছে, সেখানে সেই দেশের মধ্যে তো আপনি টেকনোলজিক্যালি অনেক বেশি সাউন্ড হওয়ার থেকে আপনার শারীরিক পরিশ্রম করতে হবে, আপনাকে এটা না হলে ওটা, এটা না হলে এটা, বা আপনি ট্রেনিং করে আগে থাকতে হবে। আপনি কোন দিক দিয়ে শোভা আপু বা জামিলের কাছ থেকে আমি আগে থাকবো, কম্পিটিটিভ এই সেক্টরটাতে, এই প্রফেশনাল সেক্টরটা আগে থাকতে হবে, সেটা আমার নিজে করে নিতে হবে। আদারওয়াইজ আমি বাসায় বসে চিন্তা করলাম আমি গুগলের সিইও হয়ে যাব, বা আমি ফেসবুকের সিইও হয়ে যাব, এগুলো কিন্তু জাস্ট ড্রিম ছাড়া, ডে ড্রিম ছাড়া কিছু না। টু বি অনেস্ট, যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি। আমি যদি আইআইবিতে যদি আবার আসি, অ্যাকচুয়ালি আজকে আমাদের এই শোর মূল টপিকটা হচ্ছে কি, দ্য পাওয়ার এন্ড ইম্পর্টেন্স অফ দ্য প্রফেশনাল নেটওয়ার্কিং। আমরা এতক্ষণ কিন্তু প্রফেশনাল নেটওয়ার্কিং নিয়ে কথা বলছিলাম, যে প্রফেশনাল নেটওয়ার্কিং এর গুরুত্ব, এবং প্রফেশনাল নেটওয়ার্কিং প্রফেশনাল সেক্টরে কি পরিমাণ গুরুত্ব রাখে। এখন আমি যদি আইআইবির কথা বলতে চাই, আমি যেটা বলছিলাম একদম শুরুর দিকে, যে আমরা আসলে আইআইবি কাদের জন্য করছি, বা আইআইবিতে আপনারা কারা জয়েন করতে পারবে, আইআইবির এজেন্ডাগুলো কি কি, আইআইবির ভিশন কি, মিশন কি। ঠিক আছে, আমি প্রথমে বললাম যে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করব, যেখানে সবগুলো ইন্ডাস্ট্রি একটা প্ল্যাটফর্মে চলে আসবে, সবাই সবার যার ইন্ডাস্ট্রিগুলোর ইন্ডাস্ট্রি পিপলরা থাকবে এখানে, আমরা এঙ্গেজ করাই দিব, আমরা ব্রিজ হিসেবে কাজ করব, তারা আসবে, ইনফরমেশন নিবে, তারা ওয়ান মেন্টরশিপ নিবে ফ্রি অফ কস্টে। ঠিক আছে, নলেজ শেয়ারিং হবে, রেয়ার, কারণ আমরা এক্স্যাক্টলি স্বভাব, কারণ আমরা আসলে, আপনি যখন বেশি কমার্শিয়াল হলে কিন্তু আপনি এক সময় দেখা যাবে যে এই রেসে হারায় যাবেন। নলেজও কিন্তু রাখতে হবে, আপনি শুধুমাত্র কমার্শিয়াল হলে হতে হবে না আপনাকে, আপনি ডেফিনেটলি, আমরা সবাই কমার্শিয়াল, কিন্তু ওভার কমার্শিয়াল যে বিষয়টা, এটা হলে কিন্তু একসময় আপনার যে ব্র্যান্ড ভ্যালু এটা হারায় যাবে, কারণ আপনার নেটওয়ার্ক হচ্ছে না, আপনি তো আপনাকে নিয়ে ভাবতেছেন, এক্স্যাক্টলি, তাই না? আপনি যখন আপনাকে নিয়ে ভাবতেছেন তখন তো অন্যদের নিয়ে বা আপনার নলেজটা এক্সচেঞ্জ হচ্ছে না, তাই না? তো আইআইবি এটাই করতেছে। কেন তাহলে আমরা আইআইবি লিডারশিপ স্পটলাইট কেন করতেছি? ইন্ডাস্ট্রি যারা মানে গুরু,
লাইক আমি যদি বলি এফএমসিজি, এমএনসি বা গ্রুপ অফ কোম্পানিজ গুলো যারা যারা টপ লিডার আছে, এই লিডার গুলোর কাছে আমরা যাব। আমরা তাদের কাছে শুধুমাত্র তারা কিভাবে এত বড় কোম্পানির সিইও এমডি হয়েছে এসব স্টোরি শুনতে যাব না। ডেফিনেটলি আমাদের সাথে থাকবে, কিন্তু আমাদের ইয়ং জেনারেশন বা ইয়ং গ্রাজুয়েট, পাশাপাশি এন্ট্রি লেভেলের যে ছেলেরা সার্ভাইভ করতেছে এই কম্পিটিটিভ মার্কেটে, কর্পোরেট ওয়ার্ল্ড এর মধ্যে, এই বাংলাদেশের কর্পোরেট সেক্টরের মধ্যে, তারা কিভাবে এই মানুষগুলোর সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারবে। একটা কথা এখানে আমি অ্যাড করি, আজকে ধরলাম সে কোন একটা জায়ান্ট কোম্পানির এমডি বা সিইও দেখলে আমি এতটা পরিমাণে শেকি হয়ে যাচ্ছি যে মানে উনি একজন মানে আমি বিশাল কারোর সামনে দাঁড়ায় গেছি। ডেফিনেটলি উনি বিশাল, ওনার জায়গায় বিশাল, ওনার রেসপেক্টের জায়গায় আছে, আমার জায়গায় আছে, কিন্তু আমার কিন্তু তার সাথে ইন্টারেক্ট করাটাও একটা কোয়ালিটি। আপনি 10টা ছেলে যদি একসাথে করেন, দেখবেন যে 10টার মধ্যে 9টা ছেলেই দেখবে যে একদম কাজুমজু হয়ে গেছে, যে হাই কি জানি হয়। নো, এটা করলে আপনি নেটওয়ার্কিং হবে না, আপনাকে আইস ব্রেকিং করতে হবে, আপনাকে তাদের কাছে যেতে হবে, তারা আপনার কাছে আসবে না, তারা পরিশ্রম করে সেই জায়গা অর্জন করেছে, তাদের স্টোরিগুলো জানতে হবে। আপনি মার্কেটিং এর স্টুডেন্ট, আমি নিজেও মার্কেটিং এর স্টুডেন্ট, তো এই জায়গার মধ্যে মার্কেটিং এর ছেলেমেয়েরা কিন্তু একটা জায়গায় কিন্তু সাইকোলজিক্যালি আগায় আছে, তারা কিন্তু কানেক্ট করতে পারে, তারা কিন্তু জানে হাউ টু পিচ। আমরা কিন্তু জানি কিভাবে পিচ করতে হবে, কোন মানুষের সাথে কিভাবে ট্রিট করতে হবে, কোন মানুষের সাইকোলজি কেমন, তার কাছে আমি আমার প্রোডাক্ট বলি বা হোয়াট এভার ইট ইজ, আমি তাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে, সেই বিষয়টা কিন্তু আমরা জানি। আমরা কিন্তু ওপেন, মানে আমরা মাঠে ঘাটে সব জায়গায় কাজ করি, যার কারণে আমরা ভেরিয়াস কাইন্ডস অফ পিপলদের সাথে আমাদের ইন্টারাকশন হয়, যেটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য ডিপার্টমেন্ট, অন্যান্য সেক্টরগুলো হচ্ছে না। ঠিক আছে, তাদেরও জায়গা আছে, লাইক ফাইন্যান্স, অ্যাকাউন্টস বা ব্যাংকিং সেক্টর যারা আছে, তারা ওই জায়গায় তার নিজের জায়গা থেকে সেই জায়গার লোক, পিপল, হায়ার লেভেলের পিপলদের সাথে উঠা বসা করতে হবে বা তাদের সাথে কানেক্ট হতে হবে, যে ভাই আমি তো এখন সিনিয়র এক্সিকিউটিভ হয়ে আছি, ভাই আমি ড্রিম দেখি, আমি এই সেক্টরে এই সাবজেক্টে পড়াশোনা করছি যে কিছু একটা হওয়ার জন্য, ভাই আমি তো এই কোর্সগুলো করতেছি, ভাই আর কি ভ্যালু অ্যাড করা যায়। আলটিমেটলি ওই সিনিয়র ভাই বা ওই সিনিয়র বস আমাকে একটা না একটা গাইডলাইন দিবে। আপনি যে প্রপার হয়তো তাকে অ্যাপ্রোচ করতে পারেন, হেল্প চাইতে পারেন, আপনাকে সেই জায়গাটা এনশিওর করতে হবে। আপনাকে নিজেকে আগে ব্র্যান্ড ভাবতে হবে, যে আমি একটা ব্র্যান্ড, ভাই আমি খালি এমপ্লয়ি না, আমি ব্র্যান্ড, যে আমি আমাকে রিপ্রেজেন্ট করব। আমি একটা কমপ্লিট ব্র্যান্ড যখন হতে পারবো, তখনই আমি প্রফেশনাল এই সেক্টরে, এই কম্পিটিটিভ সেক্টরে নিজেকে অবস্থান জানা দিতে পারবো। এন্ড আমরা যেটা করতেছি, এটা করতেছি 360 ডিগ্রি, আইআইবি 360 ডিগ্রি পডকাস্টটা আমাদের একটু সময় লেগে যাবে, কারণ এখানে সেটআপের বিষয় থাকে, অনেক কিছু বিষয় থাকে, পাশাপাশি আমরা ওয়েবসাইট নিয়েও কাজ করছি। রাইট, জামিল একটা যেটা অ্যাড করছে সেটা আমি একটু বলি, সেটা হচ্ছে গিয়া ওয়েব পোর্টাল। আমি ফার্স্টে যেটা বললাম যে আইআইবি যেহেতু এখানে ভার্সেটাইল বা এখানে সব ধরনের ইনক্লুসিভ একটা ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম হবে, যেহেতু হবে ওই জায়গার মধ্যে আমরা যেহেতু সবগুলো ইন্ডাস্ট্রি নিয়ে আসছি, সেই জায়গার মধ্যে সবগুলো ইন্ডাস্ট্রি নিউজ আপডেটস আমাদের থাকতে হবে। ওই যে বলো রিসার্চ, আপনি মার্কেটিং স্টুডেন্ট বলে কি আপনি কি ফাইন্যান্স অ্যাকাউন্টিং কিছু জানতে হবে না? মার্কেট রিসার্চ তো অবশ্যই করতে হবে, অবশ্যই আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, এবং মার্কেটিং এর পার্সনদেরকে আরো বেশি রিসার্চ করতে হয়, তাদের প্রোডাক্টের প্রাইস থেকে শুরু করে, মানে অ্যাকাউন্টিং সেক্টর থেকে শুরু করে তাদেরকে কমপ্লিট একটা প্রসেস, কমিউনিকেশন এভরিওয়্যার তাদেরকে কিন্তু আপনাকে কিন্তু কস্টিংটাও করতে হবে, কস্টিংটাও কিন্তু করতে হচ্ছে, নাহলে তো আমি সেই প্রোডাক্টটা আমি প্রপোজাল দিতে পারছি না, এক্স্যাক্টলি প্রপোজাল দিতে পারছেন না, তাই না? নিজের জায়গাটাকে নিজেই বের করতে হবে, কারণ এখন কিন্তু ভার্সেটাইলিটি চাই। আপনি কোন জায়গায় ইন্টারভিউ দিলে আমি মার্কেটিং স্টুডেন্ট, আমি অনার্স মাস্টার্স করে আসছি অমুক ইউনিভার্সিটি থেকে, নাও আপনার ভিতরে কি কি প্র্যাকটিক্যাল নলেজ আছে, কয়টা ট্রেনিং কোর্স করছেন, বা ইউনিভার্সিটি লাইফে হচ্ছে কি আপনি কয়টা ক্লাবের সাথে জড়িত ছিলেন, আপনি কয়টা লিডারশিপ প্রোগ্রামে গেছেন। এখন লটস অফ কোর্সেস অফার করে, কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলো হচ্ছে কি আপনার কিন্তু অনলাইনে অনেক অফার করতেছে, অনেক কোর্স ফ্রি অফ কস্টে। কিন্তু তারপরে এআই এর যুগের মধ্যে আমি একটা নক দিতেছি, আমাকে ইন ডিটেলস ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাকে মেসেজ দিচ্ছে, এত সহজ হয়েছে। একটা সিভি দিলাম, সিভিটাকে আমি আপডেট করতে চাইলাম, সাথে সাথে আমাকে দিয়ে দিচ্ছে। এত সহজ হওয়ার পর যদি আপনি নিজেকে তৈরি করতে না পারেন, তাহলে আমি মনে করবো যে নিজের দায় নিজেকে নিতে হবে। তো সেই জায়গাটাই আমাদের ওয়েব পোর্টাল করার ইচ্ছা আছে, আমাদের ওয়েবসাইটের কাজ আন্ডার কনস্ট্রাকশন আছে, খুব শীঘ্রই ওয়েবসাইট আমাদের লঞ্চ হবে, কারণ ওয়েবসাইটের একটা অথেন্টিক সোর্স সবাই আমরা আগে ওয়েবসাইটটা খুঁজি। এন্ড আপাতত আমরা কাজ করতেছি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, লাইক আমরা লিঙ্কডইনে অ্যাক্টিভ আছি, আমরা লিঙ্কডইনে আইআইবি অ্যাক্টিভ আছে, লিঙ্কডইনে আমাদের পেজ এন্ড গ্রুপ অ্যাক্টিভ আছে, এন্ড পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজ এন্ড গ্রুপ অ্যাক্টিভ আছে। আমরা আদার্স যে সোশ্যাল কমিউনিকেশনগুলো আছে সেখানে আমরা কাজ করতেছি, এবং আমাদের কিছু ভিডিও কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতেছি। এবং এই বিষয়টা আমি একটু বলে রাখি যে ভিডিও কন্টেন্ট নট অনলি আইআইবি মেম্বাররা করবে, আপনারা যেই সেক্টরে আছেন সেই সেক্টরে নিয়ে যদি আপনারা কথা বলতে চান না,
উই আর ওপেন, আপনি আপনার কন্টেন্ট শেয়ার করেন, আইআরবি ওপেন আপনার জন্য। এন্ড মেম্বারশিপের বিষয়ে আসি, মেম্বারশিপের বিষয়ে আমার মনে হয় আমার থেকে জামিল ভালো বলতে পারবে। জামিল, মেম্বারশিপটা আমরা বেসিক্যালি করেছি 3 ক্যাটাগরিজে। সো ওই 3 ক্যাটাগরিজ অনুযায়ী আমরা মেম্বারশিপ সিস্টেম করেছি। যারা মেম্বারশিপ হতে চান তারা অবশ্যই আমাদেরকে নক করবেন এবং আমরা সেই বিষয়টা আমরা তাদেরকে পুরোপুরি জানিয়ে দেব। এবং আমি মূলত গেস্ট হান্টিং, গেস্টদের নিয়ে কাজ করছি, যেটা মানে ওভারঅল অপারেশন সিস্টেম নিয়ে আমি কাজ করছি এবং কমিউনিকেশনও করছি। সো আশা করি মেম্বারশিপ হওয়া কোনো ব্যাপার না, ইজি। আমরা ওরকম ফর্ম সিস্টেম করেছি, মেম্বারশিপ ফর্ম আলাদা, 3 ক্যাটাগরিজ। আর মূলত কি কি ক্যাটাগরিজ? সেটা হচ্ছে এক্স্যাক্টলি একটা স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে সরি না আমরা হচ্ছে কি আমি বলে দিই না, আমি একটু ইন্টারাপ্ট করতে হতেই পারে। আমরা হচ্ছে কি গোল্ড, প্লাটিনাম, সিলভার এই 3 ক্যাটাগরিতে আমরা রাখতেছি। এই 3 ক্যাটাগরির মধ্যে আবার ভাগ আছে, যে আমরা ইউনিভার্সিটি ফ্রেশ গ্রাজুয়েটকে যে মেম্বারশিপটা দিব তার সেই মেম্বারশিপটা হচ্ছে, এবং সবার কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ থাকবে। আচ্ছা, আমাদের রিনিউয়াল কোনো বিষয় থাকবে না, কারণ এটা যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে আমার রিনিউয়াল কোনো বিষয় নেই। আমাকে আগে লার্নিং একটা সেন্টার, এখানে আমি বারবার রিনিউয়াল করার সুযোগ নিব না। এখানে ফ্রেশ গ্রাজুয়েটের ছাড়াও অ্যাপার্ট ফ্রম ফ্রেশ গ্রাজুয়েট এখানে আর কোন কোন মানে সেগমেন্ট নিয়ে আপনারা কাজ করবেন? এখানে ফ্রেশ গ্রাজুয়েটরা থাকবে, তাদের বিষয়টা আমি বললাম। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে অলরেডি যারা কাজ করতেছে, অলরেডি যারা এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত পুরোটাকে একটা ওই যেটা বললাম ইকোসিস্টেম বা একটা ব্রিজ হিসেবে কাজ করবে। যেমন আমি আছি ধরুন সে টপ লেভেলে, ও মিড লেভেলে, আপনি এন্ট্রি লেভেলে। আমাদের মধ্যে কিন্তু একটা ব্যারিয়ার থাকে, অদৃশ্য ব্যারিয়ার, যে আমি ওই আপুর কাছে যাব, আপু তো এই পোস্টে আছে কিনা, কি আমার কিভাবে রিসিভ করে। নো, এই ব্যারিয়ারগুলো আমরা ভেঙে দিব। কোথায় ভেঙে দিব? যখন ওই মানুষগুলো আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে আসবে, তখন ওই মানুষগুলোর সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করাই দিব। এখানে আরেকটা সেগমেন্ট আছে, আমি জানি না আপনারা ইনক্লুড করেছেন কিনা, সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে লাস্ট ফিউ ইয়ার্সে অনেকগুলো কোম্পানি অফ হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু অনেক স্কিলড পিপলরা ছিল। দেখা যাচ্ছে যে ডিউ টু ল্যাক অফ যেটাকে বলে মামা চাচা, হ্যাঁ আমি বাংলাতেই বললাম, কোটা সিস্টেম আর কি, সেই মামা চাচার কোটায় কিন্তু ওনারা হয়তো জয়েন করতে পারছে না, কারণ অনেকে হয়তো মিড লেভেলে ছিল, কেউ হয়তো মিডিয়াম এন্ট্রি লেভেলে ছিল। সো এরা যেই অবস্থায় ছিল, দেখা যাচ্ছে যে একটা মিড লেভেলের পার্সনকে এসে আবার এন্ট্রি লেভেল থেকে তো উনি শুরু করতে পারছে না, বিকজ যখনই উনি ইন্টারভিউ ফেস করতে যাবে তখন একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। কিন্তু উনি তো মিড লেভেলে যেখানে নক করার কথা সেখানে উনি নক করতেই পারবে না। ওই যে আমি যে বললাম ইন্ডাস্ট্রিয়াল করাপশন, যেটা আসলে মানে এই কর্পোরেট ইন্ডাস্ট্রির যে একটা করাপশন, আলটিমেটলি কিন্তু ওখানেই প্রবলেমটা বেশি। যার কারণে কিন্তু একটা পার্সন যে সিভিটা ড্রপ করবে, ধরেন আপনি পুরো সিভি রেডি করে দিলেন, সবকিছু গ্রুমিং হলো, এভরিথিং ইজ ফাইন, বাট whenever they are picking the person, তখনই কিন্তু ঝামেলাটা হচ্ছে। তো এই যে ধরেন কোন একটা কোম্পানি কোনো কারণে শাটডাউন হয়ে গেল, কোন একটা কোম্পানি হয়তো মালিকানা চেঞ্জ হয়ে গেল, আমরা দেখেছি অনেক কোম্পানির হয়তো অরিজিনাল মালিক মারা যাবার পরে হয়তো ওনার অন্য কেউ সেটা যখন অপারেট করছেন, তখন তিনি প্রিভিয়াস যত এমপ্লয়ি ছিল সবাইকে বাদ দিয়ে নতুন করে আবার নিচ্ছে। অথবা কোনো কোম্পানি হয়তো নতুন মালিকানা আসার পরে সেটা হয়তো কোয়ালিটি মানে এতই খারাপ হয়েছে যে আস্তে আস্তে সেখানে লসের কারণে দেখা গেছে এমপ্লয়ি আস্তে আস্তে চলে গেছে, বাদ দিতে হয়েছে। তো সেই সব এমপ্লয়ি অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে পড়বে আপনাদের ঘরে? বিকজ দে আর অলসো ভেরি পোটেনশিয়াল। রাইট, ভালো কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি শোভাপু। সেটা হচ্ছে গিয়ে তাদের, আপনি যেটা বলেন প্রথমে ওইটাই অ্যান্সার দিয়ে নি, যে ইন্ডাস্ট্রিগুলো হুটহাট বন্ধ হয়ে যাচ্ছে, বাকি যারা আছে পটেনশিয়াল যারা আছে তারা আসলে কোথায় যাচ্ছে, তাদের কি হবে? এখানে আরেকটা কথা আমি একটু ইনক্লুড করতে যাচ্ছি ভাইয়া, যদি কিছু মনে না করেন। এইটা হওয়ার পিছনে একটা বড় রিজন হচ্ছে ওই যে আপনি বলেন ইকোসিস্টেমটা নষ্ট হওয়ার কারণে, ওই যে ভাইয়া যে বললেন সাফারিংসটা এরকম যে ভুল মানুষ ভুল জায়গায় যাবার কারণে সঠিক মানুষগুলো সঠিক জায়গা থেকে বের হয়ে ভুল মানুষগুলো ভুল জায়গায় চলে আসছে, যার কারণে একটা কোম্পানি প্রফিট করার বদলে সে লস করছে বা কলাপস করছে, এবং আলটিমেটলি ভুল মানুষগুলো থাকছে এবং রাইট পারসনগুলো সরে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিগেস্ট প্রবলেম। সো এই ক্ষেত্রে এই সেগমেন্টটাকে আপনারা কিভাবে নেবেন? বিকজ দে আর ভেরি পোটেনশিয়াল, এদের হয়তো ফ্যামিলি আছে, তাদের উপরে অনেক ফ্যামিলি মেম্বারসরা ডিপেন্ডেন্ট, এবং এই ডিপেন্ডেন্সি থেকে কিন্তু সমাজে দেখা যাচ্ছে অনেক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আপনি একটু ভালো করে তাকালে দেখবেন যে আশেপাশে অনেক ফ্যামিলি আছে যাদের যে আর্নিং সোর্স, উনি হয়তো কোনো একটা কারণে দেখবেন যে কোম্পানির প্রবলেমের কারণে উনি হয়তো কাজ করতে পারছে না, বাট হি ইজ নট এনি ফল্ট। সো সেক্ষেত্রে আপনার কি করণীয়? এক্স্যাক্টলি, কারণ আমাদের দেশের মানে একদম রিয়েলিটি যেটা, বাস্তবতা যেটা, প্রাইভেট সেক্টরে আমরা যারা জব করি, আমরা কিন্তু মনের মধ্যে সবসময় একটা অস্বস্তি নিয়ে কাজ করি।
আপনি যে টপ লেভেল বলেন আর এন্ট্রি লেভেল বলেন, সবাই থাকে যে ভাই প্রাইভেট জব, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই নিজেকে সবসময় প্রিপেয়ার করে রাখতে হবে যে আমার যে আমি নিজেকে নিজের জায়গাটাকে এমন ভাবে স্ট্রঙ্গার করব যেন আমাকে কোনো কারণে যদি কোম্পানি অল্টারনেটিভ খুঁজে, না রাইট, অল্টারনেটিভ যখন আমাকে কোন কোম্পানি যখন অল্টারনেটিভ খুঁজুক, স্বাভাবিক কোম্পানি অল্টারনেটিভ খুঁজবেই, এটাই ট্রেন্ড। তো আমাকে আমার জন্য অল্টারনেটিভ থাকে, আমি যেন নিজেকে সেইভাবে তৈরি করে রাখতে পারি যে ঠিক আছে আমি জানি আমার অবস্থান কোথায়, বা আমি জানি আমার কনফিডেন্স লেভেল, বা আমি জানি আমার অবস্থান, যে আমি কতটুকু কাজ জানি, যে আমাকে যদি কোম্পানি কোনো কারণে যদি আমার ব্যতিক্রম খোঁজে, সেক্ষেত্রে যেন আমার অবস্থানটা সাথে সাথে আমি অন্য জায়গায় ঠিক করতে পারি। আসলে আমরা বাঙালি খুব ইমোশনাল জাতি, তো আমরা আসলে এইভাবে চিন্তা করতে পারি না, চিন্তা করতে হবে। আমরা যারা আমি যতটুকু দেখেছি যে এইচআর যেভাবে কাজ করে বা এমপ্লয়িরা চিন্তা করে যে আমি তো এখানে ডেডিকেশন দিয়ে কাজ করছি, আমি আমার 100% ডেডিকেশন দিচ্ছি, তো আমার তো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু প্রবলেমটা তো অ্যাকচুয়ালি এখানে না, প্রবলেমটা অন্য জায়গায়, হয়তো অন্য কারো জব দরকার, তখন ওই জায়গায় একটা। এখানে আমি একটা জিনিস, সরি শুভভাবে ইন্টারাপ্ট করলাম, এখন দেখেন ওই যে ইকোসিস্টেম থেকে আসি, সেটা হচ্ছে ধরেন আমরা কি করলাম, যে ওই আমি ধরেন বাংলা স্টুডেন্ট, আমি ব্যাংকে গিয়ে চাকরিতে ঢুকলাম, ব্যাংকের জন্য প্রিপারেশন নিতেছি, মানে আমার ফার্স্টে আমার ওইখানেই আমার ট্র্যাকলেস, তারপরে আমি ঢুকলামও ব্যাংকে, অথচ ব্যাংকিং নিয়ে যে পড়াশোনা করছে সে ব্যাংকে চাকরি নেই, সে ঢুকলো মার্কেটিং এ, বুঝলি, মানে মানে ট্র্যাক নেই, ট্র্যাকলেস অবস্থা। তো এই মানুষগুলো যখন ওই আরেকজনের জায়গা দখল করে রাখে, তো আলটিমেটলি তো যারা আসলে জেনুইন পিপল, যে আসলে ডিজার্ভ করে, সে কিন্তু স্যার ডিজার্ভিং জায়গাটা পাচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমাদের আইআইবি এই জায়গাটা নিয়ে কাজ করবে, যে বললাম 1-1 মেন্টরশিপ বা ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং এর যে জায়গাগুলো, সে ধরেন ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা প্রফেশনাল, দীর্ঘদিন ফার্মাসিউটিক্যালসে কাজ করে নাই, সে দ্রুত তার চাকরি দরকার, তার মানে ওই যে মানে অন্য ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে, এখন সে ফিল করতেছে আমার ফার্মাসিউটিক্যালসে যাইতে হবে, তার জন্য অপশন আছে। আমি আমাদের সাথে কাজ করতেছে ফার্মাসিউটিক্যালস অনেক এক্সপার্টরা, অনেক ইন্ডাস্ট্রি লিডাররা, তাদের সাথে আমরা ট্যাগ করে দিব যে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড ফার্মাসিউটিক্যালস, তুমি হয়তো অন্য সেক্টরে কাজ করছো, এখন তুমি ফার্মাসিউটিক্যালসে আসতে চাচ্ছ, তুমি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির জন্য কিভাবে নিজে প্রিপেয়ার করবে, বা কি দিতে পারবেন, কি দিতে পারবে। এই যে মেন্টরশিপটা হচ্ছে, সরি না মেন্টরশিপটা যে হচ্ছে এতে করে কিন্তু পরিচিতটা হচ্ছে, যারা আইআইবি মেম্বাররা আছেন তারা কিন্তু পরিচিত হচ্ছে কাদের সাথে, টপ লেভেল জায়ান্ট পিপলদের সাথে, যারা ম্যানেজার জিএম লেভেলে আছে, আমরা যাদেরকে নিয়ে কাজ করব, পডকাস্ট করব বা লিডারশিপ স্পটলাইট করব, তাদেরকে নিয়ে। তো এই যে পরিচিতটা হচ্ছে, সে অবশ্যই একটা না একটা সর্ট করে দিবে, আমরা এটা আশাবাদী, এবং আমরা তাদেরকে ওভাবেই বলে রাখবো যে গ্রুমিং করা হবে, যাতে আমাদের মেম্বাররা গ্রুমিং হয়, প্রপার গ্রুমিং হয়। এখানে আপু আমি আরেকটা বিষয়ে আসি, আশা করি আমাদের যারা লিসেনার আছে বা আমাদের মেসেজটা কতটুকু সঠিকভাবে পৌঁছাতে পারছি আমরা জানি না, কারণ আমরা আমাদের আইআইবির পক্ষ থেকে আমি সরি বলে নিচ্ছি আগেই, কারণ আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতেছি, আইআইবি ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড, এটা কিন্তু একটা ভাস্ট একটা প্ল্যাটফর্ম বা কমিউনিটি, যেখানে কিন্তু একদিনে যদি বুম করে দেন এটা বাংলাদেশের মধ্যে একটা বিশাল একটা ব্যাপার হবে। বিকজ আমরা আসলে দেখেছি শুধু করাপশন, আমরা শুধু দেখেছি হতাশা, আমরা দেখেছি শুধু আনএক্সপেক্টেশন, মানে এক্সপেকটেশন ভেঙে যাওয়ার গল্পগুলো, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমরা শুধু পেয়েছি কষ্ট। সো এখন যদি আমরা একটা মানে ভরসার জায়গা পাই, যেখানে গেলে আমরা বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ আমি একটা ভালো মানুষের কাছে এসেছি, আমি একটা ভালো সোর্সের কাছে এসেছি, ইভেন বিলিভ ইট অর নট এমন স্টুডেন্ট এবং পার্সনরা আছে যারা প্রচুর পরিমাণে কোর্স করা, স্কিলড, দে হ্যাভ মাল্টি ডাইমেনশনাল, মানে ভার্সেটাইল। সো এই মানুষগুলো আসলে দেখা যাচ্ছে অনেকে কিন্তু ইন্ট্রোভার্ট, ওই যে বললাম না, নিজের ঢোল নিজে পেটাতে পারেন না, সেটা স্টুডেন্ট লেভেলেই হোক না কেন, চুপচাপ স্টুডেন্ট হোক না কেন, অথবা তারা কিনা মিডল এই যে হোক না কেন, তো এই মানুষগুলোকে যদি আপনারা হেল্প করতে পারেন দেন ইটস মানে দেখেন আপু, আমি একটু বলতেছিলাম যে জেনজি বা এই জেনারেশন গ্যাপের যে বিষয়টা বা জেনারেশন বিষয়, আমরা গতানুগতিক নিয়মের বাইরে হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হবে। কিভাবে ট্রিটমেন্ট হবে, মানে ধরেন একটা ছেলে প্রফেশনাল সেক্টর এইভাবে মনে করে, সে অ্যাপ্লাই করে না, বা সে দুইটা জায়গায় অ্যাপ্লাই করার পর সে রিফিউজ হওয়ার পরে, না ভাই আমার দিয়ে হবে না, ওই অমুক বিষয়গুলো চলে আসে, ওকে ওই ছেলেটার জন্য ওই ধরনের সাইকোলজিক্যাল থেরাপি দেওয়া হবে, ওই ধরনের ইন্ডাস্ট্রি লিডার দিয়ে, ওই ধরনের ইন্ডাস্ট্রি প্রফেশনাল দিয়ে। অবশ্যই আমরা চাচ্ছি যে একটা ব্রেকডাউন হোক, কিছু একটা বের হয়ে আসুক, বা সবাই মিলে কিছু একটা করি, ঠিক আছে। আমি আমার জায়গায় উঠে গেলাম, কিন্তু আমি উঠে গেলাম ঠিকই, আমার কে চিনলো না। দেখেন আমরা যেটা করতেছি এতেও কিন্তু প্রত্যেকের সেলফ ব্র্যান্ডিং এর জায়গা আছে,
অবশ্যই কোথায় আছে? ধরেন আপনি শুভ আপু আজকে একটা ভালো জায়গায় আছেন, আপনার কাছে আপনার ছোট বোনরা আসতেই পারে, আপু আমি তো পাশ করে বের হয়েছি, আমার সিভিটা একটু দেখো কি করা যায়। আপনি যদি সেই জায়গায় দাঁড়িয়ে ওপেন একটা ডিসকাশনে বসে যে তুমি এইভাবে করতে পারো, আপনারও নলেজটা সে হইলো, সে একটা সময় একটা জায়গায় যাওয়ার পর আপনাকে কিন্তু মনে রাখবে, আপনার কিন্তু অলরেডি একটা ব্র্যান্ডিং হইলো। ব্র্যান্ডিং গুলো তো এমনই যে আমি নিজেকে কতটুকু এক্সপোজ করতে পারি, নিজেকে যে আমি যে একটা ব্র্যান্ড, এটা কতটুকু আমি ছড়াই দিতে পারি। ঠিক আছে? এবং আমি আরেকটা বিষয় বলি যেটা আমি এখন পর্যন্ত বলি নাই, একটু গ্যাপ হয়ে গেছে। আমরা জানি বর্তমান সময়ে তাত্ত্বিক গান বা ওই আপনার ট্রেনিং কোর্সগুলোর মানে অনেক বেশি একটা হাইপ আছে বা প্রয়োজন আছে। মানে এখানে মানে এর মধ্যে ব্যাঙের ছাতার মতো ট্রেনিং হয়। হ্যাঁ, ট্রেনিং হয়। এখানে আমি যাব না, এটা কন্ট্রাডিক্টরি বিষয়, বাট আমি এই শোতে বলতে চাই না। ইনশাল্লাহ এইসব বিষয়ের জায়গাগুলো আশা করি সবাই যার যার জায়গা থেকে যে ওই 500 টাকার প্রোগ্রাম, একদিনের কোর্স, 300 টাকার একদিনের কোর্স লিডারশিপ কোর্সে, আপনি 2 দিনের কোর্স করে একটা সার্টিফিকেট। হ্যাঁ, এটা আসলে আমি একটা ব্যাপার যেখানে একটা মানুষের একটা সিম্পল জিনিস শিখতে 3 থেকে 6 মাস লাগে মিনিমাম। সেখানে কিভাবে এক সপ্তাহে আপনি একদিনে 300 টাকা দিয়ে একটা লিডারশিপের কোর্স করাই দিলেন সামান্য কিছু মোটিভেশন বিক্রি করে? নো, আমি এটা আসলে কখনো ভাবতে পারি না। এটা কিন্তু যারা করতেছে তারা কিন্তু সে মনে করতেছে যে সে তার কোর্সটা বিক্রি করতেছে। এটা একটা রিজন হচ্ছে যে আমরা এখন শর্টকাটে বিশ্বাস করি। আমরা রিলস দেখি ফেসবুকের, আমরা এইভাবে রিলস আমরা স্ক্রল করতে পছন্দ করি। একটা সময় আমরা কিন্তু দেখা যেত যে খুব স্লো ভাবে চলতাম, আস্তে আস্তে আমরা ফেসবুক ভিডিও দেখলাম, এখন আমরা রিলসে চলে গেছি। রিলস থেকে এখন আরো কি শর্ট সেকেন্ডে কিছু যদি আসে আমরা হয়তো সেখানেও চলে যাব। তো এই শর্টকাট থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের এই প্রবণতা আসছে যে আমরা একদিন একটা কোর্স করলাম, হ্যাঁ আমি তো এই কোর্সটি করে ফেলছি, আমি তো অমুক হয়ে গেছি, আমি তো তমুক হয়ে গেছি। হ্যাঁ, বা এক সপ্তাহে একটা কোর্স করছি বা 10 দিন আমি একটা ক্লাস করছি, আমি তো এখন এটা এক্সপার্ট হয়ে গেছি, মানে আমি সব জানি, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। অথচ একটা বছর হাতে কলমে সেই কাজটা না শিখলে যে এই কাজটার ব্যাপারে কিছুই করা যায় না, এটা কাজ করতে না গেলে বোঝা যায় না। এক্স্যাক্টলি। আর তখন কাজ করতে গেলে তখন দেখা যায় যে এই মানুষটা বাদ পড়ে যাচ্ছে। ভেরি মানে আমি খুব হতাশার সাথে জানাচ্ছি, এটা আমরা সবাই জানি, আমরা কিন্তু বাংলাদেশি মানুষরা, আমি নিজেও বাংলাদেশি, আমি সরি টু সে যে এইভাবে বলতে হইতাছে যে আমরা হচ্ছে কি ধরেন একটা ওই পাল থাকে না, গরুর পাল, বা সরি আমি গরুদের বোঝাচ্ছি, একটা পাল যখন একদিকে যাবে সবগুলো কিন্তু এক পাশে যায়। এখানে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না যে সবগুলো এক লাইনে যাচ্ছে, বাকিরা তোমরা যদি জিজ্ঞাসা করেন যে তোমরা এদিকে একই দিকে যাচ্ছ কেন, সে কিন্তু কিছু বলবে না, যে সবাই যাচ্ছে তাই আমি যাচ্ছি, তুমি ওদিকে না যাও, কেউ না গেলে তাকে বলা হয় ব্যাকডেটেড। বাট এই সুযোগটা কিন্তু ওই মানুষগুলো নিচ্ছে, ওই কাপল অফ কিছু মোটিভেশনাল। এটা আসলে এই ব্যাপারে আমরা না যাই না, এক্স্যাক্টলি। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউকে বলতেছি না, এটা কিন্তু এটা শিকার কিন্তু আমি, আপনি, আমরা সবাই। ঠিক আছে? এটা আসলে আমাদের মানে এলাকাতে না বের হলেই দেখা যায় যে অমুক কোর্স তমুক কোর্স, এছাড়া অনলাইনে ফেসবুকে সারাক্ষণ আসতেছে। আমরা ইন্ডিকেট তো কাউকে বলতেছি না যে না উনি, বিষয়টা হচ্ছে কি আপনার শোভা আপু, বিষয়টা যদি আমি একদম একটু নো প্রবলেম, সমস্যা নাই, জানার কোনো শেষ নেই, কিন্তু আমার কথা হচ্ছে প্র্যাকটিস থাকতে হবে। ঠিক আছে? আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে আমি এটা ভুলবো না, আমি ওটা বিষয়ে আমি এক্সপার্ট হয়ে যাব, আমার একদিনে কোর্সে এনাফ। ঠিক আছে? বিষয়টা এরকম, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না। এক্স্যাক্টলি। এখানে বোঝানোর বিষয়টা হচ্ছে এটাই যে আমরা কোর্স করব, সমস্যা নাই, আপনি ডিফারেন্ট জায়গা থেকে আপনি কোর্স করতেই পারেন, একদিনের হোক, 1 ঘন্টার হোক, বা 1 সপ্তাহের করতেই পারেন, কোনো সমস্যা না। কিন্তু আমরা প্র্যাকটিস করি না, আমরা কোর্স করা পর্যন্তই সীমাবদ্ধ, আমরা কিন্তু প্র্যাকটিস করছি না। ভ্যালু অফ দ্য কোর্স অথবা সেই কোর্সের মানে এফেক্টটা কি হতে পারে, আমার লার্নিংটা কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে আমি এটা ওয়ার্ক লাইফে ইমপ্লিমেন্ট করতে পারতেছি কিনা। আমি যদি ওয়ার্ক লাইফে সেটা ইমপ্লিমেন্ট করতে না পারি তাহলে আমার সেই কোর্সটা করে কি হবে? কোনো লাভ হচ্ছে না যদি আমি কাজেই না লাগাতে পারছি। সেটাই, এটাই। তো আমি আরো কিছু বিষয় আমি একটু অ্যাড করি যেটা আমি মিস করে গেছি, যেটা হচ্ছে কি আমি বলছি যে মানে আমরা কাজ করতেছি হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট নিয়ে। কারণ আপনি যখন প্রফেশনাল নেটওয়ার্কিং ডেভেলপ করবেন, এটা সব ক্ষেত্রে আপনার চাকরিতে যখন এন্ট্রি করবেন সেখানে কিন্তু আপনার প্রফেশনাল নেটওয়ার্কিং দিয়ে আপনার লিড জেনারেট হবে, রাইট? আমরা যেটা করব, আমাদের এই নেটওয়ার্কিং এর জায়গাটাকে গ্লোবালি আমরা পৌঁছা দিব। কিভাবে দেবো? ধরেন গ্লোবালি আমরা কিভাবে করতে, কারণ আমরা গ্লোবালি কিন্তু এখন আপনি যদি দেখেন বিভিন্ন কমিউনিটিগুলো অনেক আগায় গেছে, তারা শুধু তারা নিজের দেশে সীমাবদ্ধ না, তারা ওয়ার্ল্ড ব্যাপী ওরা কিন্তু তাদের নেটওয়ার্ক ছড়াই দিচ্ছে।
ঠিক আছে, বিভিন্ন কমিউনিটি বা ক্লাবগুলো। তো আমাদের টার্গেট আছে যে গ্লোবালি বা বিশেষ করে যারা যারা ভালো ভালো পর্যায়ে আছে এই মানুষগুলোর সাথে আমরা কানেক্ট করাবো, তাদেরকে নিয়ে বিভিন্ন শোজ বা বিভিন্ন ধরনের আলোচনা পড়বো বা ইনফরমেটিভ বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। যেমন প্রবাসী অনেক বাঙালি আছে যাদের ওই ল্যাঙ্গুয়েজে আপনার এক্সপার্টিস আছে এবং তারা ওই সেক্টরে কাজ করছে। যেমন জাপানে কোন একজন মানুষ হয়তো কাজ করছে, উনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানে এবং জাপানের কালচার সম্পর্কে জানে। যে স্টুডেন্টটা চিন্তা করছে আমি জাপানে গিয়ে লেখাপড়া করব, তো তার ক্ষেত্রে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি থাকতো, যেমন আমরা যারা কিনা জেনজির কথা বললেন, জেনজি লেখাপড়া শেষ করে ভাবে যে বিদেশ যাবে, কিন্তু কোন দেশে যাবে, আমি কোথায় কার মাধ্যমে যাব, কি করব, কোন সাবজেক্ট নিব, এরকম একটা ব্যাপার চলে আসে। বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ নেটওয়ার্কিং যেটা বাইরের কান্ট্রিতে আছে, যে তুমি ওই জায়গায় যাও, তোমার অ্যানথ্রোপোলজি ভালো লাগে, তোমাকে আমি অমুকের সাথে কানেক্ট করে দিচ্ছি। এই কানেকশনটা কিন্তু আমাদের এখানে নাই। এক্স্যাক্টলি, আমার কথা হচ্ছে কি আপনার ড্রিম দেখা বন্ধ করে যে যেটা করলে আমার কাজ হবে সেটা করে ফেলা উচিত। আর যেটা বলতেছিলাম একটু আগে, যে সেটা হচ্ছে কি আমরা নিজেরা তো হচ্ছে গিয়ে সবাইকে ওয়ান আমাদের যে ইন্ডাস্ট্রি প্রফেশনালরা যারা আছে, আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা করে অ্যাডভাইজারও আছে। আমি অ্যাডভাইজারদের কথা বলা হয়নি এখনো। আমাদের অ্যাডভাইজার হচ্ছে কি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা করে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার থাকবে, যারা আমাদেরকে অ্যাডভাইস করবে আইআইবি কে কিভাবে আরো ডেভেলপ করা যায়, আর কি নতুন কি প্রোগ্রাম নিয়ে কাজ করা যায়, এই বিষয়গুলো আমাদেরকে সার্বক্ষণিক তারা আমাদেরকে গাইড করে। ঠিক আছে, এন্ড আমরা ট্রেনিং সেশনে যেগুলো দিই, বাংলাদেশে অনেক রেপুটেড ট্রেনিং ইনস্টিটিউট আছে, ওইগুলোতে কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে গ্রাজুয়েট কমপ্লিট করার পর এত টাকা দিয়ে করা ডিফিকাল্ট হয়ে যায়, ডাবল ইনভেস্টমেন্টের মতো, কারণ তার পকেট মানি জিরো, সে কিভাবে ট্রেনিং করবে। আমরা এই জায়গাটা নিয়েও কাজ করবো। কিভাবে কাজ করব, আমরা ওই ইনস্টিটিউশনগুলোর সাথে কানেক্ট হব, অলরেডি হচ্ছি, যে ঠিক আছে আপনারা তো এত টাকা নিচ্ছেন এই কোর্সের এগেনস্টে, যে আমাদের আইআইবি থেকে যদি আসে, ঠিক আছে, সেখানে সে কি প্রিভিলেজটা পাবে, তাদের সাথে আমরা কোলাবোরেশনে চলে যাব, যে আমরা আপনাদেরকে পটেনশিয়াল দিব, মানে আপনার স্টুডেন্ট বা দিব, আপনার লিড দিব। অল্টারনেটিভলি আপনারা হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে স্টুডেন্টগুলোকে আইআইবি থেকে যারা যাবে, আইআইবি মেম্বারশিপ কার্ড নিয়ে বা আইআইবি মেম্বারশিপ নিয়ে যারা যাবে, তাদেরকে একটা লেস দিবেন। ঠিক আছে, তাদের ট্রেনিং এর জায়গাটা যেন তারা তারপরে যেন ট্রেনিংটা করে, তারপরে যেন সার্টিফিকেশন কোর্সটা করে, এটা একটা বিষয়। এবং আরো কিছু বিষয় আছে আমাদের, যেমন হচ্ছে গিয়ে জব সোর্সিং, মানে ভেরি ইম্পর্টেন্ট। আমি এটাতেই এখন আসতাম, এটা নাইস, আর ভালো হইছে আমাদের জন্য। জব সোর্সিং এর বিষয়টা আমরা কিভাবে করব, উই হ্যাভ লটস অফ প্ল্যান জব সোর্সিং এর বিষয়টা নিয়ে, কিন্তু বাস্তবতা অনেকের মধ্যে কোশ্চেন আসবে যে আইআইবি থেকে আমি মেম্বারশিপ নিব, ধরেন একদম খুবই আগ্রহ নিয়ে আসছে একটা স্টুডেন্ট যে আমি একদম প্ল্যাটিনাম মেম্বারশিপই নিব, আমি এত ঝামেলা চাই না, আমি একটা ভালো কোর্স করব, আমার শেখার ইচ্ছা আছে, আমি জব চাই। আলটিমেট কথা হচ্ছে আমি জব চাই। দিন শেষে আমাদের কি লাগবে? টাকা। বাস্তব কথা, আমার টাকা লাগবে, আমার জব লাগবে, আপনারা কি আমাকে জব দিবেন কিনা? দেন হোয়াট অ্যাবাউট দ্যাট কোশ্চেন? এই কোশ্চেন যদি আপনাদেরকে করে, আপনাদের কোশ্চেন কেন করব? এই কোশ্চেনটা আমরা শুনবই না, এই কোশ্চেন আমরা শুনবো না, কারণ এটা একটা অ্যাবসার্ড কোশ্চেন হবে। আপনি গ্রাজুয়েট করে এসে যদি আপনি একটা কমিউনিটির সাথে যুক্ত হয়ে যদি বলেন যে আমাকে জব দেন, তাহলে তো ওর কথা শোনা উচিত না। কারণ আমরা তো আশা করি যে এখানে যারা আসবে তারা মিনিমাম নলেজটুকু নিয়ে আসবে, যে আমি একটা কমিউনিটির সাথে, যে কমিউনিটির কাজ কি আমাকে জানতে হবে। ওই বিষয়টা এমন আর কি, যে একটা পোস্টার দেখলাম, আমি তো মজার বিষয় শেয়ার করি, আজকে ওর সাথে মজা হইতেছিল, যে ভাই আমার এক ফ্রেন্ড আমার দেখা হয়েছে, দেখা হওয়ার পর বলতেছে ভাই কালকে তো মনে হয় শো করে আসছেন। তখন আমি বলতেছিলাম ভাই আপনি মনে হয় দেখেন না, বাঙালি তো আমরা পুরোটা পয়রা দেখি না, শো তো ভাই আজকে 6:30। তো বিষয়টা হচ্ছে এমন আর কি, যে ধরেন আমি গেলাম একটা আসরে গেলাম, কি আসরটা, এটা কি নিয়ে কাজ, ওরা আসলে কি করে, আমার এঙ্গেজমেন্টটা কি থাকবে, আমি কি নিব, এটা আগে জানতে হবে, জেনে তারপরে সেখান থেকে কিছু চাইতে হবে, নিজের অবস্থান জানান দিতে হবে। কিন্তু এই কোশ্চেনটা আসবেই হরহামেশা, আপনি যত অ্যাভয়েড করেন। আমি অ্যাভয়েড করার কথা বলি না। 90% ফোন কল যদি আসে কোয়ারির ক্ষেত্রে, আইআইবির ক্ষেত্রে যদি আইআইবির হটলাইন থাকে, সেখানে জিজ্ঞেস করবে যে আচ্ছা আপনাদের এখানে কোর্স করলে কি জবের নিশ্চয়তা আছে? অবশ্যই, এটা তো আমরা অবশ্যই অ্যান্সার দেব। আমি জাস্ট একটা কথা বললাম যে আপনি নিশ্চয়ই ওইভাবে কোশ্চেন করবেন না, যে আমার অবশ্যই তাকে আমরা সেই কনসালটেন্সি দিব। আমাদের যে টিম আছে, আমাদের যে সাপোর্ট ব্যাকএন্ডে যে টিম আছে, বা ইন্ডাস্ট্রি প্রফেশনাল বা ইন্ডাস্ট্রি যারা আছে, যে মানুষগুলোর সাথে সে কখনো, যেমন যারা আইএলটিএস করে, আইএলটিএস এর যেখানে কোর্স করে, জিজ্ঞেস করে আমি কি 9 পাবো বা আমি কি 8 পাবো কিনা, এই ধরনের একটা কোশ্চেন আসে, যে আপনার কাছে যে আমি যদি আইএলটিএস করি আমার কি 8 আসবে স্যার,
বা 8.5 আসবে, তো এই ধরনের একটা ব্যাপার আসে কিন্তু। আপু আমি 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 এইসব এই বিষয়ে বারবার আর্গুমেন্টে কেন যাচ্ছি জানেন, কারণ এটা আমার পারসেপশন, একান্ত আমার পারসেপশন, আমার মতামত, যা আমি এইভাবে পছন্দ করি, আমি এইভাবে বলি, আমি এই জায়গায় একটু রুড, আমি একটু কেন বললাম, আমার দেশে সম্ভব কোনো কিছু করার আগে এটা জানান দেওয়া যে ভাই আইএলসে কিন্তু ভর্তি হয়েছি, কথার কথা আমি বিদেশ চলে যাব, আইএলস এ ভর্তি হইতে হবে, আইএলস নিয়ে স্টাডি করতে হইবে, আইএলস বুঝতে হবে, স্কোর আনতে হবে, একদম কিছু মানে ধরা বাঁধায় কিছু রেপুটেড জায়গায় এজেন্সি বা যেখানেই যায় না কেন, বা বড় ভাই যারা পড়াশোনা করতেছে তাদের কাছে জানতে হবে, জেনে আমার ডিপ লার্নিং এ যাইতে হবে, যাই না তারপরে আমার এক্সাম দিতে হবে, পাস করতে হবে, তারপর প্রসেস করতে হবে, তারপর যাইতে হবে। কিন্তু আমি কিন্তু ওই দিনই চলে গেছি, কেউ চিন্তাই করে না। এটা জামিল, আমি এটা কেন উদাহরণ দিচ্ছি, কেন সবাই আগে আমি বলি, হ্যাঁ আমি এটা কেন বললাম, কারণ আপু এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে আপনার কথা শোনার মতো সময় কারণ নাই। কিন্তু এই কোশ্চেনটা সবাই করে আপু এটা করবে, কিন্তু আপনি যদি, আমি বারবার বললাম যে আপনি লাখ লাখ পোলাপাইন বের হচ্ছে, সেই জায়গার মধ্যে আপনার ধরেন একটা প্রতিষ্ঠানে 2 জন লোক নিবে, 5,000 পোলাপাইন অ্যাপ্লাই করছে, আমার এমপ্লয়ারের এত সময় নাই যে ধরে 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 সর্ট করে, মেশিনে ফালাই দেয়, সর্ট করে চলে আসে আমার যাওয়ার, যেটা এই জায়গার মধ্যে নিজেকে পাল্টাইতে হবে। আমি কোশ্চেন করার আগে আমি অবজারভেশনে যাব, কি ঘটতেছে, আমি কিভাবে রিপ্রেজেন্ট করব নিজেকে, আমি কিভাবে জানবো, তাইলে আমি কম্পিটিটিভ কিন্তু হয়ে গেলাম অর্ধেক। আমি এই জায়গায় হার্ডলাইনে কেন বলতেছি আপু, বিশ্বাস করেন যারা যারা চাকরি করতেছে, আমরা আপনারা যারা, আপনি জানেন আপনার স্টোরিটা, আমি জানি আমার স্টোরিটা, ও জানে আমার স্টোরিটা, ভেরি টাফ, খুব টাফ। এখানে আপনার 2 মিনিট কথা বলার মতো সময় নাই, মানে 0 থেকে আপনি কিন্তু এ বি সি ডি তে আছেন, আপনার যদি এ তে কথা বলে আপনি কিন্তু বিরক্ত হবেন, আমি আসছে ডি তে, ও এ থেকে কথা শুরু করছে, তার মানে ওকে উচিত যে আপু তো ডি তে আছে, আমার ডি পর্যন্ত আগে পাস করে আসে, তারপর আপুর সাথে কথা, ওই বিষয়টা নিয়ে কথা কিন্তু অনেকে বুঝতে যাবেন না, যারা হচ্ছে নিউ কামার, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকবে না। নিউ কামারদের তো আমরা অবশ্যই আলাদাভাবে আমরা তাদেরকে, এই কোশ্চেনটা নিউ কামার থেকে আসবে যে আপনাদের এখানে যখন আমি ক্লাস করব বা কোর্স করব, বা আমি যখন এখানে যুক্ত হব এই সংগঠনে, আমার বেনিফিটটা কি থাকবে, আমি নিজেকে ওয়েলগ্রুম করতে পারবো, আমার সিভির ওয়েট বাড়বে, ঠিক আছে, আমার সিভিটা খুব অ্যাকসেপ্টেবল হবে, বাট লেটার অন বাট তারপরে আমি কি অমুক সেক্টরে গিয়ে কি আমার জবের কোনো মানে জব পাওয়ার চান্স থাকবে, এটা কিন্তু অবশ্যই তার জানার রাইট আছে। 100টা মানে 100 জন পিপলকে নিয়ে আপনি যদি একটা সেমিনার করেন, এই 100 জনের মধ্যে 90 জনই কথা বলবে। অবশ্যই উই আর ওপেন আপু, আমি কিন্তু ওটা কিন্তু কন্ট্রাডিক্টরি কথা বলি না, আমি কেন বলতেছি উই আর ওপেন, আপনি যে কোনো কোশ্চেন করতে পারেন, যে কোনো বিষয়ে আমরা আপনাকে জানাবো, কিন্তু যখন আপনি বলবেন যে না আমি আপনাকে জবের অ্যাসুরেন্স দিতে পারবো না, তখন দেখা যাবে 90% হতাশা। আমি এই যে এই পয়েন্টটাতে আমি আসি, ও আমার কাছে জব চাইলো প্রথম দিনে এসেই, কথার কথা, বা 2 দিনে আমার সাথে, আমার কমিউনিটির সাথে যোগাযোগ করলো, কমিউনিটিতে কিন্তু আমরা জাস্ট এঙ্গেজ করাই দিব যোগাযোগ, কিন্তু আমি করাই দিতে পারবো না আপু, এটা তো আমার সম্ভব না, যে এটা তো কোনো ইয়া না। এখানে লার্নিং সেন্টার মানে কি, আপনি আইসা যার যার লার্নিং করে চলে যান, এখানে কিভাবে হবে, আমি এখন একটা জায়গায় গেলাম, আমি ইচ্ছা করে ওর সাথে কথা বলবো, ইচ্ছা করে ওর সাথে কথা বলবো, ওর সাথে কথা বলবো আমার ডেভেলপমেন্টের জন্য, আমার নিজের জন্য বাড়ানোর জন্য, নেটওয়ার্কিংটা বোঝার জন্য। তো এই জায়গার মধ্যে যারা বলবে অবশ্যই তাকে আমরা গাইড করব, তাদের জন্য আলাদা ডায়াগনোসিসের ব্যবস্থা আছে, যে আপনি এখানে মেম্বার হয়েছেন, আপনি রেগুলার এখানে কমিউনিটি আছে, লেখালেখি করেন, আপনি কোনো কন্টেন্ট শেয়ার করেন, আপনার কোনো কিছু জানার থাকলে জানেন, আপনি যদি নিজেকে গ্রুম করতে চান, উই আর ওপেন, আমরা ফ্রি অফ কস্টে আমরা হচ্ছে 1-1 মেন্টরশিপ করতেছি। এই যে ধৈর্যটা, হ্যাঁ, যে আমাকে নিজেকে বিল্ড করতে হবে, বা আমি একটা জায়গায় কিছু শিখতে যাচ্ছি, হ্যাঁ, সেই শিক্ষাটা যে একটা প্রসেস, এটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই নাই, এই ধৈর্যটা, যে এই প্রসেসটার ভিতর দিয়ে যেতে হয়, ইটস আ ট্রানজিশন পিরিয়ড। এটা কিন্তু এমন না যে আমি আজকে এটা কোর্সে ভর্তি হলাম মানে এই কোর্সটা আমার হয়ে গেল। ইভেন ফুল কোর্স কমপ্লিট করার পরেও কিন্তু আমাদের কোর্স হয় না, বিকজ আই ডিড নট স্টাডি, রাইট, অথবা আই ডিড নট প্র্যাকটিস। সো এটা হচ্ছে একটা ব্যাপার, যে এই যে একটা অস্থিরতা, তারপরে কিন্তু জবের ব্যাপারটা আসছে। সো এই যে একটা সাইকোলজিক্যাল বিষয়গুলো আমাদের মধ্যে অস্থিরতা কাজ করে, যে আমরা এখানে যুক্ত হলাম মানে আমার একটা কিছু হয়ে যাবে। তো এখান থেকে কিভাবে আপনারা জিনিসটাকে ফেস করবেন? ওকে ফাইন, ভালো কোশ্চেন করছেন। অবশ্যই একটা ফ্রেশ গ্রাজুয়েট জানে না বলেই এখানে আসছে, এবং আমরা দায়িত্ব নিয়ে বলতেছি, এবং দায়িত্ব নিয়ে তাকে হেল্প করব। আমরা কেন, আমাদের কমিউনিটিতে যারা সংশ্লিষ্ট আছে, যে কমিউনিটিতে যারা যারা আছে, আমরা তারা এখানে অবশ্যই এই বিষয়ে হেল্প করবে, কিন্তু তাকে আগে আগায় আসতে হবে, এবং আমরা আমাদের ইনফরমেশনগুলো, আমি জবের বিষয়টা বলি, জবের বিষয়টা আমরা কিভাবে জব সোর্সিং এর বিষয়টাতে হেল্প করব,
জব প্লেসমেন্টের বিষয়ে হেল্প করব। আপনি জানেন বাংলাদেশের পার্সপেক্টিভের মধ্যে জব পাওয়াটা সোনার হরিণ পাওয়ার মতো একটা বিষয়, সোনার হরিণ পাওয়ার মতো একটা বিষয়, যে আপনি চাইলেই জব পেয়ে যাচ্ছেন না, আপনাকে অনেকগুলো ধাপের হয়ে আসতে হইতেছে, তাই না? আপনি চাইলেই পাচ্ছেন, আপনাকে অনেক কিছু ভাঙচুর করে আসতে হইতেছে। এই জায়গাটাতে আমরা কিভাবে আইআইবি কাজ করব, আসল কথায় আসি। আইআইবি এই যে নেটওয়ার্ক, লিসেন, আর এখন খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, প্লিজ লিসেন। রাইট, আইআইবি এই জায়গার মধ্যে কাজ করবে, যেটা যে আমরা যে কমিউনিকেশনের জায়গাগুলো করতেছি, যেন আমরা আইআইবি লিডারশিপ স্পটলাইট, আইআইবি পডকাস্ট বা আইআইবি 1-1 নেটওয়ার্কিং, গ্রুমিং, মেন্টরশিপ বা আদার্স ইন্ডাস্ট্রি রিসার্চ বা ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে গিয়ে স্টাডি করা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন আমরা করবো, এটা আমরা কেন করতেছি? অবশ্য উদ্দেশ্য আছে। এটা করতেছি হচ্ছে গিয়ে এন্ট্রির সাথে টপের একটা গুড রিলেশনশিপ থাকবে, কোনো গ্যাপ থাকবে না, আমরা ব্রিজ হিসেবে সেই জায়গাটা করে দিব, এবং এখানে ফ্রেশাররা আসবে, তাদের সাথে আবার ওই প্রফেশনাল কমিউনিটির একটা ব্রিজ তৈরি করে দিব। এটা কিন্তু তখন এটা কিন্তু একটা হাব হয়ে গেল, একটা কিন্তু সিস্টেম, ইকোসিস্টেমে কিন্তু ওরা চলে আসলো। তখন আপনি ইন্ডাস্ট্রি যারা টপ লেভেলে যারা আছে বা যাদের একটা সোর্স আছে, যে ভাই বা এইচআরদের সাথে আমরা যেই কলাপটা করব, যে তাদের সাথে কথা বলবো বর্তমানে ইন্ডাস্ট্রিগুলোর কি অবস্থা, বা আপনার হাউসের কি অবস্থা, আপনার হাউসের রিক্রুট কয়দিন পর পর হয়, বা তাদের সাথে আমরা একটা কমিটমেন্টেই যাব যে আমাদের রিকোয়েস্ট থাকবে, আইআইবি যেহেতু আমরা সবাইকে নিয়ে কাজ করি, আপনাদেরও সেই রেসপন্সিবিলিটির জায়গা আছে যে ফ্রেশারদের নিয়ে কাজ করা। তো আমরা আইআইবির পক্ষ থেকে কিছু সর্ট অফ সিবি আমরা শেয়ার করব। অবশ্যই আপনারা আপনাদের পলিসি অনুযায়ী সিবি সর্টিং করবেন, এখানে মামা চাচা খালা কেউ আসবে না। আমরা ওই 1000 বা 2000 যেটা বললেন না, 5000 ওই সিবি থেকে আমরা আবার এখান থেকে আমরা সর্টিং করে বেস্ট সিবি গুলোকে ফাইন টিউনিং করে বেস্ট সিভি গুলোকে আমরা ওই হাউস গুলোতে পৌঁছে দেব। অ্যাকচুয়ালি সিভি তো না, এখানে আপনারা পারসন টু পারসন মিট করেছেন অলরেডি, এখানে অলরেডি কিন্তু একটা স্ক্রিনিং হয়ে গেছে, স্ক্রিনিং তো অলরেডি একটা হবে। তার মানে এটা কিন্তু শুধুমাত্র সিভি না, যেমন একটা সার্কুলার আসছে মানে ঝড়ের মতো সিভি পড়ে শিলার বৃষ্টির মতো, এখানে কিন্তু অলরেডি সেই মানুষগুলোর সাথে আমাদের ট্রেনিং সেশন হয়েছে, কথা হয়েছে, এবং আপনারা বুঝতে পারছেন যে এই মানুষটার ক্যাপাসিটি, কোয়ালিটি, তার স্কিল, তার নলেজ, তার ধৈর্য, তার হচ্ছে যে কাজ করবার অ্যাবিলিটি, সবকিছু কিন্তু আপনাদের একটা আইডিয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এমপ্লয়ারকে সাজেস্ট করতে পারবেন যে এই সিভি গুলো আমরা দিচ্ছি, সেগমেন্ট ওয়াইজ তাদেরকে আমরা ন্যারেট করতে পারবো যে এই সেগমেন্টের ছেলেগুলো তারা হচ্ছে অসম্ভব টেকি, এই সেগমেন্টের ছেলেগুলো তারা অসম্ভব পরিমাণে কমিউনিকেটিভ, এই সেগমেন্টের ছেলেগুলো এরা ইমোশনাল, দে আর ক্রিয়েটিভ। সো এইভাবে আপনারা ভাগ করে নিতে পারবেন। এই জিনিসটা আসলে এমপ্লয়ারদের খুব প্রয়োজন যেটা হয়, এবং এটা এমপ্লয়ের ক্ষেত্রেও প্রয়োজন যে টু আন্ডারস্ট্যান্ড এমপ্লয়ি। অনেক সময় দেখা যায় যে এমপ্লয়ার একটা এমপ্লয়ি নেয়, কিন্তু উনি যেরকম চাচ্ছে, হয়তো ওনার কাছে ফার্স্ট ইন্টারভিউতে মনে হয়েছে যে হ্যাঁ ইট ইজ এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট পারসন, কিন্তু দেখা গেল যে আফটার কন্টিনিউইং 1 month or 15 days এই ছেলেটার সাথে বা এই মেয়েটার সাথে ওনার ম্যাচ হচ্ছে না। ম্যাচ হচ্ছে না কিরকম, একটু আপনাকে একটু বলি, আমি একটু সময় নষ্ট করছি, মানে অ্যাজ এ হোস্ট আমি অনেক বেশি কথা বলে ফেলছি, যদিও আপনার বলা উচিত ছিল। দেখা যাচ্ছে যে হয়তো সাইকোলজিক্যালি মিলছে না। যেমন ধরেন একটা কোম্পানি, আমি যদি বলি যে খুব ক্লাসিক একজন পার্সন, সেটার ওনার, আর উনি যেই এমপ্লয়িটাকে নিয়েছে সে হয়তো ইন্টারভিউ দেওয়ার সময় খুব ক্লাসিক ভাবেই এসছে, ফর্মাল ভাবে, বাট লেটার অন দেখা যাচ্ছে যে সে তার সাইকোলজি অ্যাক্টিভিটিতে দেখা যাচ্ছে সে অনেক ট্রেন্ডি। আবার এমন হচ্ছে যে এমপ্লয়ার অনেক ট্রেন্ডি, কিন্তু এমপ্লয়ি হচ্ছে খুব কনজারভেটিভ। তো এই ক্ষেত্রে এই যে একটা টানাপোড়েনের বিষয়টা, সেটা ওয়ার্কিং সেগমেন্টে একটা চাকরি পাওয়ার পরে কিন্তু মানুষ সেখান থেকে আসতে পারে না, বিকজ চাকরি সোনার হরিণ, বুঝতেই পারছেন। তো সেখানে হয়েছে একটা মানে ভীষণ রকমের মানসিক টানাপোড়েন। ওই যেটা বলেন না, ওই আইস ব্রেকিংটা আইআইবি করবে। এক্স্যাক্টলি, আইস ব্রেকিংটা আইআইবি করবে, দায়িত্ব নিয়ে করবে। যে আপনি যেটা বলেন যে ডায়াগনোসিস করা, যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, হ্যাঁ, তাদেরকে করে কাকে কোন ট্রিটমেন্ট দিতে হবে, সেখানে আইআইবি যারা অ্যাডভাইজার আছে, আইআইবিতে যারা মেম্বার আছে, বা আইআইবিতে বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন ইন্ডাস্ট্রির যারা টপ লেভেল বা এন্ট্রি বা যেই লেভেলের লোকরা, তারা তাদেরকে দিয়ে তাদের সাথে কানেক্ট করে যে এই টিমটাকে স্যার আপনারা একটু ইয়া করবেন, মানে একটু ফ্যান্টাস্টিক, মানে একটু গ্রুমিং করে দিবেন, মানে কাইন্ড অফ নো ইওর এমপ্লয়ি, নো ইওর এমপ্লয়ার। এক্স্যাক্টলি। তো এটাই আমাদের মূল মানে বিষয়বস্তুর জায়গা আর কি, যে আইআইবি আমরা এন্ট্রি থেকে একটা ছেলে ফ্রেশ থেকে কিভাবে নিজের অবস্থান, যা সবার মধ্যে কিন্তু পটেনশিয়ালিটি আছে, ঠিক আছে, কারোরটা হিডেন থাকে, কেউ বলতে পারে না, এক একজনের এক্সপ্রেশনস এক এক রকম। ওই জায়গাটা আমরা পিক করব, ওই সাইকোলজিক্যাল জায়গাটা আমরা নিয়ে তাকে ওই অনুযায়ী তার সাথে আমরা, যেমন ধরেন আমি আরেকটু ইনক্লুড করি যে অনেকে হয়তো চায় যে ওনার অফিসে এমপ্লয়ি একদম রাইট টাইমে আসবে,
9:45 মধ্যে উনি অফিসে থাকবে, এবং 7টা পর্যন্ত অফিস করবে। আবার কিছু অফিস আছে যে ঠিক আছে তুমি 11টার সময়, হয়তো টাইম হচ্ছে 9:45, ও 11টার সময় আসবা, ঠিক আছে আসো, কিন্তু তুমি কিন্তু 9টা পর্যন্ত থেকো। এই যে একটা ফ্লেক্সিবিলিটির বিষয়টা, এটা কিন্তু অনেক অফিসে ধরেন নাই, কোথাও কিন্তু আছে। অনেক অফিস আছে যে হ্যাঁ আমার এমপ্লয়ি আসছে, ও থাকবে, ওভারনাইট থাকবে বা রাত 12টা পর্যন্ত স্টে করবে, ওর কাজ শেষ করে তারপর যাবে। তো আবার কিছু অফিস আছে যে 5 মিনিট লেট হলে তোমার আজকের স্যালারি কিন্তু নাই। তো এই যে কালচারগুলো অফিসের, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বিফোর মানে জয়নিং দ্য জব অনেকেই জানে না। এবং অনেক এমপ্লয়ার কিন্তু একটা রিক্রুটমেন্ট কিন্তু খুব একটা লেংদি প্রসেস, বিকজ এইচআর কে সময় দিতে হয়, তাকে সিলেকশন করতে হয়, স্যাম্পলিং করতে হয়, সেখানে রিক্রুট করতে হয়, খুব ঝামেলার একটা কাজ। যখন তার একটা এমপ্লয়ি নিয়ে নিল, দেখা গেল যে এমপ্লয়ি তার সাথে মিলছে না, এমপ্লয়ি খুব ভালো কাজ করছে কিন্তু বাট হি অর শি ইজ নট সিনসিয়ার, তখন দেখা যাচ্ছে যে ওই যে তেলে জলে মিশ খাচ্ছে না, ব্যাপারটা এমন হয়ে যায়। তো সেক্ষেত্রে আইআইবি কিভাবে কাজটা করবে? ভালো কথা বলছেন। তো এই ক্ষেত্রে আইআইবি যেটা বললেন যে কোম্পানি, আপনি যেটা বললেন যে ওই যে আপনার যে সফট জায়গা যেটা বা সফট কর্নার যে কোম্পানির পক্ষ থেকে যে না ঠিক আছে, আপনি প্রফেশনাল লাইফে আপনার প্রথমত আমি যেটা প্রফেশনাল লাইফে সফট কর্নারের জায়গা নেই, এই জায়গা থেকে যারা যারা সফট কর্নার চায় বা সফট কর্নার বলতেছে আমি বারবার, যারা সেই মানে কি বলে এটাকে মানে ফ্লেক্সিবিলিটির জায়গাটা চায়, তাদের জন্য প্রফেশনাল জায়গাটা ভেরি হার্ডার। ক্রিয়েটিভ সেক্টরগুলো আছে, হ্যাঁ ক্রিয়েটিভ সেক্টরগুলো আছে, বাট আমি ওভারঅল বলতেছি, ওভারঅল যে আমি আমার মতো করে গেলাম অফিসে, আমার ঘুম ভাঙে দেরি করে অমুক তমুক, না এগুলো একদমই অ্যাবসার্ড বিষয়। এইসব বিষয় শোনার সময় কারণ নাই প্রফেশনাল লাইফে। প্রফেশনাল লাইফে 9 to 5 অফিস করতে হবে, আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিতে হবে, কোম্পানি আপনার নিচে ইনভেস্ট করছে, আপনার রিটার্ন দিতে হবে। এটা একদম মানে অনেক মানে অলিখিত সত্য কথা যে আমি ইনভেস্টমেন্ট করছি, তুমি রিটার্ন দাও, রিটার্ন না দিতে পারলে আলটিমেটলি তোমার সাথে আমি নাই। এখানে আমার যেটা আসলে বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে কোম্পানি কালচার সম্পর্কে একটা এমপ্লয়ি সহজে জানতে পারে না, বিকজ আমরা একটা কোম্পানির হচ্ছে ওভারভিউ দেখতে পাই তাদের ওয়েবসাইটে বিফোর জয়নিং দ্য জব। হয়তো ইন্টারভিউর আগে এমপ্লয়ি হয়তো খুব ভালো করে দেখে যে এই কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড এরকম, তার বোর্ড অফ মেম্বার্স এরা আছে, হ্যাঁ কোম্পানিটা এত বছর ধরে চলছে, এতগুলো, বাট ভেতরের কালচারটা কেমন, লাইক কেউ একজন নামাজি, হ্যাঁ উনি নামাজটা পড়তে পারবেন কিনা, নামাজ পড়ার জন্য ব্রেক দেওয়া হবে কিনা, বলছি আমি জাস্ট কথার কথা, ধরেন এরকম। তো এই জিনিসগুলো আসলে অনেক সময় আফটার জয়নিং দ্য জব দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট বিরক্ত হচ্ছে যে তুমি এত সময় লাগাচ্ছ ওখানে বসে, হ্যাঁ তোমার নামাজ পড়তে এত সময় লাগতেছে, তুমি তাড়াতাড়ি আসো, তোমার জোহরের সময় এতক্ষণ লাগতেছে, আসরের সময় এতক্ষণ লাগতেছে, এত সময় তো দেওয়া যাবে না, হয়তো সে কল সেন্টারে আছে, হ্যাঁ এত সময় তো দেওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি আসো, হতে পারে সামটাইমস, বাট আই থিংক ইট ইজ ভেরি আনইউজুয়াল। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এই যে ব্যাপারগুলো, এই যে কোম্পানি কালচার সম্পর্কে কিন্তু অ্যাকচুয়ালি এমপ্লয়ি জানতে পারে না এক্স্যাক্টলি। এমপ্লয়ি সম্পর্কে কিন্তু কোম্পানি খুব ভালো করে জানতে পারে, বিকজ তার সঙ্গে যখন একটা বা দুটো স্ক্রিনিং হয়, এই ছেলেটা বা এই মেয়েটা সম্পর্কে কিন্তু এইচআর যথেষ্ট এক্সপেরিয়েন্সড, এইচআর কিন্তু বুঝে ফেলে যে তার আসলে হ্যাবিটস গুলো কি, সে কতটুকু ওর্স্ট হতে পারে, কতটুকু বেস্ট হতে পারে। না এটা একটা বিষয় আছে, আরেকটা বিষয় আছে আপনার সত্যি কথা যেটা একদম মানে টু বি অনেস্ট, সেটা হচ্ছে কি আপনার এখনকার আমরা মানে এটা মানে কোনো অন্য বিষয় না, এটা বিষয়টা বলার কারণ হচ্ছে কি ধরেন ম্যাক্সিমাম অফিসগুলোতে এক্সেপ্ট এমএনসিতে এই ট্রেন্ড বাই প্র্যাকটিসটা আছে যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের যে বিষয়টা, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের বিষয়টা একটা এমপ্লয়িকে যখন এইচআর সাথে রিক্রুট পর্যায়ে শেষ করে ছেড়ে দেয়, যাও কাজ করো, তারপরে এই প্র্যাকটিসটা যেসব অফিসে আছে যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, যে কোম্পানির কালচার শেখানো, কোম্পানি কোনো সুনির্দিষ্ট তার যে প্রোডাক্ট লাইন নিয়ে কাজ করতে, সেই প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট নলেজ, লিডারশিপ কোর্স করে অনেক ভালো ভালো। আমি যদি আর্লার কথা বলি, আমি যদি আপনার ম্যারিকোর কথা বলি বা ড্যাটের কথা বলি, তাদের কালচারের সাথে কিন্তু অনেক হাই লেভেল যে কোম্পানিগুলো আছে ওখানে আছে না, এটা বললাম যে আপনার এমএনসি গুলা, হ্যাঁ মাল্টিন্যাশনাল গুলোতে এটা থাকে, এই জন্য তারা ওয়েল গ্রুমড। আবার অন্যান্য যে লোকাল কোম্পানিগুলোতে ওদের এমপ্লয়িরাও কিন্তু খুব হ্যাপি, ভেরি হ্যাপি, কারণ ওরা সেই ধরনের এনভায়রনমেন্টটা পাচ্ছে, ঠিক আছে। আবার দেখেন লোকাল কোম্পানিগুলো চাইলেই কিন্তু আপনার কোম্পানির যে মালিক পক্ষ আছে বা ম্যানেজমেন্ট আছে, তাদের মানসিকতা, তাদের চিন্তা ভাবনার ডিপেন্ড করতেছে যে একটা কোম্পানিতে যদি এইচআর না থাকে, একটা কোম্পানির সিইও যদি সেই কোম্পানির এইচআর হয়, তখন কিন্তু সেটা একটা ডিজাস্টার। ডেফিনেটলি। এবং এই ডিজাস্টারটা কিন্তু আমাদের এখানে খুব কমন, যে আমি কোম্পানির সিইও, আমি কোম্পানির এমডি, আমি এইচআর, আমি অ্যাডমিন, এখন আমার কথা সবকিছু চলবে।
না এগুলো 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 পসিবল। হ্যাঁ আপনি আপনি এই কথা ঠিক বলছেন, বাট এগুলো তো হচ্ছে কি ধরেন ওই যে স্টার্টআপ গুলোর ক্ষেত্রে কিছু কিছু স্টার্টআপ আছে মানে রাইজিং স্টার্টআপ, আমি ওই না সব নট স্টার্টআপের কথা অনলি স্টার্টআপ ভাই, আমি একটু ইনক্লুড করতে চাই যাদের প্রচুর টাকা থাকলে কিন্তু এই জিনিসটা হয় যে আমার কোম্পানি আমি দেখবো, আমার কোম্পানির এইচআর আমি, আমার কোম্পানির অ্যাডমিন আমি, হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি একটা কোম্পানিতে তো একটা এইচআর এর প্রয়োজন আছে। এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স, যে হিউম্যান রিসোর্স ম্যানেজ করে। সো সেই ম্যানেজমেন্টটা যদি উনিই করে ফেলে, আবার উনি যদি সবকিছু ইনভেস্টর হয়, তাহলে ওনাকে অবশ্যই এইচআর সম্পর্কে প্রপারলি জানতে হবে। ওয়ান ম্যান শো হয়ে যায়, এবং ওয়ান ম্যান শোতে যখন কেউ জয়েন করে ফেলে তখন দেখা যায় যে তার খুব প্রবলেম হয়ে যায়। এটা আমরা অনেক জায়গায় দেখেছি, বিকজ আমাদের যে লোকাল কোম্পানিগুলো আছে এদের অনেকেরই কিন্তু এইচআরডি নাই। রাইট, এটা একটা ব্যাড প্র্যাকটিস, ইটস আ ভেরি ব্যাড প্র্যাকটিস, নো এইচআর। এবং প্রপার আমরা হচ্ছে কি লেবার ল মেনটেন করতেছি না, প্রপার ল গুলো আমরা মেনটেন করতেছি না, নিজের খুশি মতো হচ্ছে কি নিচ্ছি বাদ দিচ্ছি এই বিষয়গুলো, এবং জব ডেসক্রিপশনের সাথে কাজের কোনো মিল থাকছে না। আর এখানে আইআইবি আরেকভাবে একটা অ্যাওয়ারনেসের জায়গা তৈরি করতে পারবে। কিভাবে আইআইবি এই জায়গাগুলো নিয়ে কাজ করবে, কিভাবে কাজ করবে, আমরা তো প্রফেশনাল পিপল যারা আছে এখানে আমরা তো কাজ করব, আমরা এই কালচারটাকে চেঞ্জ করার চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, সেটা হোক সেমিনার, ওয়ার্কশপ, বা এখানে তো লিডাররা থাকবে, টপ থেকে এন্ট্রি থেকে টপ লেভেল থাকবে, তাদের সাথে যখন বিষয়টা ইন্টারঅ্যাকশনে যাবেন না, আমাদের তো ইন্টারঅ্যাকশনের জায়গাটা নাই, সবাই যার যার ইন্ডাস্ট্রি নিয়ে পড়ে আছে। ঠিক আছে, এখানে যে একটা কম্বাইন নাই, প্ল্যাটফর্ম নাই যে আমি কোথায় গিয়ে জানাবো যে আমার প্রবলেমটা হচ্ছে, আমি এটা থেকে রিলিফ চাই, তো ওইটা জায়গা ওই জায়গাটা নিয়ে আইআইবি করা কিন্তু স্কোপ কিন্তু আছে। তাই তো এটাই আসলে বিষয় আর কি। তো আমি শেষ পর্যায়ে আমরা চলে আসছি প্রোগ্রামের শেষের দিকে, যদি আমি ভুল না বলি। হ্যাঁ, আমাদের হাতে আর 15 মিনিট সময় আছে, 15 মিনিটস আছে। তো আমি খুব সহজভাবে বলে দিই, আইআইবিতে কারা কারা জয়েন করতে পারবে। আইআইবিতে ফ্রেশ গ্রাজুয়েট থেকে নিয়ে যারা অলরেডি প্রফেশনে আছে, অলরেডি প্রফেশনাল বা এন্ট্রিতে আছে, এন্ট্রি থেকে টপ লেভেল পর্যন্ত আছে, সবাই এটাতে ওপেন হবে, কিন্তু এটার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে আমাদের সাথে কাজ করতে হবে, কারণ যেহেতু আমরা একটা কমিউনিটি বেসড কাজ করতেছি, সেই জায়গার মধ্যে আমাদের কিছু নিয়মের মধ্যে যেতে হবে, আমাদের মেম্বারশিপের যে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে যেতে হবে। এবং আইআইবিতে আমরা কি কি ফ্যাসিলিটি দিতে পারবো, বা আইআইবি আমরা ফ্যাসিলিটি দেওয়ার কিছু না, আইআইবিতে যারা যারা আসবে তারা নিজেরাই নিজেদেরকে ফ্যাসিলিটেট করবে, রাইট। কারণ এটা তো আইআইবিতে একটা ওপেন প্ল্যাটফর্ম, যেখানে অন্য 10টা প্ল্যাটফর্ম থেকে পাচ্ছে না, যে যাই এখানে আমি ফার্মাসিউটিক্যালস লাইন, আমি আইআইবিতে যাই, আমি মার্কেটার আইআইবিতে যাই, অথবা আমি টেলিকমিউনিকেশন লোক, আমি টেলিকমিউনিকেশন গ্রুপে আছি, অথবা ওইখানে হয়তো প্রপার ডিসকাশন নাই, প্রপার হচ্ছে গিয়া লিঙ্ক আপ নাই, বা প্রপার যে নাই, মানে কমিউনিকেশন নাই, তাহলে আমি আইআইবিতে গিয়ে একটু দেখি আমি আমার সেক্টরে কোনো সাজেশন পাই কিনা। এটাই মূল উদ্দেশ্য। সবাই আইআইবিতে আসবে সাজেশন নিতে, কি করবে, তার ক্যারিয়ার গোল কি, এটা নিয়ে কাজ করবে। এটা খুবই আসলে জরুরি ছিল ব্যাপারটা, যে ভাইয়া যেটা বলছেন। আচ্ছা, আমি আরেকটু ইনক্লুড করতে চাই, যেহেতু আমাদের সময় হাতে খুব কম, সেটা হচ্ছে যে আপনাদের ইভেন্ট গুলো তো আমরা শুনেছি যে কি কি ইভেন্ট হতে যাচ্ছে, এই ইভেন্ট গুলো কবে নাগাদ হতে পারে? আমাদের অলরেডি একটা এটা আমি নিয়ারজিত বলি, আমাদের অলরেডি একটা গেস্ট লিস্ট রেডি করা হয়েছে, এটা হচ্ছে কি আইআইবি লিডারশিপ স্পটলাইট, আপনারা দেখতে পারবেন সবাই। এটা হচ্ছে কি আমরা লাইভ একটা করব, লাইভ বলতে কি আমরা রেকর্ডেড ভার্সন থাকবে, এটা পরবর্তী সময়ে আমরা আমাদের ওয়েবসাইট এন্ড আদার্স প্ল্যাটফর্মগুলোতে আমরা শেয়ার করব। এখানে কারা কারা থাকবে, এখানে ভার্সেটাইল ইন্ডাস্ট্রির টপ নচ লিডাররা থাকবে, নট অনলি টপ নচ, এখানে যারা যারা মিড লেভেলে আছে, যারা যারা স্পার্ক করতেছে, বা যারা যারা একটা ভালো পর্যায়ে আছে, সেটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারে। অ্যাকচুয়ালি আমার কাছে ভাই মনে হয় বস এবং লিডার দুটো আলাদা জিনিস। না, অবশ্যই বস হওয়া খুব সহজ, বস প্রমোশনের পর প্রমোশন হয়ে গেলে মানুষ বস হয়ে যায়, বাট একটা লিডারশিপ, যে একটা টিমকে পুরোপুরি চালাতে পারানো, যে আমার মোটিভেশনে টিম চলবে, আমার মোটিভেশনে টিম সবচেয়ে হাইয়েস্ট পারফরম্যান্স করবে, সো ওই লিডারদেরকে খুঁজে বের করা, দিস ইজ ভেরি। অবশ্যই, আর আমরা লিডারশিপ নিয়ে কাজ করব, নট বস। আমাদের এখানে কেউ বস হওয়ার ইন্টেনশন, এটা যার যার পারসেপশন যদিও, বাট আমরা আইআইবিতে যখন আমরা একটা কমিউনিটি হিসেবে কাজ করব বা করতেছি, তখন সেখানে কেউ ওই বস থাকবে না, সবাই অল আর লিডার। না, বলছি যে ধরেন অফিসে কর্পোরেট বলেন বা যে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, যে বস না হয়ে লিডার হওয়াটাই মনে হয় জরুরি। টপ লেভেল ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মাস পিপল, যখন একটা অফিসের এমপ্লয়িরা থাকে, এন্ট্রি লেভেলে কিন্তু সবচেয়ে বেশি এমপ্লয়ি থাকে, মিড লেভেলে একটু
তারপরে একদম কম থাকে হচ্ছে টপ লেভেলে। তো এই যে এন্ট্রি লেভেলকে কিন্তু সামাল দেয় কারা? লিডাররা। দ্য প্রপার লিডার যদি থাকে তাহলেই কিন্তু দেখা যায় যে সেই এন্ট্রি লেভেল খুব সুপার ডুপার পারফরমেন্স করে। তো অ্যাকচুয়াল কিন্তু বলা যায় যে মাঠে প্লেয়ার হচ্ছে সেই তারাই যারা কিনা হচ্ছে যে টিমটাকে প্রপারলি প্লে করায়। সো এদের কাছ থেকে যদি আপনারা মানে এদেরকে কি আপনারা হাইলাইট করবেন কিনা? ডেফিনেটলি, কারণ আমাদের এই আইআইবি লিডারশিপ স্পটলাইটে যারা যারা আসবে তাদের সাথে আমাদের এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন হবে, যে আমাদের এখানে ফ্রেশ গ্র্যাজুয়েটরা যারা আগামীতে মার্কেট লিড করবে বা এখন যারা এন্ট্রি লেভেলে অলরেডি কাজ করতেছে তার অবশ্যই টার্গেট আছে সে মিড হয়ে টপ লেভেলের একজন লিডার হবে। সেই জার্নিটাতে আমাদের এই যাকে নিয়ে আসবে যে গেস্ট, যে টপ নচ যে থাকবে, উনি কিভাবে হেল্প করতে পারবে, ওনার প্রতিষ্ঠান কিভাবে হেল্প করতে পারে, ইন্টারাকশনে আমরা চলে আসবে। উনি তখন আলটিমেটলি আপু দেখেন, আপনি যখন একটা মানুষ কাছে জানতে চাইবেন, আসলে এই ধরনের এই লেভেলের মানুষগুলো কিন্তু বলতে চায় কিন্তু তাদের সেই সময়টুকু নাই, তাদের কাছে যাইতে হবে। আমরা যাচ্ছি যে স্যার আপনার হাউসে আসছি, আমরা এই ধরনের একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি, আপনার জায়গার স্টোরিটা আমরা জানবো, পাশাপাশি স্যার আমাদের এই যে বের হচ্ছে লাখ লাখ ছেলেপুলেরা এবং এর মধ্যে অনেক কোয়ালিটি আছে, কোয়ালিটিগুলো আমরা বেছে বেছে দিব স্যার। আপনার হাউস দ্বারা এত বড় প্রতিষ্ঠান, আপনার এমএনসি হোক, এফএমসি হোক, গ্রুপ অফ কোম্পানিজ হোক, এইগুলো আপনার এই প্ল্যাটফর্ম থেকে, আপনার এই কোম্পানিজ থেকে আমাদের এই কমিউনিটির এই যে আপনার এই ছেলেগুলো কিভাবে বেনিফিটেড হবে। আলটিমেটলি আপনি যখন এই কথা বলবেন, এই ধরনের মানুষগুলো তো সার্ভাইভ করে এই জায়গায় গেছে, তখন তারা তো আলটিমেটলি বলবে ওকে ফাইন, আপনি আপনার জায়গা থেকে সে কোয়ালিফাইড ছেলে রেফার করেন, অথবা সেই কোয়ালিফাইড ইয়াগুলোকে সিবিগুলোকে যদি তারা সেই সুযোগ দেয় আর কি আমাদেরকে, যে এই যেটা আমি বলছিলাম এই বিষয় নিয়ে, সেটাই আমরা সেই দাবিটা নিয়ে তাদের কাছে যাব, তাদের সাথে ইন্টারেক্ট করব। আপনার কাছে কিছু করার ক্ষমতা আছে বলে কিন্তু স্বভাব আমি আপনার কাছে যাব, তাই না? যে আপনার সেই ক্যাপাসিটি আছে যে আপনি 10টা ছেলেকে আপনার অবস্থান করে দিতে পারবেন, তার যোগ্যতা যখন থাকবে তখনই কিন্তু আপনি ডেফিনেটলি আপনি কেন আপনার জায়গা থেকে সবাই চাইবে যে না ওকে আমি দেখি কি কিছু করা যায় কিনা। আচ্ছা, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল। আমরা তো সব পজিটিভ দিকগুলো শুনলাম, কিন্তু বলে যে মোমবাতির নিচে অন্ধকার থাকে। হ্যাঁ, সো এই যে আইআইবি যে পুরো ইনিশিয়েটিভটা, এটা হচ্ছে সব হচ্ছে গোয়িং ফরওয়ার্ড, হাউ টু মেক ফরওয়ার্ড ইউর লাইফ। বাট সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে লাইফে কোন কোন মিস্টেকগুলোর কারণে বা কোন কোন প্রবলেমগুলোর কারণে কর্পোরেট লাইফ বলেন বা যে কোনো লাইফ বলেন ইন্টারাপ্টেড হয়। এইটা বলতে পারবে হচ্ছে যে একজন মানুষ যে অলরেডি সাফার করেছে। যেমন ভাইয়া একটু সাফারিংস এর কথা বলছিলেন, সেটা এমপ্লয়ি নিয়েই হোক আর এমপ্লয়ার নিয়েই হোক না কেন, তো এই সাফারিংস গুলো যদি কেউ আগে থেকে জানতে পারে, তখন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সে এই ভুলগুলো, মানে একজনের ভুল থেকে 10 জনের শিক্ষা একটা কথা আছে, সেটা কিন্তু আর হচ্ছে না। যেমন হচ্ছে যে কর্পোরেট লাইফে আপনি যে টাইম মেনটেন না করেন, লাইক ধরেন 9:45 মধ্যে যদি অফিসে বা 9:30 মধ্যে যদি অফিসে না আসে, তখন কিন্তু এই জিনিসটা খুব অকওয়ার্ড হয়ে যায়। 10টা বাজে যদি কেউ অফিসে ঢোকে, তো এই জিনিসগুলো, এই মিস্টেকগুলো দেখা যাচ্ছে যে ফ্রেশাররা করে। হ্যাঁ, এটা এখন আপনারা যখন ট্রেনিং দিবেন সেটা একটা জিনিস, বাট যখন কেউ জানাবে যে হ্যাঁ এই জিনিসটা এভাবে না হলে আসলে লাইফটা আমি জবে পিছিয়ে পড়েছি, ধরেন এমন কোনো পার্সনের আপনারা যেমন লিডার নিয়ে আসবেন যারা কিনা ভালো ভালো মোটিভেশনের কথা বলবে, যারা হচ্ছে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় বাট কিভাবে ডিস্ট্রাকশন করা যায় সেটাও কিন্তু জানতে হবে, যে নিজের ক্যারিয়ার নিজে কিভাবে ডিস্ট্রাকশন করা যায় এটাও কিন্তু জানা উচিত, দরকার আছে। ওটা সবার আগে জানা উচিত যে আমার কোথায় ফাঁদ আছে। হ্যাঁ, আমার নিজের সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমার কি কি ভুলের কারণে আমার জব নিয়ে প্রবলেম হতে পারে, এটা আমার মনে হয় এটা আমরা ওই যে আপনি আপু মনে থ্রেড নিয়ে কথা বলতে চাচ্ছেন। আপু বলতে যাচ্ছে যে থ্রেডস বলতে যে আমরা তো প্রচুর সাকসেস স্টোরি শুনি চারপাশে, কিন্তু সাকসেসের পেছনে যে ব্যাক এন্ডের যে ঘটনাগুলো থাকে, যে সাকসেস তো রাতারাতি হয় না, আগে ওই জিনিসগুলো জানানো উচিত একজন মানে ইন্ডাস্ট্রি প্রফেশনাল বা একজন ফ্রেশারকে এই বিষয়গুলো আগে নলেজ দেওয়া উচিত, যে জার্নিটা এরকম হতে পারে, মানে ফেলিওর কিভাবে হয়, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও, সবকিছু মন মানসিকতা ঠিক থাকা সত্ত্বেও, উদ্দেশ্য ঠিক থাকা সত্ত্বেও, সার্টিফিকেট ঠিক থাকা সত্ত্বেও কিভাবে ফেলিওর আসে, কেন ফেলিওর আসে, এই ফেলিওরের জায়গাগুলো যদি ক্লিন করা যায় তাহলে কিন্তু সাকসেসের পথটা কিন্তু আরো মসৃণ হয়। কারণ সে তখনই সে মেন্টালি প্রিপেয়ার হয়ে যায় যে না আমার সামনে সব ব্যারিয়ার থাকবে, ব্যারিয়ারটা আমাকে এইভাবেই ভেঙে ভেঙে যেতে হবে।
এক্স্যাক্টলি না অবশ্যই এটা ভালো কথা বলেছেন, এবং এই জন্যই আসলে আমাদের এই ধরনের লোকদের সাথে কানেক্টিভিটি তৈরি করা এবং তাদের কাছে এটা কিন্তু আবার ধরেন যারা সাকসেস তারা হয়তো দূর থেকে দেখেছে, বিকজ যিনি বস আছেন বস লেভেলে উনি হয়তো দেখেছে ওনার একটা এমপ্লয়ি এরকম, সেই এমপ্লয়িটা হয়তো এই কাজগুলো করেছে, সে এখন নাই, এটা হতে পারে। বাট ওই যে এমপ্লয়িটা এরকম বা যে মানুষটা এরকম, সে হয়তো নিজে যখন জিনিসটা বলবে যে আমি অমুক জায়গায় ছিলাম, আমার এই হয়েছে সেই হয়েছে, হ্যাঁ, তখন কিন্তু যখন লিসেনাররা শুনবে তাদের ভিতরে এই ফিলিংসটা আসবে যে স্টোরি অফ ফেলিয়ার অথবা স্টোরি অফ মিস্টেকস, হ্যাঁ, নট এভরি পারসন আর সিনার, এমন না যে উনি কোনো পাপ করেছে, ভুল করেছে, অথবা এমন হতে পারে যে তার মিস্টেক ছিল না, তার আন্ডারস্ট্যান্ডিং, ওই যে বললাম না নো ইওর এমপ্লয়ি আর নো ইওর এমপ্লয়ারের মধ্যে একটা বিশাল ফারাক থাকে। তো এই জিনিসগুলো যদি সম্পর্কে আগে জানা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইফটা অনেক মসৃণ হয়ে যায়, কারণ সে আগে থেকে নিজেকে তৈরি করতে পারে যে আমার এই জায়গায় এরকম ভাবে চলতে হবে, আদারওয়াইজ আই উইল বি ইন আ ডিপ প্রবলেম। এটা হচ্ছে একটা কথা, আমি জাস্ট এই পয়েন্টটা ইনক্লুড করতে চাই। না আমার কাছে খুবই ভালো লেগেছে, ভালো একটা কথা বলছে, কারণ আসলে আমরা এত পরিমাণ বেশি মোটিভেশনাল আর সাকসেসের কথা শুনতে আর সাকসেস বা মোটিভেশনাল বিষয়টা কিন্তু ক্ষণস্থায়ী, মানে সাকসেস না, সরি মোটিভেশনাল বিষয়টা। ধরেন আপনাকে একজন মোটিভেট করলো, আপনি কিছুক্ষণের জন্য হয়তো মোটিভেটেড হলেন, আপনি বিশ্বাস করবেন না ভাইয়া, যে মানুষটা ফ্রাস্ট্রেটেড, যে মানুষটা লুজার, সেই মানুষটা কখনো মুখ দিয়ে কথা বলবে না, সে কিন্তু খুবই চুপ থাকবে। হ্যাঁ, আপনি কিন্তু সহজে তার ভেতরে কষ্টটা বের করে আনতে পারবেন না, বাট তার কষ্টটা যদি বের হয়ে আসে তখন কিন্তু বাকি 10টা মানুষ সেখান থেকে জানতে পারবে যে আসলে এভাবে কষ্ট পাওয়া যায়, এবং এভাবে আমি না গেলে আমি কষ্ট পেতাম না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাকচুয়ালি হোয়াট ক্যান হ্যাপেন, আনএক্সপেক্টেড এরর। এক্স্যাক্টলি, এবং এটা কখনোই এইচআর অথবা কখনোই কোনো সাকসেসফুল লিডার বলতে পারবে না, আনসাকসেসফুল কেউ, যার ভিতরে পটেনশিয়ালিটি আছে বা ছিল, বাট কোনো না কোনো কারণে কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ, গ্লিচ থাকে। আপনারা জানেন যে আপনাদের অনেকেরই বন্ধু বান্ধবের মধ্যে পরিচিত আছে যে আপনারা ছোট থেকে হয়তো একসাথে বড়ও হয়েছেন, দে আর ভেরি মাচ এলিজিবল, বাট ওই যে বললাম না হয়তো সাডেনলি কোম্পানি অফ হয়ে গেছে বা এই হয়েছে, উনি অল্টারনেট চিন্তা করেনি কখনো। বললাম না আমরা বাঙালি খুব ইমোশনাল জাতি, আমি তো ডেডিকেটেডলি কাজ করছি, আমার বস মারা গেছে, আমার বসের হয়তো মেয়ে এখন সে কোম্পানির সিইও, সে হয়তো আমাকেও দেখবে, বাট অ্যাকচুয়ালি সে দেখে নাই। তো এই জিনিসগুলো আসলে, এই যে মিস্টেকগুলো, এই মিস্টেকগুলো যদি কেউ জানতে পারে তখনই পরবর্তীতে সেই ভুলগুলো আর করবে না। রাইট, ডিজাস্টার ম্যানেজমেন্টের যে বিষয়টা, তো এটা অবশ্যই, এবং আমরাও আমাদেরও আছে যে এই বিষয়, কারণ আমরা মোটিভেশনের চেয়ে সবচেয়ে বেশি মানে আমরা প্রাধান্য দিব হচ্ছে কি প্র্যাকটিক্যাল নলেজ, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। আমি জানি না আমি আসলে বিরক্ত করেছি কিনা, বাট আমার মনে হচ্ছে কথাটা বলা উচিত ছিল। আসলে আমরা আজকে এই টপিকটা শুভাপু, আমরা স্টেশনে আসার আগে আপনি বিষয়টা আপনার সাথে আমার একটা কনভারসেশন হয়েছিল, এবং আই থিঙ্ক আপনি যখন বললেন যে আপনি মার্কেটিং স্টুডেন্ট, আমারও ভালো লাগছে যে আমি নিজেও মার্কেটিং স্টুডেন্ট, এবং অবশ্যই আমরা যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এটা অন্য 10টা বিষয়ের মতো না, ঠিক আছে, এবং এটা কিন্তু এমন একটা বিষয় যেটা আপনার পুরো লাইফের অনেক বেশি প্রয়োজন, আপনার প্রফেশনাল লাইফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রফেশন দিয়ে তো লাইফটা চলে, তাই না? জীবন সংগ্রামে আমরা চাকরি করি কেন? আমরা তো পারিশ্রমিকের জন্য চাই তার চাকরি করি দিন শেষে, তাই না? তো এটারও একটা ওয়ে আছে, এটারও একটা নির্দিষ্ট নিয়ম বা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এই সিস্টেমটা যদি আমরা প্রপারলি না জানি তাহলে তো আলটিমেটলি আমরা নিজেদেরকে লুজার বানাচ্ছি। এক্স্যাক্টলি, লাইক আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দেই যাদের কাছে যদি একটু বুঝতে কষ্ট হয়। ধরেন আমার বাসায় একটা পেট আছে, পোষা প্রাণী, আমার একটা বিড়াল আছে। এই বিড়ালটা আমি শখ করেই পুষলাম, কিন্তু এই বিড়ালটাকে কখন আমার ভ্যাকসিনেট করতে হবে, কখন তাকে আগে থেকে প্রিকশন ভাবে ট্রিটমেন্ট দিতে হবে, সেটা যদি আমি না জানি তাহলে শীতকাল আসলে কিন্তু আমার বিড়ালটা ফ্লুতে মরে যাবে। শীতের আগে কিন্তু আমাকে বিড়ালটাকে ফ্লুয়ের টিকা দিতে হবে। সো ঠিক সেম ভাবে মানুষের লাইফের প্রত্যেকটা স্টেজে, যেমন আজকে একটা আর্থকোয়েক হয়েছে, সো আমাকে আগে থেকে অ্যালার্ট হতে হবে যে কি কি কাজ করলে আমি ডিজাস্টার থেকে সেফ থাকবো। হাউ ক্যান আই কিপ মাইসেলফ সেফ, অন্তত যতটুকু মানুষের পক্ষে সম্ভব। বাকিটা তো আসলে স্রষ্টার হাতে। আবার রুটি রিজিক যেটা বলেন এটা কিন্তু আমাদের হাতে নাই, এটা কিন্তু পুরোপুরি ভাবে মানে উপর আল্লাহর হাতে। যদি আমি বলি, আমি মানে ইসলামিক ধর্মের কথা বলি বা আপনি যে কোনো ধর্মের কথাই বলেন, স্রষ্টার হাতেই হচ্ছে মানুষের রিজিকটা। তারপরে কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি যে নিজেকে ডেভেলপমেন্ট করার। তো এটার ক্ষেত্রে আর কি বলছিলাম যে ভাইয়া যেটা বলছিলেন
না এক্স্যাক্টলি শুভাপু আসলে সঠিক কথাটাই বলছে। আর যেটা বললেন যে আমাদের সবকিছুতে একটা প্রিকশন দরকার, সবকিছু ডিজাস্টার ম্যানেজমেন্ট দরকার, এবং সবসময় খালি পজিটিভ ভেবে থাকলেই হবে না, কারণ আমাকে জানতে হবে যে এপিটোপিক আপনি পজিটিভ আছেন কিন্তু অন্য পাশে যে সবাই পজিটিভ, তারপরে হচ্ছে যে কর্পোরেট কালচারের মধ্যে একটা ভীষণ প্রবলেম হচ্ছে পলিটিক্স। এখন এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের আসলে টাইম এক্সটেন্ড করে অনেক সময় চলে যাবে। তো খুব ভালো একটা ইনফরমেটিভ একটা আলোচনা হলো শুভাপু, বিশেষ করে আপনিও অনেক সুন্দর সুন্দর জিনিস অ্যাড করছেন, আমাদের অনেক ভালো লাগছে বিষয়টা, আমরাও ইন্টারঅ্যাক্ট করে অনেক মজা পেয়েছি সিরিয়াসলি, আসলে মজা পাইছি। এন্ড ডিফারেন্ট টাইপের কোশ্চেন করেছেন, ইন্টারেস্টিং কোশ্চেন। যদি আমার কোনো কথা অফেন্ডেড ফিল করেন, বাট আমি আসলে বাস্তবতা নিরিখেই বলেছি যে হয়তো এমন হতে পারে বিষয়টা। একদম, তো এটাই আসলে বিষয়। আর সবার কাছে মেসেজ থাকবে যে আইআইবির পুরো বিষয়টা আসলে হয়তো আইআইবি এত বড় একটা ভাস্ট একটা নেটওয়ার্কিং আমরা কাজ করতে যাচ্ছি যে সবকিছু নিয়ে 1 ঘন্টার শোতে আসলে বলা ডিফিকাল্ট। আপনাদের সবাইকে যারা যারা প্রফেশনাল সেক্টরে আছেন বা যারা যারা লাস্ট সেমিস্টারে আছেন বা আগামীতে প্রফেশনাল সেক্টরে আসবেন, তাদের জন্য আইআইবির আমাদের প্ল্যাটফর্মটা ওপেন। আপনারা আসুন এবং আপনারা আপনাদের আইডিয়াস, নলেজ এবং আপনারা আপনাদের এটা যে কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করেন। আপনি যে কোনো বিষয়ে কোয়ারিজ থাকলে আমাদের কাছে আসেন, উই আর ওপেন আপনাদের জন্য। আমার এক্সপেকটেশনস থাকবে আইআইবি অনেক বড় হোক সামনে। রাইট নাও ওনারা হয়তো লাস্ট সেমিস্টার স্টুডেন্ট অথবা লাস্ট ইয়ারের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট নিয়ে কাজ করছেন, বাট একটা সময় দেখা যাবে যে আইআইবি হয়তো দেখা যাবে যে একদম ক্লাস 8 অথবা ক্লাস 10 পাস করা অথবা ইন্টার দেওয়া একটা স্টুডেন্টকে নিয়েও কাজ করছে, বিকজ ওই টাইমটাই অ্যাকচুয়ালি মানুষের বিল্ড আপের সময় যে আমি কোন সেগমেন্টে পড়ালেখা করব। যখন জীবনের খুব মূল্যবান 4টা বছর পার হয়ে যায় গ্র্যাজুয়েশনের, তারপরে কিন্তু কিছু করার থাকে না। সো আমি আশা করবো আস্তে আস্তে আইআইবি অনেক বড় হবে যাতে করে মানুষের দোয়ায়, প্রার্থনায়, বিকজ মানুষের যেটাই বলে না কেন জবের যে বিষয়টা, জব মানে হচ্ছে একটা মানুষের রুটি রুজি, একটা পরিবারের মানে ভাত কাপড়, বাংলা কথায় বলতে গেলে কর্মসংস্থান এবং বেকারত্বের যে অভিশাপ, এটার মতো মানসিক এবং যে কোনো ধরনের অভিশাপ, সামাজিক অভিশাপ কিন্তু আর কোনো কিছুতে নাই। একটা বেকার ছেলেকে কিন্তু সবাই বা একটা বেকার মেয়েকে সবাই কিন্তু বোঝা হিসেবে দেখে। সো এক্ষেত্রে যদি আইআইবি কাউকে হেল্প করতে পারে, সেক্ষেত্রে আমি মনিটারি বেনিফিটের কথা বলছি না, আমি বলছি হচ্ছে গিয়ে অন্য ব্যাপারটা, যে মানুষের দোয়া, সেটা অনেক বড় একটা জিনিস। হ্যাঁ, এইভাবেই অনেকেই কাজ করে গেছেন। আপনারা হয়তো ইতিহাস দেখলে দেখবেন যে পৃথিবীতে অনেক ভালো ভালো মানুষ এসেছিলেন এবং তারা মানুষের জন্য কাজ করে গেছেন, এবং এই মানুষগুলোর রিটার্ন কিন্তু অন্যভাবে এসছে পৃথিবীতে। সো আইআইবির জন্য আমার সেরকমভাবেই প্রার্থনা থাকলো যে অনেক বড় হোক এবং সামনে আগামীতে আরো অনেক বেশি বেশি মানুষকে নিয়ে কাজ করুক, এবং আইআইবির হাত ধরে যেন একটা বড় ধরনের কোনো একটা পরিবর্তন আসে মানে বাংলাদেশের বুকে, যেটা আমরা কখনো কল্পনাও করিনি। হয়তো হতে পারে, আমি আশা রাখছি, বিকজ আশা আমি এখনো ছাড়ছি না। যে আমাদের একটা সময় খুব হতাশা হতো যে না, আমাদের এখানে কোনো আশা নাই, আসলে লেখাপড়া কেন করছি। আমি ইনফ্যাক্ট আমার কাছে প্রায় সময় মনে হয় যে কেন আমি লেখাপড়া করলাম। আমাকে তো আমার মা বলছিল কি যে তুই ম্যাট্রিক পাস করে বিয়ে করে ফেল। হ্যাঁ, তা আমি কেন কষ্ট করে স্টাডি করলাম, আমার কাছে এটা ভাবলেও মাঝে মধ্যে খারাপ লাগে যে স্টাডি করে আসলে আমি দেখেছি যে আমার সাথে যারা ম্যাট্রিক পাস করে বিয়ে শাদী করে ফেলেছে, এরা অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, এদের সবাই বিদেশ চলে গেছে হাজবেন্ড নিয়ে। সরি ফর ইন্টারাপশন, বাট দ্যাট ইজ ফ্যাক্ট। সো এই জিনিসগুলো আসলে আমি আর বলবো না, এই ব্যাপারে কথা বাড়াবো না, বাট যদি জব লাইফটাকে আরো বেশি স্মুথ করা যায় আইআইবি থ্রুতে, ট্রেনিং এর থ্রুতে, এবং কর্মসংস্থান বাড়ানো যায়, সেটা আমাদের জন্য অনেক ব্লেজিং এর একটা ব্যাপার হবে। একদম একদম। তো এই আর কি। আর শোভা আপু আর আমি আর কয়েকজনের নাম একটু মেনশন করতে চাই, যারা আইআইবি বা ইন্ডাস্ট্রি ইনসাইডার ব্রিগেডের মানে সার্বিক অ্যাডভাইজরি বিষয়গুলোতে দেখতেছে। আমাদের রেসপেক্টেড শাখাওয়াত হোসেন স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাদের হচ্ছে চিফ অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছে। স্যার একটা হাউসে আছে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে, এবং আমাদের সাথে আছে রাসেল ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। রাসেল ভাই যেন দ্রুত সুস্থ হয়ে যায়, আজকে আমাদের সাথে জয়েন করার কথা ছিল। অ্যান্ড আমাদের সাথে মনিজা আপু আছে, রিমি আপু আছে। ওরা এক একজন এক এক সেক্টরে আমাদের সহযোগিতা করতেছে, কিভাবে ওই সেক্টরগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ওই মানুষগুলো হচ্ছে কি এক একটা সেক্টরের অ্যাডভাইজরিতে আমরা রাখছি এই কারণে যে ওই মানুষগুলো ওই সেক্টরের ইনফরমেশনগুলো আমাদের কাছে পৌঁছে দিবে, এবং আমরা ওই সেক্টরে কিভাবে এন্ট্রি করব, এবং ওই সেক্টরের ফ্রেশ থেকে নিয়ে এন্ট্রি লেভেলের ছেলে মেয়েগুলোকে নিয়ে আমরা যেতে পারি, সেই রাস্তাগুলো, সেই ডোরগুলো ওপেন করে দিচ্ছে। এই মানুষগুলোর কাছে থ্যাঙ্কস। আর ওই যে যেটা বললাম যে
আইআইবি আপনাদের জন্যই করা এবং আমাদের জন্য করা। এখন আইআইবি হচ্ছে কি একটা ফ্যামিলি, আপনারা সবাই আসবেন, আপনাদের যে কোনো ধরনের বিষয় নিয়ে আইআইবিতে, প্রফেশনাল বিষয় নিয়ে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন এবং আমরা তৈরি আছি। এবং ভাইয়ারা বলেছেন যে প্রফেশনাল ছাড়াও তারা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো দেখবেন। এই যে ধরেন ইগো কাজ করে, হ্যাঁ, জব লাইফে ঢোকার আগে, হ্যাঁ আমি সারা জীবনে কখনো এটা করি নাই, আমি এটা করব, তো এই ধরনের ইগোস্টিক প্রবলেম ডেফিনেটলি আমরা চেষ্টা করব ওই জায়গার মধ্যে যে আসলে কার কোন জায়গায় প্রবলেম আছে সেই সেক্টরে ওই মানুষের সাথে তাকে হ্যাঁ, তো আশা করি সব ধরনের প্রবলেমই সলভ হবে এবং সব ধরনের কমপ্লিকেসি, যেটা বললাম যে নেগেটিভিটি থেকে আমরা বের হয়ে আসতে পারবো বা বিপদ থেকে বের হয়ে আসতে পারবো। কিছু কমেন্টস আছে ভাইয়া, চট করে একটু আমরা ঝট করে দেখে ফেলি। নার্গিস রহমান লিখেছেন খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ নার্গিস রহমান আপু, সঙ্গে থাকবেন। আরো কিছু মানুষকে ট্যাগ করা হয়েছে, অনেককেই ট্যাগ করা হয়েছে। আচ্ছা, অনেকগুলো কমেন্টস এসছে। শাখাত হোসেন স্যারকে স্পেশালি ধন্যবাদ যে আপনি সঙ্গে আছেন এবং আইআইবির সঙ্গে যারা আছেন, ভাইয়া কবির ভাইয়া যাদের কথা বললেন যে এই মানুষগুলো অবদান রাখছে, তাদের প্রতি আমরাও কৃতজ্ঞ, রেডিওধ্বনি এবং পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ যে এই মানুষগুলো অবিরাম প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে তাদের ব্রেন দিয়ে। দে আর আওয়ার মেন্টর, কারণ এই মানুষগুলো, বিশেষ করে শাখাত স্যারের কথা যদি আমি একটু বলতে চাই, স্যার সাথে যখন আমরা ইনিশিয়েটিভ শেয়ার করি, আমি একটু সময় নিচ্ছি শুভ আপু, যে স্যার এতটাই এইসব বিষয়ে কোঅপারেটিভ, বরাবর মানে স্যার আমার একসময় আমার বস ছিল, স্যার এখন আরেকটা হাউসে আছে, স্যারের জন্য শুভকামনা। স্যারকে যখন আমরা অ্যাপ্রোচ করি যে স্যার আপনার কিন্তু চিফ হিসেবে কাজ করতে হবে, চিফের সাথে বড় কথা হচ্ছে কি আপনি এখানে সহযোগিতা করবেন, স্যার এক কথাই রাজি হয়ে গেছে। এত বিজনেসের মধ্যেও স্যার আপ টু ডেট জানাচ্ছে যে কবির স্যারের জয়েন করার জন্য আমরা অফার করেছিলাম। কিছু মানুষের জন্য এখনো পৃথিবীটা মনে হয় টিকে আছে। এক্স্যাক্টলি আপনি প্রফেশনাল সেক্টরে মাল্টিপল ধরনের মানুষ পাবেন, বাট সবাই কিন্তু লিডার হতে পারে না, ঠিক আছে? তো এবং মজার বিষয় কি, এই স্যারের হাত ধরে আমার হচ্ছে গিয়ে মিরে প্রবেশ করা, স্যার আমার ইন্টারভিউ বোর্ডে ছিল, যাই হোক এটা অন্য বিষয়। এন্ড স্যার মানে মানবিকতা এবং প্রফেশনালিজম দুইটাকে একসাথে সিঙ্ক করাটা খুব ডিফিকাল্ট একটা কাজ। এক্স্যাক্টলি এটা আমরা অনেকেই মেইনটেইন করতে পারি না। আমি সোজা কথা যদি বলি, একজন লিডার হিসেবে ইজ দ্য গ্রেট লিডার, এবং আমি স্যারকে যখন বলি যে স্যার কি করা যায়, স্যার কিন্তু কোনো রকম হেজিটেশন না করে বলছে কবির আমার খুব ভালো লাগছে ইনিশিয়েটিভটা, গোথ্রু করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইভেন গত পরশু দিনও স্যারের সাথে কথা, স্যার অনেক বিজি, নতুন একটা হাউসে গুরুত্বপূর্ণ দায়িত্বে স্যার চলে গেছে, বলছে যে আমার থাকতে বলে অনেক ভালো লাগতো, বাট নেক্সট টাইম বেস্ট অফ লাক। আপনাদের নেক্সট ইভেন্টে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। নেক্সট ইভেন্ট সম্পর্কে কি আমাদের কোনো আইডিয়া দেওয়া যাবে যে কবে নাগাদ হতে পারে বা কোথায় হতে পারে? নেক্সট ইভেন্ট বলতে আমরা এই মুহূর্তে হচ্ছে কি ট্রাই করতেছি হচ্ছে কি ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাব করার জন্য, বিশেষ করে ইউনিভার্সিটির বিভিন্ন বিজনেস ক্লাব, বিভিন্ন ডেভেলপমেন্ট ক্লাব, তারপর হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলোর সাথে আমরা ওপেনলি তাদের সাথে ডিসকাশনে যাচ্ছি যে তাদের সাথে কিভাবে একসাথে এক হয়ে কাজ করা যায়, কারণ তারা নিশ্চয়ই অ্যালামনাইয়ের সবাই এক একজন এক এক ইন্ডাস্ট্রিতে আছে, তাদের কাছ থেকে আমাদের নেওয়ার অনেক কিছু আছে, নলেজ শেয়ারিং এ অনেক জায়গা আছে, তাদের সাথে ইউনিভার্সিটির সাথে কোলাব করার জায়গা করতেছে, এবং ইউনিভার্সিটির লাস্ট ইয়ার স্টুডেন্ট যারা আছে তাদের সাথে সেমিনারের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আগামীতে, যে ইউনিভার্সিটি গিয়ে তাদের সাথে লিডারশিপ প্রোগ্রাম করা বা প্রফেশনাল সেক্টরগুলো নিয়ে কিভাবে নিজের অবস্থানটাকে সুদৃঢ় করা যায়, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। এবং পাশাপাশি তো আইআইবি লিডারশিপ স্পটলাইট নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী মাস থেকে অলরেডি ফিল্ডে চলে যাচ্ছে আর কি। আমাদের গেস্ট একজন ডেভেলপমেন্ট সেক্টরের একজন এইচআর এর হেড থাকতেছে, বাংলাদেশের রিনাউন্ড একটা ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠানে একটা ডেভেলপমেন্ট সেক্টরের একজন থাকবে আর কি। সো কি হয় দেখা যাক, সারপ্রাইজ থাকলো এই আর কি। এইভাবে আমরা যাব সবার কাছে, সবার সাথে সবার একটা কানেক্টিভিটি তৈরি করবে ইনশাআল্লাহ। সুপার, খুব ভালো লাগলো শুনে আসলে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা দেখছেন ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন বা পরবর্তীতে যখন লাইভটা আপনারা দেখবেন একটু ভালো করে দেখে নিন, বিকজ এই লাইভটা আসলে লাইফের অনেক দিক থেকে আপনাদেরকে হয়তো সামনে এগিয়ে রাখবে আশা করি, এবং চেষ্টা করবেন আইআইবির সাথে থাকার জন্য, বিকজ এমন একটা ব্যাপার যে লাইফের কিছু জিনিস আসলে কখনো টাকা দিয়ে পাওয়া যায় না, যেটা হচ্ছে মানুষের ভালো উপদেশটা বা পরামর্শটা, এটা অনেক সময় খুঁজলেও পাওয়া যায় না, বিকজ ভালো কথা কেউ কাউকে বলতে চায় না, বা নিজের ডেভেলপমেন্ট হিস্ট্রিটা বা সাকসেসের স্টোরিটা
আসল কি পয়েন্টগুলো কি, কিভাবে আমি পৌঁছলাম, আমি আসলে কষ্ট করে পৌঁছেছি এটা কেউ বলতে চায় না। সবাই বলে যে হ্যাঁ আমি তো পেরেছি, ইট ওয়াজ ইজি। আমি শুভাপু লাস্ট টাইম একটু ইন্টারাপ্ট করি, আমার একটাই কথা, আমি 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 আমার আমি সবসময় নিজেকে মনে করি যে আমি আমার জায়গায় আসলে কিছুই না, আমি আমার রুটি রুজির জন্য কাজ করতেছি, আমার উপরওয়ালা আমাকে যেখানে যাবে সেখানে, কিন্তু আমার চেষ্টা আমি করে যাচ্ছি। এবং আমাদের সবাই তার নিজস্বতা থেকে বের হয়ে আসা উচিত প্রফেশনাল সেক্টরে, যে আমার যদি স্কোপ থাকে আমি আরেকটা মানুষের জন্য হেল্প করি না, সমস্যা কি, সবাই যেন কোঅপারেটিভ হয়, এই ধারণা থেকে যেন আমরা সবাই বের হয়ে আসতে পারি। এটা আমরা পারি না, বাট চেষ্টা করলে আমরা পারবো শুভাপু, আশা করি পারবো, তাহলে আমরা আশা করি এটা সবাই করবে আর কি। আর ফাইনালি আমি জামিলের কাছে যাব, আর জামিলের কথা এখানে বলা আছে অলরেডি। জামিল আমাদের সিইও হিসেবে কাজ করতেছে, জামিল অনেক হার্ডওয়ার্কিং একটা ছেলে, এন্ড জামিল শুরু থেকে অপারেশনাল পুরাটা বিষয়ে জামিল মেনটেন করতেছে। এবং জামিলের যদি কিছু বলার থাকে। আমার বলার একটাই, যে আমরা একটা কমিউনিটি ডেভেলপ করেছি সবার ভালোর জন্যই আমরা চিন্তা করেছি, এবং আশা করি আপনাদের সহযোগিতায় এই কমিউনিটিটা সামনে অনেক দূর এগিয়ে যাবে, এবং আমরা সবাই সবার জন্য কোঅপারেটিভ হব, এবং ইনশাআল্লাহ এটাই বলার ইস্যু। আর আমি সমস্ত কিছু দায়িত্ব পালন করছি অপারেশনাল, সো যে কোনো বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই আমাকেও নক করতে পারেন, সমস্যা নাই। আইআইবি আমাদের পেজে নক করবেন অবশ্যই। ঠিক আছে, এটাই এতটুকুই বলার ছিল। ধন্যবাদ ধন্যবাদ শুভাপুকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম সুযোগ করতে দেওয়ার জন্য। না স্পেশালি শুভাপুকে থ্যাঙ্কস। এন্ড ভেরি ইম্পর্টেন্টলি আরেকজনের নাম বলতে হয়, জামিল, আমি সরি ইন্টারাপ্ট করলাম, লিংকন ভাই থ্যাংক ইউ সো মাচ, যে আমরা আসলে এই ধরনের সহযোগিতাগুলো চাই, কারণ আপনারা লিংকন ভাই এক্স্যাক্টলি আমি যখন লিংকন ভাইকে অ্যাপ্রোচ করি, লিংকন ভাই খুব জোস ভাবে আমাকে বলছে তার প্রপোজালটা পাঠাইছি, পাঠানোর পর লিংকন ভাই মারাত্মক কোঅপারেশন করছে। আমার মেন্টর লিংকন দিস ইজ দ্য কমিউনিকেশন, এবং আই বিলিভ যে এই ধরনের মানুষ আমি পৃথিবীতে আরেকটা দেখিনি, এত সুন্দর মনের একজন মানুষ, অসাধারণ উনি একজন অসাধারণ, এবং এভরি টাইম আই ফিল থ্যাঙ্কফুল টু হিম, যে আমার ভিতরে যতটুকু লার্নিংস আছে বা যতটুকু শেখা, এটার মধ্যে অনেকখানি অবদান কিন্তু লিংকন ভাইয়ের। আমি ভীষণ রকমের কৃতজ্ঞ, ভীষণ 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 একদম কারণ আমিও স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি লিংকন ভাইকে যে এত সুন্দর একটা কারণ আপনারা আমাদেরকে সেই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছেন, আমরা বলতে এসেছি আমরা কিছু একটা করতে চাই, সহযোগিতা করেছেন, এটা বিশাল একটা বিষয় কিন্তু। তো থ্যাংক ইউ সো মাচ রেডিও ধ্বনি, শোভা আপু, লিংকন ভাই, শোভা আপুকেও আবার আশা করি। সো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেডের ফাউন্ডার এন্ড সিইও আব্দুল্লাহ আল কবির ভাইয়া, এবং আমাদের সাথে আরো ছিলেন মোহাম্মদ জামিলুর রহমান ভাইয়া, চিফ অপারেটিং অফিসার ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেডের, অর্থাৎ আইআইবি। পেজটা আমি পোস্টে ট্যাগ করে দিয়েছি আমাদের লাইভে, যারা চান তারা চাইলে ক্লিক করলেই সরাসরি আইআইবির যে পেজটা আছে ওখানে ঢুকতে পারবেন। এবং আমাদের আজকে একজন গেস্ট ছিলেন রাসেল শিকদার, উনি একটু অসুস্থ থাকার কারণে উনি আসতে পারেননি, ওনার সুস্থতা কামনা করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সঙ্গে ছিলাম আমি আরজে শোভা। আপনারা দেখলেন, আর আপনাদের যে কোনো রকম কোয়েরি থাকলে আপনারা জাস্ট আইআইবির পেজে নক করবেন, এবং একটা গ্রুপ আছে আজকে যে আনলকিং অপরচুনিটিজ, দ্য পাওয়ার অ্যান্ড ইম্পর্টেন্স অফ নেটওয়ার্কিং এর একটা কিন্তু গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, এখানে কিন্তু সার্চ করলে আপনারা কিন্তু গ্রুপটা পেয়ে যাবেন। এনি সর্ট অফ কোঅপারেশন, যদিও এখনো কোনো ফর্মালি ইভেন্ট শুরু হয়নি, বাট আপনারা নক করলে কিন্তু এখানে যুক্ত হতে পারবেন। সো ডিটেলস এর জন্য আপনারা নক করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি রেডিও ধ্বনির পক্ষ থেকে, এবং স্পেশালি থ্যাঙ্কস টু লিংকন ভাই, এবং ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ারা কষ্ট করে আমাদের এখানে এসেছেন, এবং একটা হাম্বল একটা কাজের জন্য, যেটার উদ্দেশ্য আসলে খুব মহৎ। আমরা সবাই তাদের জন্য শুভ কামনা এবং দোয়া করছি। থ্যাংক ইউ সো মাচ রেডিও ধ্বনিকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।